সো বেসিক্যালি হচ্ছে আমরা আমাদের যে থিওরিটিক্যাল কনসেপ্ট সেখান থেকে হচ্ছে আমরা একদম শুরু করব যে ডিজিটাল মার্কেটিং কি, মার্কেটিং টাইপস, মার্কেটিং অপরচুনিটি, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে আমাদের আজকে মোটামুটি কিছু আলোচনা থাকবে। আরো কিছু নতুন টপিক আমরা চেষ্টা করব হচ্ছে ইনক্লুড করার জন্য। সো যেখান থেকে হচ্ছে আমাদের শুরু সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ডিজিটাল মার্কেটিং। সো এই পার্টটা, সো এখন আপনারা যেহেতু হচ্ছে ডিজিটাল মার্কেটিংটাকে চয়েস করা, তার মানে এখানে ফার্স্ট বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি সেটা কম বেশি সবার বেসিক নলেজ আছে। এখন ডিজিটাল মার্কেটিং যখন আমরা আলোচনা করতে যাই সেক্ষেত্রে হচ্ছে এখানে যে টার্মটা আমাদের আলোচনা করতে হয় সেটা হচ্ছে মার্কেটিং কি। সো আপনারা এখানে হয়তো বা অল্প কয়েকজন আছেন যারা হচ্ছে মার্কেটিং ব্যাকগ্রাউন্ড, বাট মেজরিটি হচ্ছে যারা মার্কেটিং ব্যাকগ্রাউন্ডের না। সো আমরা যদি এমনিতেই বলি যে মার্কেটিং বলতে আমরা কি বুঝি, ইনজেনারিকলি মার্কেটিং বলতে আমরা কি বুঝি? আপনি আপনার আপনার সংজ্ঞাটা দিতে পারেন, এখন ফিলিপ কটলার থেকে আপনি ইন্সপায়ার্ড হয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ফিলিপ কটলার কি বলে? আর একটু যদি আমরা ডিটেলস ভাবে যদি বলতে চাই বাংলা ভাষায়। অন্য কেউ? অন্য কেউ? পণ্য বা সেবা গ্রাহকের কাছে নিয়ে যাওয়া, সেটা কি ভোগের জন্য নাকি সেটা দেখার জন্য? মানে ভোগ্য পণ্যের জন্য নাকি জাস্ট হচ্ছে ভিজুয়াল যে সেটা সম্পর্কে জানানো, যে কোনো? আচ্ছা, আর কেউ? সো আমরা খুব কমনলি আমাদের মার্কেট ইন্ডাস্ট্রি বা মার্কেটিং যে ইনজেনারিক প্ল্যাটফর্মের কথা যদি আমরা বলে চিন্তা করি যে ইনজেনারিক পার্সন আসলে মার্কেটিং বলতে আমাদের কি বুঝে, সেটা বুঝবে হচ্ছে আমরা সাধারণভাবে হচ্ছে সেলস, রাইট? সো দেখালন বাইচালন 100 ইনজেনারিকলি। সো আমাদের যখন মার্কেটিং এর কেউ যদি বলে যে আপনি মার্কেটিং এর লোক, তাহলে কিন্তু এই টোনটা অনেকটাই এরকমই আসে যে আপনারা তো তাহলে এটাই। সো আমাদের যারা মার্কেটে জব করতেছে, যারা সেলসে জব করে, তারা কিন্তু বলে যে আমি মার্কেটিং এ জব করি, কিন্তু অ্যাকচুয়ালি মার্কেটিং এর কাজ কি শুধুমাত্র সেলস পর্যন্তই? না, মার্কেটিং এর ব্যাপ্তিটা আরেকটু বেশি। সো এই যে ফিলিপ কটলারের যিনি কথা বললো উনি হচ্ছে মার্কেটিং এর একজন জনক। সো প্রত্যেকটারই একজন না এক একজন জনক আছে, সেটা হচ্ছে মার্কেটিং এর জনকই হচ্ছে এই ফিলিপ কটলার। সো তার ভাষ্যমতে বা ইনজেনারিক ভাষ্যমতে হচ্ছে আমরা মার্কেটিং বলতে সাধারণত বুঝি যে কোনো একটা প্রোডাক্ট আপনি যখন কোনো কাস্টমার বেসের জন্য ডেভেলপমেন্ট করবেন, তার জন্য বেসিক্যালি হচ্ছে মার্কেট রিসার্চ থেকে শুরু করে সে অনুযায়ী সে প্রোডাক্টটাকে ডেভেলপমেন্ট, সেটার জন্য কাস্টমারের কাছে পৌঁছায় দেওয়া, অর্থাৎ কাস্টমারকে সেটা সম্পর্কে জানাই দেওয়া, এবং সে প্রোডাক্টটা ফাইনালি কাস্টমার পর্যন্ত ডিস্ট্রিবিউট করে দেওয়ার পরবর্তীতে আবার সে কাস্টমারের সাথে একটা লং লাস্টিং রিলেশনশিপ বিল্ড আপ করে সেটাকে লয়াল কাস্টমার তৈরি করার এই টোটাল প্রসেসটাকে আমরা বলতে পারি আসলে মার্কেটিং। যেখানে বেসিক্যালি হচ্ছে আপনার মার্কেট রিসার্চ আছে, আপনার মার্কেট রিসার্চের পরবর্তীতে সেটা অনুযায়ী হচ্ছে আপনার প্ল্যানিং আছে, সেটা ইমপ্লিমেন্টেশন আছে, প্রমোশন আছে, এবং কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট আছে। তার মানে এখানে আসলে অনেকগুলো স্টেপ মিলেই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের মার্কেটিং প্রসেস। সো আমরা যদি এই জায়গাটায় আসি যে আসলে মার্কেটিং বলতে আমরা এখানে থিওরিটিক্যালি কি বোঝাচ্ছি। সো মার্কেটিং ইজ দ্য প্রসেস অফ প্ল্যানিং, এক্সিকিউটিং দ্য কনসেপশন, প্রাইসিং, প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। সো এখানে বেশ কিছু বিষয় আছে, কনসেপশন, প্রাইসিং, প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। আমরা যদি আসি মার্কেটিং এর একটা থিওরিটিক্যাল কনসেপ্ট আছে মার্কেটিং মিক্স, বা যেটাকে আমরা বলি হচ্ছে ইন জেনারিকলি 4P, বা সেটাকে এখন বর্তমানে ব্রডলি বলা হয় 7P, যেখানে মূলত হচ্ছে মার্কেটিং এর এই ছোট ছোট কম্পোনেন্টগুলো সবগুলো একসাথে যুক্ত হয়ে টোটাল প্রসেসটা সেখানে আসে। সেখানে কি আছে? যেমন প্রোডাক্ট, কি আছে? প্রাইস, তারপরে কি আছে? প্রমোশন এবং প্লেস, প্রমোশন। এরপরে নতুন করে আমাদের যেহেতু সার্ভিস ওরিয়েন্টেড বিজনেসগুলো আছে, শুধুমাত্র আমাদের ফিজিক্যাল প্রোডাক্ট না, আমাদের আরও কি আছে? সার্ভিসও আছে, যেগুলো ইনভিজিবল, বাট সেক্ষেত্রে হচ্ছে কিছু পার্সন জড়িত। যেমন সেখানে কি জড়িত? সেখানে হচ্ছে সে সার্ভিসটা প্রোভাইড করার জন্য পিপল জড়িত, যারা হচ্ছে সেই সার্ভিসটা সরাসরি দিয়ে ফেলছে। সেটার জন্য আরেকটা যেটা প্রয়োজন, প্রত্যেকটা সার্ভিসের একটা প্রসেস আছে যে আমার এই সার্ভিসটা ঠিক এই প্রসেসে যাবে। এবং ফাইনালি আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স। সো আপনার এখন সেটা আপনার যদি হচ্ছে লোকাল মার্কেটের কথাও চিন্তা করেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি ফিজিক্যাল এভিডেন্সটাকে আপনি কাউন্ট করেন। সো ফিজিক্যাল এভিডেন্স সেক্ষেত্রে হচ্ছে হয়তো বা লোকাল স্টোর যদি হয়, সেটাকে আমরা কাউন্ট করি হচ্ছে শোরুম বা ফ্ল্যাগশিপ স্টোর, বা তার যেটাই এক্সিস্টেন্স আছে সেটা। এখন সেটা যখন আপনি ওই প্লেসমেন্টে যাচ্ছেন, তখন কিন্তু হচ্ছে আপনার প্লেসমেন্ট অনুযায়ী আমাদের বাইং ডিসিশন চেঞ্জ হয়, আমাদের কেনার ডিসিশনটা চেঞ্জ হয়। আপনি একই প্রোডাক্টের দেখবেন যে হচ্ছে একসাথে যদি 3-4টা দোকান থাকে, সেখানে আপনি স্বাভাবিকভাবে যে দোকানটা খুব হাইলি সুন্দরভাবে ডেকোরেটেড, যার কথা অনেক ভালো, তার মানে পার্সনটা প্লাস হচ্ছে
আপনার আরেকটা কি, একটা হচ্ছে পার্সন, আরেকটা হচ্ছে তার প্লেসমেন্ট বা যেটাকে আমরা বলতেছি ফিজিক্যাল এভিডেন্স। দুইটা জিনিস দেখে কিন্তু আপনার বাইং ডিসিশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা যখন মার্কেটে যাই তখন আমরা দোকানদারে যারা থাকে তাদের ভাষার কারণেও আমরা অনেক ক্ষেত্রে অনেক দোকান থেকে পারচেস করা থেকে চলে আসি। সে আমাকে ওই দামে দিয়ে দিচ্ছে, কিন্তু তার আগের ব্যবহারের জন্য কিন্তু আমরা ফিরে আসি। সো এটা কিন্তু কাইন্ড অফ আমরা বলতে পারি যে তার পিপলের যে অ্যাটিটিউড সেটা। সো এখানে বেসিক্যালি হচ্ছে আমাদের এই যে প্রোডাক্ট প্রাইস, এই যে 7P বা মার্কেটিং এর যে মিক্স আছে, এই মিক্সগুলো কম্বাইনলি আসলে হচ্ছে এই প্রসেসটার মধ্যে চলে আসে। যেখানে আমরা যদি আবার এখানে চলে আসি, হ্যাঁ চলে আসেন, কনসেপশন, প্রাইসিং, প্রমোশন এবং ডিস্ট্রিবিউশন অফ ইউর আইডিয়া, গুডস অর সার্ভিস টু স্যাটিসফাই দ্য নিড অফ ইন্ডিভিজুয়াল কনজিউমার অর অর্গানাইজেশন। সো আপনার তার মানে হচ্ছে আপনাকে বেসিক্যালি হচ্ছে আপনি যখন কোনো একটা প্রোডাক্ট ডেভেলপমেন্ট করবেন, সেই প্রোডাক্টটা আসলে হচ্ছে মানুষ কেন কিনবে, তার নিডটা কি, সে পয়েন্টটা অবশ্যই আপনাকে বের করতে হবে। এখন মার্কেটে যারা অন্যান্য কম্পিটিটর আছে তাদের প্রোডাক্ট যদি থাকে, তারা কি ভ্যালু প্রোভাইড করছে বা ওই প্রোডাক্টের ফিচারটা কি, সেটাও আপনাকে বের করতে হবে। এবং সেই অনুযায়ী আপনার কস্টিংটাও ঠিকঠাকভাবে, যাতে হচ্ছে কম্পিটিটরের যে কস্ট অন্যান্য প্রোডাক্ট, আজকে হচ্ছে আপনি যদি মার্কেটে হচ্ছে ড্রিঙ্কও নিয়ে আসেন, সো ড্রিঙ্কও তো একটা এক্সিস্টিং এবং অন্যতম হচ্ছে, আমরা প্রাণকে অনেক জায়গা থেকে আমরা দূরে সরাই দিই অনেকগুলো প্রোডাক্টের ক্ষেত্রে, রাইট? যদি আমরা পটেটো ক্র্যাকার্সের কথাই বলি, কাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি নেই? বোম্বাই। পটেটো কিন্তু আমরা প্রাণেরটাতে যাই না, বিডি ফুডকে যাই না, কারণ সেটার প্লেসমেন্টটা ওইখানে মার্কেটে অনেক দিন ধরে বোম্বাই আছে এবং তার আলাদা একটা টেস্ট আছে। তার প্লেসমেন্ট কিন্তু মার্কেটে, তার পজিশনটা হচ্ছে ওই টেস্টের জন্য। আপনি যতই দাম কমিয়ে দেখ, যতই কোয়ান্টিটি কমিয়ে দেখ, আপনি কখনো হচ্ছে বোম্বাই থেকে ফিরে বিডি বা উন্নতগুলোতে যাবেন না, কারণ তার টেস্ট বেস বাইটের জন্য। এখন এই জায়গাটাই হচ্ছে, যদি আমরা ড্রিঙ্কোর কথা আসি, ড্রিঙ্কো তো অন্যান্য প্রোডাক্টগুলো আছে। ড্রিঙ্কো যদি আমরা বাদ দিই, জিরা পানি ছিল, জিরা পানি মার্কেটে ছিল। এরপরে গিয়ে হচ্ছে আপনার যেমন হচ্ছে আরেকটা আছে হচ্ছে এসএমসি, যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। সো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস তো এখন অনেকে নিয়ে আসছে, কিন্তু তারপরে আমরা জায়গার কাছে কোনটা ফার্স্ট লিগ আমরা খুঁজি? এসএমসিটা, তারপরে গিয়ে অন্যগুলা। সো প্রত্যেকটা প্রোডাক্টই দেখেন মার্কেটে কিন্তু একটা পজিশন আছে তার। সো এখন এই জায়গায় যদি আপনি ড্রিঙ্কোটাকে বিট করে যদি আপনি নতুন প্রোডাক্ট নিয়ে আসতে চান, আপনি আপনার ব্র্যান্ডের জন্য, আপনার কোম্পানির জন্য, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই এখানে দেখতে হবে প্রোডাক্টের গুণগত মানটা আসলে কি আছে, সেটা আপনাকে ফার্স্টলি বিট করতে হবে। এবং তার মধ্যে আবার রাখতে হবে কোনটা, যেটা ড্রিঙ্কোর প্রাইস সেটাই, তার চাইতে বেশি দিলে কি মানুষ কিনবে? সেটা কিনবে না। তার মানে এই যে এখানে কোন কোন পয়েন্টগুলো আসলে ধরে আপনাকে আগাইতে হবে, মার্কেটে ঠিক কোন জিনিসটা ডিফারেন্স ক্রিয়েট করতে হবে আপনার ওই প্রোডাক্টের জন্য, তাহলে সেটা কিন্তু আপনাকে মার্কেট রিসার্চ করে বের করতে হবে। কাস্টমারের ফিডব্যাকটাই সেখান থেকে বের করতে হবে, যে কাস্টমার কেন এই প্রোডাক্টটা নিচ্ছে, তার আসলে পয়েন্টটা কি। সো এখানে তার মানে চলে আসতেছে আমার মার্কেট রিসার্চ। চেয়ার নেই, সামনে একটা ফাঁকা আছে। আচ্ছা, সো তার মানে হচ্ছে আপনার মার্কেট রিসার্চটা এখানে চলে আসছে। সো রিসার্চের পরবর্তীতে গিয়ে হচ্ছে আপনার এবার চলে আসবে হচ্ছে প্ল্যানিং। সো প্ল্যানিং এবং সেই প্ল্যানিংটাকে এক্সিকিউট করা। তার মানে আপনার প্রোডাক্ট ডেভেলপমেন্ট শেষ, প্রোডাক্ট সম্পর্কে আইডিয়া শেষ, প্রোডাক্ট আপনি ডেভেলপমেন্ট করছেন, প্রোডাক্টের কি ফিচার দিচ্ছেন, সব কিছু আপনি সেখানে অলরেডি নোট। এরপরে যে স্টেপটা চলে আসছে সেটা হচ্ছে আমাদের সে প্রোডাক্ট এবার কাস্টমারকে জানানো। তার আগে থেকে যদিও চলে যে আপনার প্রোডাক্টটা মার্কেটে আসবে, সেটার জন্য এবার বিভিন্ন ধরনের ক্যাম্পেইন প্ল্যান করা, প্রমোশন। এখন সেটা হইতে পারে যে আপনি তাকে অল্প আকারেও আপনি দিয়ে টেস্ট করাতে পারেন। যেমন ড্রিঙ্কোর এখানে বড় একটা এখন জায়গা আছে। ড্রিঙ্কো এখন সাধারণত কত এমএল জানি 30 টাকায়? 250 এমএল নাকি 300 এমএল? 250 এমএল। সো যদিও সাধারণত বাংলাদেশের মার্কেটে 250 এমএল এর নিচে কিছু নাই। সো আপনি হচ্ছে এইখানে একটা পজিশনিং হয়তো বা নিতে পারেন। এখন মার্কেটে মার্কেটে কিন্তু আপনাকে ওই প্রোডাক্টটা আগে টেস্ট করাইতে হবে। আপনি ড্রিঙ্কো মানুষ টেস্ট করে করে অলরেডি অভ্যস্ত, সেটা ছেড়ে কিন্তু আরেকটা প্রোডাক্টে যাবে না। তার মানে ড্রিঙ্কোকে আপনাকে বিট করতে হলে আগে প্রোডাক্টটা টেস্ট করাইতে হবে। এখন টেস্ট করানোর জন্য এখানে অনেক কিছু থাকতে পারে। একটা থাকতে পারে আপনার যদি এক্সিস্টিং মার্কেটে অলরেডি পজিশন ধরে আছে কোনো একটা প্রোডাক্ট থাকে, সেই প্রোডাক্টের সাথে আপনি বাই ওয়ান গেট ওয়ান অফারও দিয়ে দিতে পারেন, সেটা একটা হতে পারে। আবার এমনও হতে পারে আপনি হয়তোবা এটার জন্য ডিফারেন্ট একটা প্ল্যানিং করে যে আপনি সেটা ছোট সাইজের কোনো একটা ক্যান নিয়ে আসতে পারেন, যদিও সেক্ষেত্রে আপনার প্যাকেজিং কস্টটা বেশি চলে আসতে পারে। আবার যদি ডিফারেন্টভাবে বলি, প্যাকেজিংও মানুষকে কিন্তু অনেক ক্ষেত্রে আকৃষ্ট করে। এখন আমরা এটা পানি বোতলটা দেখে মনে পড়ছে, আমরা সাধারণত পানির বোতলগুলো এই টাইপে দেখি, ফ্রেশ বলেন, হয়তো বা মামের হচ্ছে ডিফারেন্ট আছে। আপনার কেউ বরিশালের একটা পানি আছে রিসেন্টলি খুব ফেমাস হচ্ছে, অমৃতা, দেখেছেন? সো অমৃতার যে বোতলটা সেটা কিন্তু একটু ডিফারেন্ট। সো আপনার ওইটা জাস্ট ওই বোতলটা কি, ওইটার জন্য মানুষ কিন্তু হচ্ছে ওই প্রোডাক্টটার প্রতি একটু আকৃষ্ট হচ্ছে। সো আপনার হুক পয়েন্ট অনেকগুলো হতে পারে, অনেকভাবে আপনি হুকিং করতে পারেন।
এখন যেমন আমি বলছি হচ্ছে ছোট কোয়ার্টার, আপনারা হয়তো বা এটা এই কেস স্টাডি বা এটা সম্পর্কে অনেকে জানেন। যেমন ইন্ডিয়ান অন্যতম একটা পপুলার ব্র্যান্ড হচ্ছে রঙের, সেটাকে আমরা চিনি হচ্ছে এশিয়ান পেইন্ট। সো এখন বর্তমানে বড় বলছি। সো এশিয়ান পেইন্ট যখন মার্কেটে আসে, এটা আপনারা হয়তো বা অনেকেই শুনেছেন, বা এই ধরনের আসলে অনেকগুলোই স্ট্র্যাটেজিক্যালি আপনাদের ডেভেলপমেন্ট করতে গেলে আপনাদের যেটা করতে হবে, বিগ ব্র্যান্ড, আমরা যেটাকে বলি বিগ ব্র্যান্ড কেস স্টাডি। সো আপনি যখন বিগ ব্র্যান্ড কেস স্টাডি চলতে থাকবে কন্টিনিউয়াসলি, তখন আপনার এই ধরনের অনেক ধরনের প্ল্যানিং, অনেকগুলো বিষয় আপনার কনসেপ্ট মাথায় চলে আসবে। সো কনসেপ্ট ছাড়া কখনোই আপনি স্ট্র্যাটেজি প্ল্যান করতে পারবেন না। সো অটোমেটিকলি আপনার এই কনসেপ্টগুলো নিতে গেলে বড় বড় ব্র্যান্ডগুলো আসলে কোনটা কিভাবে প্ল্যান করছে সেটার দিকে যেতে হবে। প্রথম যদি এশিয়া পেইন্টের কথা বলি, এশিয়া পেইন্ট বাংলাদেশ মার্কেট বলেন, তার আগে তো ইন্ডিয়ান মার্কেটে আসছে, রাইট? সো ইন্ডিয়ান মার্কেটে আসলে বেসিক্যালি যে প্রোডাক্টটা, এখন এশিয়ান পেইন্ট বলেন যেটাই বলেন, আমরা তো বাংলাদেশের ছোট কোটা পাই, ছোট কোটা পাই না? সো ছোট কোটা পাই, সেখানে কিন্তু তার আগে থেকেই বড় অলরেডি ব্র্যান্ড এক্সিস্ট করে। হ্যাঁ। সো এখন নতুন একটা প্রোডাক্ট যদি আপনি মার্কেটে নিয়ে আসেন, এখানে মার্কেটের আবার বিজনেস মডেলটা ডিফারেন্ট হতে পারে। আপনি নিজের ফ্ল্যাগশিপ স্টোরে যেতে পারেন, অথবা ডিলারশিপ মডেলেও যেতে পারেন, অথবা হচ্ছে আপনি ডিরেক্টলি হচ্ছে যেটা আমরা ফ্ল্যাগশিপ বলতেছি, আপনি প্রত্যেকটা জায়গায় জায়গায় নিজের লোক সেট করে হচ্ছে আপনি শোরুমের মতো করেও দিয়ে দিতে পারেন। এখন এটা ডিফারেন্ট হতে পারে। তার মানে যদি বড় বিজনেসগুলো হয়, তারা কোন মডেলে যাচ্ছে? তারা কিন্তু ডিলারশিপ মডেলে যায়। সো আপনার প্রোডাক্টটা কিন্তু ডিলারের কাছে নিতে হবে। ডিলার যদি না কিনে, ডিলার কখন কিনবে? যে প্রোডাক্টের চাহিদা কাস্টমারের আছে, সেটা কিন্তু ডিলার চায়। আপনি আজকে হচ্ছে কোনো একটা ডিলারশিপ দেন, আজকে যদি আপনি কোকা কোলা বলেন অথবা হচ্ছে বড় কোনো ব্র্যান্ড বলেন, এদের ডিলারশিপ কিন্তু আপনি সহজে নিতে পারবেন না, কারণ এদের ডিমান্ড অনেক বেশি, এদের অ্যামাউন্ট অনেক বেশি, আপনাকে দিতে হয় ডিপোজিট। সো এখন ওই প্রোডাক্টটা এশিয়ান পেইন্ট যখন মার্কেটে আসে, তাদের প্রোডাক্ট কিন্তু ডিলারশিপে যাচ্ছে না। কেন যাচ্ছে না? তার কারণ তারা নতুন। সো তাদের প্রোডাক্ট মানুষ হচ্ছে নিবে না। কিন্তু তারা যেটা করলো এশিয়ান পেইন্ট, সেটা হচ্ছে তারা সাউথ ইন্ডিয়াকে হচ্ছে টার্গেট করলো। সেখানে হচ্ছে তাদের একটা একটা থাকে, কোনো একটা ওকেশনাল প্রোগ্রাম থাকে, যেটা হচ্ছে মূলত হচ্ছে ষাঁড়ের লড়াইয়ের মতো। সো ওরা ওইটার জন্য হচ্ছে ষাঁড়ের যে শিংগুলো আছে এগুলাতে রং করে। সো এখন রং করতে গেলে সেখানে যে প্রবলেমটা, সেটা হচ্ছে বড় বড় ক্যান কিনতে হয়। সো একটা ক্যান কিনলে বেসিক্যালি হচ্ছে তারা হয়তো বা অনেকে মিলে হচ্ছে কিনতে হবে। এখন তারা ওই জায়গায় ঠিক যে প্রবলেমটা সলিউশন করছে, তারা ওই মার্কেটে ঢোকার জন্য তারা ছোট ছোট কোটা এখানে নিয়ে আসলো। সো এই কোটাটা নিয়ে আসার কারণে যখন এটা দোকানে দোকানে বা তারা ওই জোনগুলোতে দিয়ে দিচ্ছে, তখন অটোমেটিকলি এটা কিন্তু টেস্ট হয়ে যাচ্ছে। সো একটা কোটা দিয়ে তারা একটা শার্টের দুইটা রিং, সরি দুইটা শিঙি হচ্ছে তারা রং করে ফেলছে। সো একটা বছর যখন এই প্রোডাক্টটা তাদের কাছে চলে গেল, এবং তাদের দেখা দেখি যখন আরো অনেকে চাচ্ছে, তখন অটোমেটিকলি এটা চাচ্ছে কোথায়? ডিলারের কাছে। সো ডিলার পরবর্তীতে ওই প্রোডাক্টটা চাও। সো এই যে একটা প্রোডাক্ট, সে কিন্তু মার্কেটে ইন করে ফেললো। এছাড়া যদি আরেকটা বিষয় আসি, যেমন আপনার আমরা হচ্ছে ইউনিলিভার থেকে শুরু করে হোক, প্রত্যেকটা কোম্পানির হচ্ছে আমরা শ্যাম্পুটাকে মিনি প্যাকে পাই। এটা স্পেশালি হচ্ছে আমরা এই আমাদের উপমহাদেশীয় জোনগুলোতে পাই। বাহিরে পান? আপনারা যারা বাহিরে গিয়েছেন, দেশের উপমহাদেশের বাহিরে, ওই জায়গায় কিন্তু এই ছোট মিনি প্যাকগুলো সাধারণত আছে? নাই। সো বেসিক্যালি এই উপমহাদেশে কেন এই প্রোডাক্টটা, কেন ছোট মিনি প্যাকটা, আইডিয়া আছে কারো? আচ্ছা, মানে আমাদের ইনজেনারিকলি আমরা চিন্তা করতে পারি যে এটা আসলে হচ্ছে আমাদের এই রিজিয়নের যারা, তারা হচ্ছে লোয়ার ইনকাম বা এই ধরনের অনেক বেশি, তারা ডে টু ডে মিনি প্যাকটা ইউজ করতে চায়। কিন্তু ইউনিলিভার আসলে ফার্স্টে নিয়ে আসছে কোনো ধরনের অ্যাফোর্ডেবলের জন্য না, কেরিং এর জন্য। যেহেতু আমাদের এই উপমহাদেশের রাস্তাগুলো স্বাভাবিকভাবে গ্রামাঞ্চল বা সব জায়গায় আসলে হচ্ছে রাস্তাঘাট কিন্তু খুব ভালো না। সো তারা যদি বড় প্রোডাক্ট নিয়ে আসে, একটা হচ্ছে এখানে অবশ্যই হচ্ছে অ্যাফোর্ডেবলের একটা ইস্যু আছে, তার চাইতে বড় ইস্যু ছিল হচ্ছে তাদের কেরিং করা। সো তারা ক্যারি করতে গেলে ওই জায়গাগুলোতে ওই প্রোডাক্টটা নিয়ে যেতে তাদের অনেক বেশি কস্ট চলে আসবে। সো ওই জায়গাটায় তারা যেটা রিথিঙ্ক করলো বা চিন্তা করলো, সেটা হচ্ছে মিনিপ্যাক। সো এই মিনিপ্যাকটা তারা দিতে গিয়ে হচ্ছে তারা কিন্তু মার্কেটে এটা ইউনিভার্সাল থেকে শুরু করে এখন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু তাদের মিনিপ্যাক নিয়ে আসছে। সো এখানে মিনিপ্যাকের আসলে কনসেপ্টটা কাজ করতেছে। তার মানে আপনি দেখেন এখানে এই দুইটা জিনিস যে আমি আমার থেকে বলতেছি, এটা আমিও শোনা। হ্যাঁ। সো কারণ হচ্ছে আমি তো আর ইউনিলিভারে জব করে নেই, আমি তো আর এশিয়ান পেইন্টে জব করে নেই। সো এই যে দুইটা জিনিস আসলো, দুইটা জিনিস গল্প দুইটা বলার কারণ হচ্ছে কি, আমাদের রিথিঙ্ক করার একটা জায়গা চলে আসে, যে বেসিক্যালি হচ্ছে আমি শুধুমাত্র মার্কেটিং মানুষের কাছে আমি ঠিক কিভাবে যাব, বুস্ট করে না। আপনি সবসময় বুস্ট করে না, আপনি ওই প্রোডাক্টটা আসলে পাবলিকের আসলে ঠিক, বা আপনার যে কনজিউমার বা কাস্টমার বেস আছে, তাদের ঠিক কোন প্রবলেমটা সলিউশনটা আপনি দিচ্ছেন, সেটা যদি আপনি এখান থেকে বের করে নিয়ে আসতে পারেন, তাহলে সেই পয়েন্টটা ধরে যখন আপনি কাস্টমারের কাছে পৌঁছাবেন, অটোমেটিকলি আপনার প্রোডাক্ট তার কাছে চলে যাবে।
সো প্রত্যেকটা জায়গায় আমাদের এখন বর্তমানে বলতে পারি হচ্ছে আমাদের প্রত্যেকটা সেক্টরই কম বেশি হচ্ছে রেড ওশান, মানে অনেক বেশি কম্পিটিটিভ প্ল্যাটফর্ম বা অনেক বেশি কম্পিটিশন আছে। এখন এই কম্পিটিশনটা আসলে ডিফারেন্ট আপনাকে বেসিক্যালি বের করতে হবে, আপনার কম্পিটিটররা কি দিচ্ছে, আপনার অডিয়েন্স কি চাচ্ছে, এই দুইটার মধ্যে আসলে কোন জিনিসটা গ্যাপ আছে, সেটাই বেসিক্যালি হচ্ছে আপনার অ্যাজ এ, যেটাকে আমরা বলি হচ্ছে ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট হিসেবে আপনি নিয়েই বেসিক্যালি মার্কেট করতে পারেন। সো আপনার প্রোডাক্টের ঠিক ওই স্পিডে আপনাকে ডেভেলপ করতে হবে, যেটা মার্কেটে বেসিক্যালি হচ্ছে আপনাকে আপনার যে পজিশনটা ক্রিয়েট করতে সেটা হেল্প করবে। সো আমাদের মূলত হচ্ছে এই যে কনসেপ্টগুলোর কথা বলতেছি, আমরা ছিলাম হচ্ছে মার্কেটিং এ। সো যেটার মধ্যে হচ্ছে আপনার বেসিক্যালি এই সব কিছু চলে আসতেছে আপনার প্ল্যানিং থেকেই, বা আপনার রিসার্চ থেকে অনেক কিছু এখানে চলে আসবে। সো রিসার্চ বলেন, আপনি সে প্ল্যানিং বলেন, এক্সিকিউশন বলেন, প্রমোশন বলেন, এবং ফাইনালি সে প্রোডাক্টটা কাস্টমার ডিস্ট্রিবিউশন করার পরবর্তীতে সেটা সাথে আবার কাস্টমারের স্যাটিসফ্যাকশন, বা আমরা যেটাকে বলি হচ্ছে সিআরএম বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টের মাধ্যমে সেই কাস্টমারের সাথে একটা লং লাস্টিং রিলেশনশিপ রাখার প্রসেসটাই হচ্ছে আমরা বলতে পারি মার্কেটিং। অনেক বেশি বোরিং না? আচ্ছা, সো এরপরে যদি আমরা আসি শর্ট আরেকটা আছে, দ্য অ্যাকশন অর বিজনেস অফ প্রমোটিং অ্যান্ড সেলিং প্রোডাক্ট অর সার্ভিস ইনক্লুডিং মার্কেট রিসার্চ অ্যান্ড অ্যাডভার্টাইজিং, যেটা একটু আগে আমরা চলে আসছি। সো খুবই আমরা শর্ট সামারে ভাবে বলতে পারি যে মার্কেট রিসার্চ, সেটা প্ল্যানিং, অ্যাডভার্টাইজিং, ডিস্ট্রিবিউশন অ্যান্ড কাস্টমার রিলেশনশিপ, এই টোটাল জিনিসগুলো হচ্ছে আমরা বলতে পারি কি মার্কেটিং। সো মার্কেটিং কেন করি আমরা? আমাদের প্রোডাক্ট সেল করার জন্য। হ্যাঁ, কাস্টমারকে আমাদের প্রোডাক্ট বা সার্ভিস সম্পর্কে জানানোর জন্য, সে যাতে আমার প্রোডাক্ট সম্পর্কে জানে, প্রোডাক্টটা পারচেস করে, এবং সে সবসময় যাতে পারচেস করে। সো এখানে আমাদের যে পয়েন্টগুলো, এস্টাবলিশিং অ্যাওয়ারনেস, অ্যাট্রাক্ট নিউ কাস্টমার অ্যান্ড বিল্ডিং লাস্টিং রিলেশনশিপ। আচ্ছা, এবার বলেন তো মার্কেটিংটা আসলে করা হয় কোথায়? আমরা বুঝলাম যে মার্কেটিং কেন করে, এই এই উদ্দেশ্যগুলো করা হয় কোথায়, আমরা ঠিক মার্কেটিংটা করব কোথায়? হ্যাঁ, বিভিন্ন জায়গাগুলো কোথায়? না, আমরা তো মার্কেটিং এর কথা বলছি, নট এ ডিজিটাল মার্কেটিং। ধরেন আমি কালকে থেকে হচ্ছে নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করব, আমি আপনাদের সামনে আজকে মার্কেটিং করে চলে গেলাম, কেন? কারণ এখানে মানুষ আছে। সো এখান থেকে হচ্ছে অনেক, সো স্বাভাবিকভাবে হচ্ছে আমরা মার্কেটিংটা করি আসলে হচ্ছে যেখানে মানুষের গ্যাদারিং বেশি সেই জায়গাগুলো। এখন এই জায়গাগুলো থেকে এসে আসলে হচ্ছে মার্কেটিংটাকেও আমরা আসলে অনেকগুলা ভাগে ভাগ করে ফেলতে পারি। সো আপনি যখন বিজনেসের কথা চিন্তা করবেন, সো আপনার বিজনেসের জন্য যে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং লাগবে তা কিন্তু না, আমাদের কি লাগবে, আমাদের ট্রেডিশনাল বা আমাদের গতানুগতিক যে মার্কেটিং সিস্টেম, সেটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন না, কিন্তু এক্ষেত্রে ডিপেন্ড করবে হচ্ছে আপনার বাজেট, সবকিছু। সো এখন এই ট্রেডিশনাল, ডিজিটাল এবং ওয়ার্ড অফ মাউথ মার্কেটিং আমরা ডিফারেন্ট ভাবে বলতে পারি। সো বেসিক্যালি ট্রেডিশনাল বলতে আমরা কি বুঝি, এখানে স্বাভাবিকভাবে কনসেপ্টটা চলে আসবে, আমরা গতানুগতিক ধারে রেগুলার যে মার্কেটিং প্রসেসগুলো দেখে আসছি সেগুলা। এখন রেগুলার আসলে আমরা কি কি ধরনের মার্কেটিং দেখি কমনলি? যেমন ডোর টু ডোর, আর সেখানে হচ্ছে গ্যাদারিং ইভেন্ট। হ্যাঁ, আর একটু আমরা সবাই একটু ফোনগুলো সাইলেন্স করে রাখবো, হ্যাঁ। আর বিলবোর্ড, ব্যানার, পোস্টার, লিফলেট। সো আমাদের দেশে তো ব্যানার পোস্টার অনেক বেশি পপুলার, তাই না? এখন এই জিনিসগুলো আবার ক্ষেত্র বিশেষে, কান্ট্রি বিশেষে আবার কি আছে, ব্লকটা আছে না? আপনি সব জায়গায় কি ব্যানার লাগাইতে পারবেন? পোস্টারিং, স্পেশালি হচ্ছে পোস্টারিং, পোস্টারিং তো সব দেশে অ্যালাউ না, শুধুমাত্র হয়তো আমাদের উপমহাদেশীয় দেশগুলোতে পোস্টারিং আপনি করতে পারবেন, বাইরে কিন্তু অ্যালাউ না। সে জায়গায় হচ্ছে আপনি হয়তো বা ক্ষেত্র বিশেষে কিছু জায়গায় হচ্ছে আপনি ব্যানার, যেটা আছে আমাদের ওই যে কি জানি বলে, ব্যানারই তো বলে, তাই না? সো ব্যানার বা হচ্ছে বিলবোর্ড, এই ধরনের বিষয়গুলোতে আমরা যেতে পারি। এছাড়া হচ্ছে এখন মোটামুটি হচ্ছে বাংলাদেশে আরেকটা জিনিস যেটা পপুলার হচ্ছে সেটা হচ্ছে ডিজিটাল বিলবোর্ড। সো আপনি মোটামুটি এখন গুলশান 1 থেকে শুরু করে গুলশান 2 পর্যন্ত এই জায়গায় গেলে হচ্ছে আপনি অন্তত চোখ খুলে দাঁড়াতে পারবেন না, লাইটের এত বেশি হচ্ছে আপনার চোখের রিফ্লেকশন বা হিটটা চলে আসে। সো ওই জায়গাগুলো কিন্তু আমাদের ট্রেডিশনাল মধ্যে চলে আসছে। এরপরে আপনি মোটামুটি হচ্ছে মহাখালী ফ্লাইওভারের নিচে দিয়ে যেতে গেলে হচ্ছে সবগুলোতে হচ্ছে এখন বিলবোর্ড আছে, বিলবোর্ড আছে না?
সেখানে অনেকগুলো বিলবোর্ড আছে। সো এই জায়গাগুলো থেকে বেসিক্যালি হচ্ছে আমরা এই ধরনের টাইপসগুলোকে আমরা সাধারণত ট্রেডিশনাল মার্কেটিং বলছি। এখন সেক্ষেত্রে হচ্ছে আপনি যেমন রেডিওতে এখন মোটামুটি অলমোস্ট ডেট। সো আপনার চ্যানেল দেখেন সবসময় কিন্তু হচ্ছে পরিবর্তন হচ্ছে মার্কেটিংয়ের ধাপগুলা বা প্রসেসগুলা। এখন আজকে যদি হচ্ছে বাংলাদেশের গভর্নমেন্ট থেকে শুরু করে বাংলাদেশের আমরা যারা মোটামুটি জেনারেশন সবাই আছে তারা যদি সভ্য হয়ে যদি বলে যে আমরা আজকে থেকে হচ্ছে পোস্টার নো পোস্টারিং আমরা একটা ইভেন্ট লঞ্চ করি, তাহলে তার মানে কালকে থেকে হচ্ছে পোস্টারিং এর যে কি বলে হচ্ছে মার্কেটিং এর মাধ্যম সেটা কিন্তু বন্ধ। এরপরে আরেকটা জিনিস খুবই উইয়ার্ড বা খুবই অকওয়ার্ড লাগে, সেটা হচ্ছে লিফলেট বিতরণ। সো আপনি যদি হচ্ছে মোটামুটি মানে গভর্নমেন্ট হলিডে বা হচ্ছে হলিডে টাইমে যে গভর্নমেন্ট এক্সামগুলোর টাইম হয়, সেটা হচ্ছে যে বিভিন্ন স্কুল কলেজের ক্যাম্পাসগুলোর সামনে গেলে দেখবেন যে আসলে কেন এটা খুব বিরক্তিকর। সো লিফলেটগুলো দিচ্ছে, আমরা দেখতেছি আর আমরা নিচে ফেলে দিচ্ছি। সেটা বেশি দূর না, আমার ক্যাম্পাস তিতুমিরের সামনে গেলেও সেটা খুবই উইয়ার্ড। সো এই যে এই জিনিসগুলা, এরপরে এখন নতুন করে হচ্ছে মোটামুটি শুক্রবার মসজিদে গেলেও একটা একটা লিফলেট এখন পাওয়া যায়। সো এই যে জিনিসগুলো এগুলো কিন্তু আমাদের সভ্য মার্কেটিং এর দিকে যাচ্ছে না। সো এগুলো কিন্তু উল্টা নেগেটিভ ইম্প্যাক্ট হচ্ছে, বরং সেখান থেকে আমরা পজিটিভ কিছু আসছে না। সো আমরা সাস্টেনেবলও কিন্তু এই জিনিসগুলা না। এখন হয়তো বা টেলিভিশন বলেন বা বড় বিলবোর্ড সেগুলো কিন্তু হয়তো বা ডেড হবে না, সেগুলো হয়তো বা কম বেশি থাকবে। সো আমাদের এই ধরনের অনেকগুলো আসলে টাইপস আছে। এছাড়া হচ্ছে আমরা আরো বেশি ইন্টারেক্টিভ করার জন্য বিভিন্ন ধরনের ইভেন্ট দেখি। যেমন হচ্ছে আপনার ক্যাম্পাস ক্যাম্পাস কেন্দ্রিক সেটা হোক পাঠাও বা এই ধরনের যে ইগুলা, তারা বিভিন্ন ধরনের ইভেন্ট করে মানুষ গ্যাদারিং করার জন্য। স্পেশালি তারা ক্যাম্পাস কেন্দ্রিক হচ্ছে ইভেন্টগুলোতে যায়, যেখানে হচ্ছে তারা বিভিন্ন ধরনের গেমিং ইভেন্টগুলো করে। সো এটা মানুষকে আসলে হচ্ছে অ্যাট্রাক্ট করার জন্য। সো এখন অ্যাট্রাক্ট করার জন্য আপনি বেসিক্যালি কি দিচ্ছেন সেটা ডিপেন্ড করবে আপনার ওই কন্টেন্টে। সো কন্টেন্টের উপর বা আপনি যেখানে যে ইভেন্ট করছেন না কেন, গ্যাদারিং বলেন অথবা হচ্ছে আপনি ইভেন্ট বলেন, সেখানে যেটাই করেন না কেন, এখন অনেকে দেখবেন যে হচ্ছে গ্যাদারিং করার জন্য ফ্রিতে ফুড দিচ্ছে, এরকম দেয় না? সো এটা খুব সম্ভবত হচ্ছে মিস্টার নুডলসও মনে হয় এই ধরনের বেশ কিছু ইভেন্ট লঞ্চ করছিল স্কুল কেন্দ্রিক। সো ওই জায়গাগুলোতে, হ্যাঁ। সো এই যে জিনিসগুলো এগুলো মূলত আপনাদেরকে টেস্ট করানোর পারপাসে, প্রোডাক্টটা নতুন লঞ্চ হচ্ছে টেস্ট করানোর। আপনি যেমন হচ্ছে আমরা বোম্বাই সুইটস এর কথাই বলতেছি। সো বোম্বাই সুইটস এর কিন্তু আরেকটা সাবসিডিয়ারি ব্র্যান্ড আছে, আরেকটা সাবসিডিয়ারি ব্র্যান্ড আছে, জানা আছে নাসির ভাই? টাকডুম নামে এরকম কিছু একটা আছে ওদের। হ্যাঁ, আরেকটা সেক্টর, ওটা বোম্বাই না? হ্যাঁ, সেক্টর আলাদা হলো, ওইখানে চিপস আছে। সো না, আমি হচ্ছে চিপস টিপস এরকম কিছু আইটেম দেখেছি। না, ওদের ফুড আইটেম কিছু আছে, ফুড এবং চিপস আইটেমে আছে, কারণ আমি এটা দেখেছি। সো হ্যাঁ, হ্যাঁ এটা হতে পারে। সো ওরা কিন্তু হচ্ছে ইনিশিয়ালি হচ্ছে যখন বোম্বে সুইটস এর অনেক প্রোডাক্ট দিচ্ছিল, ওটার সাথে কিছু আইটেম আমার যতটুকু মনে পড়ে এটা আরো 2 বছর আগে মনে হয় আমি দেখেছিলাম যে ছোট ছোট কিছু আইটেম ফ্রিতেও দিয়েছিল। হ্যাঁ। সো মানে ওই বোম্বে সুইটস এর সাথে ওই প্রোডাক্টটা যাচ্ছিল। সো এটাও কিন্তু আপনাকে টেস্ট রাইট, নতুন একটা ব্র্যান্ড লঞ্চ করতেছে, তাদের আগের যে ব্র্যান্ড ভ্যালুটা আছে সেটাকে ইউজ করছে এখানে। সো এরপরে যদি আমরা এবার চলে আসি, সেটা হচ্ছে আমাদের ডিজিটাল মার্কেটিং। সো এখন আমাদের অনেকগুলা টাইপসের মধ্যে বর্তমানে অন্যতম ইম্পর্টেন্ট সেক্টর চলে আসছে হচ্ছে ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং বেসিক্যালি আমরা কি বুঝি, এটা খুবই কমন ভাবে আমরা বলতে পারি যে বেসিক্যালি হচ্ছে আমরা যে মার্কেটিংটা করছি, সেই মার্কেটিংটা যখন হচ্ছে আমরা ইন্টারনেট বা ডিজিটাল যে টেকনোলজিক্যাল ডিভাইসগুলো আছে এগুলাকে ইউজ করে আমরা আমাদের প্রমোশনটা চালাচ্ছি, তখনই আমরা সেটাকে বলতে পারি ডিজিটাল মার্কেটিং। এখন আপনার কাছে মোবাইল আছে, মোবাইল দিয়ে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, আপনি কাউকে মেসেজ টু মেসেজ দিচ্ছেন, সেটা কিন্তু আমাদের জন্য কি ডিজিটাল মার্কেটিং। আমরা যে রেগুলারলি এসএমএস গুলা পাই সেটাও ডিজিটাল মার্কেটিং। আপনি যে টেলিসেলস পাচ্ছেন, রেগুলার যে ফোন পাচ্ছেন, সেটাও পার্ট অফ ডিজিটাল মার্কেটিং। আপনি যখন কোনো একটা ব্র্যান্ডে আপনি বা কোনো একটা কোম্পানিতে যদি আপনি কাজ করতে যান, সেখানে যদি টেলিসেলস টিম থাকে, আপনি অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে যদি থাকেন, আপনাকে অবশ্যই হচ্ছে তার সাথে রেগুলারলি একটা কানেক্টিভিটি রাখতে হবে। দুইটা কারণে, একটা কারণ হচ্ছে আপনার রেগুলার যে সেলস রিপোর্ট সেটা তাদের থেকে আপনাকে আদায় করে নিতে হবে যে বেসিক্যালি আমার আজকে কয়টা সেলস যাচ্ছে। সেকেন্ড হচ্ছে তাদের কমিউনিকেশনটা কি হচ্ছে, তারা ঠিক কোন ওয়েতে কমিউনিকেট করছে কাস্টমারের সাথে। সো কাস্টমার কমিউনিকেট করার পরে কাস্টমার আবার কি ফিডব্যাক দিচ্ছে, এই ডাটাটাও কিন্তু আপনাকে তার থেকে রেগুলারলি কালেক্ট করতে হবে। কেন কালেক্ট করতে হবে? কারণ আপনি যে ক্যাম্পেইনটা রান করছেন, সাপোজ আমি পেইড ক্যাম্পেইনের কথাই যদি বলি, আপনি যে ক্যাম্পেইনটা রান করছেন, ডাটাগুলো যে তারা ফোন দিচ্ছে সে ডাটাগুলো আসছে কোথা থেকে? ওই ক্যাম্পেইন থেকেই। সো এখন তারা যখন ফোন দিচ্ছে, তারা কিন্তু এখানে রিয়েল সিনারিওটা পাচ্ছে যে যে কাস্টমারগুলোকে ফোন দিচ্ছে, ফার্স্ট অফ অল সে আমার প্রোডাক্ট সম্পর্কে ইন্টারেস্টেড না, সেই ইনসাইটটা কিন্তু সেখানে পাচ্ছে। এখন কাউকে যদি এখন আপনি 100টা ডাটা দিচ্ছেন, সেই 100টার মধ্যে কয়জন পাচ্ছে ইন্টারেস্টেড, কয়জন পাচ্ছে নট ইন্টারেস্টেড, সেই ডাটাটা আপনি অ্যানালাইসিস করলে তো আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ক্যাম্পেইনটা আসলে কতটা টার্গেটেড গ্রুপের কাছে যাচ্ছে।
সেকেন্ড যদি আসি, এরপরে যে বিষয়টা চলে আসে যে আপনার যারা ইন্টারেস্টেড তারা আসলে ঠিক কোন জিনিসগুলো পাচ্ছে, তারা কি আপনার যে বিষয়গুলো আছে আপনার প্রোডাক্টের যে ফিচার আপনি বলছেন, কারণ টেলিসেলসে সে কিন্তু ফিচার বলবে। সো ফিচার যখন বলছেন সে এই ফিচার এবং প্রাইসিং নিয়ে স্যাটিসফাইড কিনা। সো যদি টেলিসেলসের প্রাইসিং এবং ফিচার নিয়ে স্যাটিসফাইড না হয় তাহলে সেক্ষেত্রে তার ফিডব্যাকটা কি ছিল। সো এই ফিডব্যাকটাই কিন্তু আবার আপনাকে অ্যানালাইসিস করতে হবে। কেন অ্যানালাইসিস করতে হবে? এটা যদি বড় কোনো গ্রুপের ক্ষেত্রে হয় আপনাকে ওই ক্ষেত্রে অ্যানালাইসিস করতে হবে যে আপনার প্রোডাক্টের ঠিক কোন জায়গাটা গ্যাপ আছে, কোন জিনিসটার জন্য আপনার কাস্টমার আপনার প্রোডাক্টটাকে রিসিভ করছে না। সো টোটাল একটা ইকোসিস্টেম কাজ করে কিন্তু এই টেলিসেলসের সাথে। সো প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে শুরু করে ওই জায়গায় ফিডব্যাকটা অ্যানালাইসিস করে তো আপনি মূলত আপনার যে কাস্টমারের যে প্রসেস, তার যে সার্ভিস, এগুলো স্মুথনেস থেকে শুরু করে আপনার প্রোডাক্টের ফিচার সবকিছু আপনি ডেভেলপমেন্ট করবেন। সো আমি শুরুতেই হচ্ছে আপনাদের যেটা বলেছিলাম যে হচ্ছে আপনাদের মডিউল ঠিকঠাক আছে কিনা এটা বলার উদ্দেশ্য কি, আপনারা কি সেটা রিসার্চ। সো আপনাদের থেকে আমার মতামতটা অপিনিয়নটা নেওয়া যে ঠিকঠাকভাবে আপনাদের জন্য আপনারা কি মনে হচ্ছে আপনারা রিসার্চ করে। অবশ্যই আমার জায়গা থেকে আমি আমার অবশ্যই যেহেতু ডেভেলপমেন্ট আমি করছি আমার অবশ্যই নলেজ থেকে তো আমি ডেভেলপ করছি, তাই না? সো এখন এই জায়গায় যখন আমার নতুন কিছু ইনক্লুড করার প্রয়োজন মনে হবে সেই জিনিসগুলো অবশ্যই এখানে অটো ইনক্লুড হবে। কিন্তু আপনাদের থেকেও আমি কিছু পয়েন্ট চাচ্ছি বা কিছু জিনিস মনে হচ্ছে যে আপনাদের কাছে গ্যাপ মনে হচ্ছে কিনা কোথাও। সো বেসিক্যালি হচ্ছে ওই জায়গাটার জন্যই আমি আপনাদেরকে আগেই মডিউলটা অ্যানালাইসিস করার জন্য বলা। সো বেসিক্যালি হচ্ছে আমাদের এই ডিজিটাল মার্কেটিং করতে গেলেও আপনাকে যে রেগুলার মার্কেটিংটার সাথে কানেক্টেড থাকতে হবে না, বিষয়টা কিন্তু একদমই তা না। সো আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনার স্ট্র্যাটেজিক্যালি নলেজ থাকতে হবে, অবশ্যই আপনার ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে নলেজ থাকতে হবে, অবশ্যই হচ্ছে আপনার ডিজিটাল টুলসগুলা ইউজ করার সেই নলেজটাও থাকতে হবে। পাশাপাশি আরেকটা যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যেই ধরনের মার্কেটিং করেন না কেন আপনার লাগবে কি কন্টেন্ট, রাইট? সো কন্টেন্ট প্ল্যানিংটা, কন্টেন্ট স্ট্র্যাটেজিটা আপনার অনেক বেশি। আপনি ইয়ের চাইতে ট্রেডিশনাল চাইতো আমাদের সবচেয়ে বেশি কন্টেন্ট লাগে ডিজিটালের ক্ষেত্রে। সেক্ষেত্রে আবার কন্টেন্টের ভেরিয়েশনও অনেক। আপনি যদি হচ্ছে ট্রেডিশনাল কথা বলেন, ট্রেডিশনাল সাধারণত আমরা খুব কমন ফরম্যাট যেটা পাই ভিডিওর জন্য যেটাকে আমরা টিভিসি বলি, রাইট? সো টিভিসির এবার ম্যাক্সিমাম যদিও হয় হচ্ছে স্টোরি টেলিং টাইপেরই হচ্ছে টিভিসিগুলো হয়। সো সেখানে আবার কিছু দেখবেন একটা কমন প্যাটার্ন আছে, কমন একটা প্যাটার্ন মেনটেন করে। আবার যদি সেটা হয় বিলবোর্ড সেটার জন্য হয়তো বা গ্রাফিক্যাল। কিন্তু আমি যদি ডিজিটাল তার মানে সেখানে আমি যদি ইনজেনারিকলি বলি আমার দুই ধরনের কন্টেন্ট লাগছে, একটা ভিডিও কন্টেন্ট আর একটা হচ্ছে গ্রাফিক্যাল কন্টেন্ট। আমার কিন্তু সেখানে কোনো ধরনের বড় ধরনের কোনো ধরনের কি বলে হচ্ছে আমরা ব্লগ বা কোনো ধরনের অ্যাড কপি এই ধরনের জিনিসগুলো কিন্তু সেখানে লাগছে না। কিন্তু আপনি যদি ডিজিটাল কথায় চিন্তা করেন, আপনি যদি একটা ফেসবুক পেজকে ফলো করেন সেখানে কত ধরনের কন্টেন্ট পাওয়া যায়, ভিডিও ইমেজ দুইটা কিন্তু মাস্ট, রাইট? সেটার পাশাপাশি আপনার এখন কন্টেন্টের অনেক ধরনের প্যাটার্ন চলে আসে, টেক্সট বেস তো কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলোর আবার অনেক ধরনের ভ্যারিয়েশন চলে আসে, কখনো এডুকেশনাল, কখনো স্টোরি টেলিং, কখনো আবার সেলস পোস্ট, আবার কখনো ফিডব্যাক উপর বেস করে বা ফিডব্যাক রিভিউ পোস্ট, এই ধরনের অনেক কিছু কিন্তু সেই জায়গাটায় চলে আসে। তার মানে বেসিক্যালি হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিংয়ে এই মার্কেটিং প্ল্যানগুলোর পাশাপাশি আপনার কন্টেন্ট প্ল্যানিং থেকে শুরু করে এই বিষয়গুলো নিয়েও কাজ করতে হবে। সো আমরা যদি পুরোপুরি সংজ্ঞায়নটা দেখি, ডিজিটাল মার্কেটিং ইজ দ্য কম্পোনেন্ট অফ মার্কেটিং দ্যাট ইউজ দ্য ইন্টারনেট অ্যান্ড অনলাইন বেসড ডিজিটাল টেকনোলজি সাচ এস ডেস্কটপ, কম্পিউটার, মোবাইল অ্যান্ড আদার ডিজিটাল মিডিয়া অ্যান্ড প্ল্যাটফর্ম টু প্রমোট প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। আলটিমেটলি আসলে আমরা হচ্ছে যে ধরনের মার্কেটিং করি না কেন উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রোডাক্ট এবং সার্ভিসটা কাস্টমারের কাছে পৌঁছে দেওয়া। আর কাস্টমার কেন হচ্ছে প্রোডাক্ট বা সার্ভিসগুলো হচ্ছে আমাদের থেকে কিনবে, কারণ সেগুলো বেসিক্যালি হচ্ছে তার প্রবলেম সলভ করবে দেখেই সে সেটা কেন। আমি আপনি যে প্রোডাক্টটাই কিনি সে প্রোডাক্টটা আমার যে নিড সেটা ফিল আপ করছে কিনা সেটাই দেখি। আমরা এসি কেন কিনি? খুব কমন কোশ্চেন, মানে খুব সিম্পল জিনিস, কিন্তু আমরা গরমে পড়ে দেখেই আমরা এসি কিনি। সো আগে কি বাংলাদেশে এত পরিমাণ এসি প্রচলন ছিল? ছিল না। এখন বর্তমানে সময়ে 40 ডিগ্রি ছুঁই ছুঁই দেখেই হচ্ছে আমরা এখন না পারতে গিয়ে কম বেশি সবাই এখন, আপনি আগে যদি দেখতেন যে একটা সময় যদি যেটা বলতো যে ঘরে ঘরে হচ্ছে ফ্রিজটা এখন পৌঁছে গেছে মধ্যবিত্ত থেকে শুরু করে একদম উচ্চবিত্ত থেকে একদম নিম্নবিত্ত সবার কাছে, এসিটাও কিন্তু এখন কাইন্ড অফ ওরকম হচ্ছে না? এখন একদম যে মনে করেন যে মোটামুটি একটা পাচ্ছে সেও কিন্তু এসি নিয়ে ফেলতেছে, কারণ তার এখন এটা নিড। সো এখন আমাদের বেসিক্যালি যে পণ্যটাই আমরা কিনে না কেন সেটা আমাদের ওই নিডটা ফিল আপ করে দেখেই বেসিক্যালি আমরা কিনছি। এখন ডিজিটাল বেসিক্যালি হচ্ছে টাইপগুলো কি কি। ডিজিটাল মার্কেটিং করতে গেলে আসলে বেসিক্যালি এখানে অনেকগুলা টাইপস আছে। যেমন আমরা যদি বলি সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং,
কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, তারপরে অ্যাফিলিয়েট, ভিডিও, মোবাইল, অনলাইন পিআর, ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন আমরা এগুলো হচ্ছে বলতে পারি যে আমাদের যে ডিজিটালের বিভিন্ন ধরনের টাইপসগুলো আছে সে টাইপসগুলো। হ্যাঁ, সো আমরা যদি বলি হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলতে আমরা কি বুঝি, বেসিক্যালি হচ্ছে এখানে কি। এখন সাধারণত হচ্ছে আমরা যখন মার্কেটিং করতে যাই আমরা অবশ্যই ডিজিটাল টুলসগুলো ইউজ করি। সো ডিজিটাল টুলসগুলোর মধ্যে অন্যতম একটা টুলস হচ্ছে আমাদের বিজনেসের অন্যতম একটা প্ল্যাটফর্ম হচ্ছে, সেটা হচ্ছে আমরা যেটাকে ই কমার্স বলি বা যেটাকে আমরা বলছি হচ্ছে ওয়েবসাইট। সো এখন এই ওয়েবসাইট হচ্ছে বেসিক্যালি আপনার কোনো ধরনের মার্কেটিং প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে মূলত আপনার একটা শপ, আপনার একটা দোকান, যেটার মাধ্যমে আপনি আপনার সার্ভিস কাস্টমারকে সার্ভিসটা প্রোভাইড করছেন। এখন যতক্ষণ পর্যন্ত আপনার কাস্টমারের কাছ পর্যন্ত আপনার ওই ওয়েবসাইটটা যাবে না ততক্ষণ পর্যন্ত সে কি পারচেস করবে? পারচেস কিন্তু করবে না। সো এখন ওই ওয়েবসাইটকে আপনার কাস্টমার পর্যন্ত পৌঁছে দেওয়ার অনেকগুলো মাধ্যম আছে। আপনি ফেসবুকে শেয়ার করলে সেটাও কিন্তু এক ধরনের মার্কেটিং হয়ে যাচ্ছে। আপনি যদি তাকে মেসেজ টু মেসেজ করে দেন যে আজকে কিনলে হচ্ছে আপনি 20% ডিসকাউন্ট যে কোনো প্রোডাক্টে, সেটা দিয়ে আপনি মেসেজ করে দিচ্ছেন। সো সে কিন্তু সেটা দিয়ে লিঙ্কে গিয়ে করতে পারে। তার মধ্যে অন্যতম একটা পপুলার জায়গা হচ্ছে যেটাকে আমরা বলি হচ্ছে সার্চ ইঞ্জিন। এখন সার্চ ইঞ্জিন বলতে আমরা কোনটাকে চিনি? গুগল, ক্রোম, ফায়ারফক্স, বিং, আর ব্র্যাভো নাই, সাফারি নেই। হ্যাঁ, সো বেসিক্যালি এই জায়গার জন্য হচ্ছে আমি জিজ্ঞেস করেছি গুগল সার্চ কি, সো সরি সার্চ ইঞ্জিন কি। সো আমরা ফার্স্ট অফ অল যে কনসেপ্টটা নিয়ে আছি সেটা হচ্ছে আমাদের একটা রং, আমরা সেটা একটু শুধরে নিই। যে সার্চ ইঞ্জিন বলতে আমরা বেসিক্যালি বুঝি হচ্ছে একটা ওয়েবসাইট, একটা প্ল্যাটফর্ম যে মূলত আপনার সার্চ কুইরি বা আপনি যেটা সার্চ করছেন সেটার ভিত্তিতে আপনাকে রেজাল্ট দিবে। এখন আপনারা খুব সাধারণভাবে যেটা হয় আমাদের প্রত্যেকটা ব্রাউজারে বাই ডিফল্ট সার্চ ইঞ্জিনটা সেট আপ থাকে, যার কারণে আমরা সেখানে এন্ট্রি করে দেখে আমাদের রেজাল্ট দিয়ে দিচ্ছে, আমরা মনে করি সেটা বেসিক্যালি হচ্ছে ওই ব্রাউজার থেকে আসছে। সো বেসিক্যালি হচ্ছে গুগল বলেন, গুগল ক্রোম বলেন, এরপরে মাইক্রোসফট এজ বলেন, ফায়ারফক্স বলেন, ব্র্যাভো বলেন, সাফারি বলেন, অপারা মিনি বলেন, ইউসি বলেন, এগুলো সবগুলো হচ্ছে এক একটা ব্রাউজার। ব্রাউজারের কাজ কখনো আপনার কুইরির উপর ভিত্তি করে রেজাল্ট দেওয়া না। হ্যাঁ, এটা কুইরির উপর ভিত্তি করে দিবে যখন আপনি কোনো একটা ওয়েবসাইটকে সার্চ করবেন। সো বেসিক্যালি হচ্ছে ব্রাউজার আমরা সহজভাবে বলতে পারি একটা ওয়েবসাইটের রান টাইম হিসাবে কাজ করে, অর্থাৎ একটা ওয়েবসাইটকে আপনার মেশিনে রান করার জন্য যে এনভায়রনমেন্টটা প্রয়োজন হয় সেটা হচ্ছে ব্রাউজার। এখন যেমন আমরা হিউম্যান যারা তারা থাকি হচ্ছে পৃথিবীতে, কারণ এটা আমাদের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এখন আপনাকে যদি চাঁদে নিয়ে যায় আপনি কি চলতে পারবেন? চলতে পারবেন না, কারণ সেটা আপনার এনভায়রনমেন্ট না। এখন আপনাকে যদি বলা হয় একটা ওয়েবসাইট আপনি আপনার ডেস্কটপে ওপেন করেন, ওপেন করা যাবে উইদাউট ব্রাউজার? উইদাউট ব্রাউজার আপনি করতে পারবেন না। আপনাকে যদি সিম্পল ভাবে বলা হয় যে আপনি ব্রাউজার না, এখানে যে সার্চ, যদিও আলটিমেটলি সার্চে আপনাকে আবার ব্রাউজারে নিয়ে যাবে। সো এই সার্চেও যদি আপনি এখানে করেন বা আমাদের এখানেও সার্চ আছে, আমি ধরেন এখানে গিয়ে বললাম যে www.uilab.org, সে আমাদের কি ওইভাবে রেসপন্স দিচ্ছে? দিচ্ছে না, কারণ এটা ওই ওয়েবসাইটটা ইউজ করা বা রান করার এনভায়রনমেন্ট না, তার এনভায়রনমেন্টই হচ্ছে ব্রাউজার। সো ব্রাউজার হচ্ছে মূলত আমাদের ওয়েবসাইট রান করার এনভায়রনমেন্ট ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে সার্চ ইঞ্জিন মূলত ওই অন্যান্য যে ওয়েবসাইটগুলো থাকে তার মতোই একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম, কিন্তু তার মধ্যে বিশেষত্ব যেটা সেটা হচ্ছে আমরা যে সার্চ করি সেটার উপর বেস করে অ্যানালাইসিস করে সে আমাদেরকে রিলেভেন্ট ডাটা দেওয়ার সে পাওয়ারটা মূলত আছে। তার এনভায়রনমেন্টে সাধারণত শুধু একটা সার্চ বক্স দিয়েই থাকে। তার মধ্যে পপুলার সার্চ ইঞ্জিনগুলোকে আমরা চিনি হচ্ছে গুগল সার্চ, এরপরে গিয়ে হচ্ছে মাইক্রোসফট বিং, এরপরে গিয়ে হচ্ছে আমরা আর কি চিনি ডাকডাকগো, ইয়াহু সার্চ, যদিও ইয়াহু সার্চ এখন খুব একটা ফেমাস না। আবার রিজিওনাল কিছু সার্চ ইঞ্জিন আছে, যেমন আপনি চায়নার জন্য হচ্ছে পাবেন হচ্ছে বাইডু, চায়নার জন্য পাবেন বাইডু, রাশিয়ার জন্য পাবেন ইয়েন্ডেক্স, এরকম রিজিওনাল আরও টুকটাক অনেকগুলো সার্চ ইঞ্জিন আছে। সো বাট বাংলাদেশ বলেন বা আমাদের ওভারঅল গ্লোবালি যদি বলি আমরা সবচেয়ে পপুলার সার্চ ইঞ্জিন হিসেবে পাই হচ্ছে আমরা গুগল সার্চকে। এখন বিষয়টা সেখানে না, আমরা ছিলাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে। সো বেসিক্যালি হচ্ছে এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটাই হচ্ছে মূলত আপনি যখন কোনো কিছু গুগলে সার্চ করে লিখছেন আমাদেরকে কিন্তু অনেকগুলো রেজাল্ট দেয়। সো এই রেজাল্টগুলো কিন্তু বিভিন্ন টাইপসের ওয়েবসাইট দেয়। এখন আপনার কাছে মনে হইলো যে আমি হচ্ছে আজকে ডেল ল্যাপটপের বিজনেস করছি বাংলাদেশে। সো কেউ যখন ডেল ল্যাপটপ দিয়ে সার্চ করতেছে আমি চাই সবার আগে আমার ওয়েবসাইটটা আসুক, কারণ সেখানে নিচে আরও অন্যান্য যে ওয়েবসাইট সেটা হয়তো বা ধরেন যারা বাংলাদেশের টপ লিডিং প্রতিষ্ঠান আছে স্টারটেক, এরপরে রায়ান্স, এরপরে কি আছে আরও টেকল্যান্ড আছে, আরও অনেকগুলো শপ আছে, তাদেরও কিন্তু কি আছে ওয়েবসাইট আছে। সো এখন আপনি যদি এখানে আপনার ওয়েবসাইটটা ফার্স্ট পজিশনে নিয়ে আসতে পারেন, সাধারণত স্বভাবগতভাবে আমরা যখন সার্চ করি প্রথমে কোন ওয়েবসাইটটাকে ক্লিক করি? ফার্স্ট ওয়েবসাইটটাকে কিন্তু আমরা
ক্লিক করি, অথবা সেটাতে যদি আমরা রেসপন্স না পাই তখন নিচের দিকে যাই। কিন্তু স্বাভাবিকভাবে আমরা প্রথমটাতেই ক্লিক করি, সর্বোচ্চ গেলে আমরা ফার্স্ট পেজটাতেই মূলত থাকি। সো এখন এই সার্চ ইঞ্জিনের কাজই হচ্ছে মূলত আপনার ওয়েবসাইটটাতে ওই কুইরি বা কাস্টমারে যে কুইরি করবে সেটার অনুপাতে বা সেটার অনুযায়ী আপনার ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনে ভিজিবল করা অথবা টপ র্যাঙ্কিংয়ে নিয়ে আসা। সো টপ র্যাঙ্কিংয়ের জন্য এখানে অনেকগুলো প্রসেস আছে। তার মানে আলটিমেটলি এই ওয়েবসাইটটা, আপনার যে ওয়েবসাইটটা, সেটাকে গুগলে যদি কেউ সার্চ করে সেটা অনুযায়ী বা যে সার্চিং যে এটা আছে, কুইরিটা আছে, সেটা অনুযায়ী আপনার ওয়েবসাইটটাকে শো করে দেওয়ার জন্য আপনার ওয়েবসাইটে যে ধরনের অপটিমাইজেশন করছেন সেটাকে আমরা বলতে পারি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা আমরা কম বেশি সবাই মনে হয় একটু একটু আইডিয়া আছে। এরপরে আসি হচ্ছে যে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতে আমরা বেসিক্যালি কি বুঝি। সো এখন সার্চ ইঞ্জিন মার্কেটিংটা মূলত হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরের জিনিস। যদি আমরা সাধারণভাবে বলি হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং বলতেই সাধারণত হচ্ছে যে সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্মগুলো আছে সে প্ল্যাটফর্মগুলোকে ইউজ করে যখন আমরা মার্কেটিং করছি সেটাকে আমরা সাধারণত বলি সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর সার্চ ইঞ্জিন মার্কেটিং করতে গেলে তখন আবার দুইটা ওয়েতে করা যায়, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে পেইড। দুইটা মাধ্যমে আপনি এখানে করতে পারেন। সো অর্গানিকটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, হ্যাঁ। আর আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে পেইড বা যেটাকে আমরা পিপিসি মডেলও বলি। সো সার্চ ইঞ্জিনে যখন আমরা কোনো কিছু লিখে সার্চ করি তখন সাধারণভাবে সেখানে অর্গানিক রেজাল্টের সাথে সাথেও কিছু স্পন্সরড রেজাল্ট থাকে। সো বেসিকগুলো আসে হচ্ছে পেইডের মাধ্যমে। আর পেইডগুলোর মধ্যে অন্যতম পপুলার হচ্ছে গুগল, যেহেতু আমরা ইউজ করছি গুগলের একটা পেইড প্ল্যাটফর্ম আছে গুগল অ্যাডস। বিং এর জন্য গেলে বিং অ্যাডস। সো আমরা একটু যদি এটা স্যাম্পলটা দেখি, যে স্বাভাবিকভাবে হচ্ছে আমরা গুগলকে চিনি। সো google.com, সো google.com-এ এসে আমরা যখন এখানে কোনো কিছু লিখে সার্চ করতেছি, যে আমরা হচ্ছে ধরেন এখানে লিখলাম হচ্ছে বেস্ট হোস্টিং। সো এটা লিখলে সাধারণভাবে সে আমাদেরকে এখানে কিছু ওয়েবসাইটের প্ল্যাটফর্মের নাম বলে দিচ্ছে, নেমচিম, তারপরে ওয়েব হোস্ট বিডি, এক্সন হোস্ট, বেশ কিছু হোস্টিং প্ল্যাটফর্মের নাম বলছে। এখন যদি আমরা এখানে দিয়ে হচ্ছে যে আমরা কোয়েরিটাকে চেঞ্জ করে ওয়েব হোস্টিং একটু চেঞ্জ করে দেখি, স্পন্সর কি বাংলাদেশে আছে? কই নাই। ওকে, আমি একটু তাহলে চেঞ্জ করি। আচ্ছা, সো দেখেন এই জায়গাটা যখন আমরা কিছু একটা লিখলাম ওয়েব হোস্টিং, গুগল কিন্তু সেই অনুযায়ী আমাদেরকে বিভিন্ন ওয়েবসাইটের ইউআরএল গুলাই সাধারণত এই জায়গাটায় দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা শুরুতে কিছু ওয়েবসাইট পাচ্ছি যেগুলোর উপরে লেখা স্পন্সার্ড। সো এই স্পন্সার্ড মানে হচ্ছে আমরা বলতে পারি যে গুগলকে এই প্ল্যাটফর্মগুলো পে করেই ঠিক এই জায়গাগুলোতে চলে আসছে। সো আমরা নিচের দিকে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি এগুলোতে কোনো ধরনের স্পন্সার নাই। সো এই প্ল্যাটফর্মগুলো বা এই ওয়েবসাইটগুলো উইদাউট স্পন্সর ছাড়া এই পজিশনটা আসার কারণ হচ্ছে এসইওর কারণে, বা তার ওয়েবসাইট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করার কারণেই এই জায়গাটায় আসছে। আর এখানে যে প্ল্যাটফর্মগুলো আছে যেগুলোতে স্পন্সর লেখা, এগুলো সাধারণত এই পজিশনগুলোতে আসার কারণ হচ্ছে গুগলকে পে করে আসছে। আর গুগলকে পে বা গুগলের যে প্ল্যাটফর্মগুলো আছে যেমন গুগল সার্চ, এরপরে গিয়ে ইউটিউব, এরপরে গিয়ে গুগলের বিভিন্ন ডিসপ্লে নেটওয়ার্ক। সো এই প্ল্যাটফর্মগুলোতে সাধারণত আমরা যেমন ইউটিউব ওপেন করলে এখন রেগুলারলি আমরা বিভিন্ন ধরনের স্পন্সর্ড ভিডিও পাই। সো গুগলের যে প্ল্যাটফর্মগুলোতে স্পন্সর্ড অ্যাডগুলো যায় বা পেইড অ্যাডগুলো যায় সেগুলো সাধারণত যে প্ল্যাটফর্মের মাধ্যমে দেওয়া হয় সে প্ল্যাটফর্মটাকে বলা হচ্ছে গুগল অ্যাডস। তার মানে গুগলের আপনি পেইড ক্যাম্পেইন রান করার জন্য আপনার চ্যানেল হচ্ছে গুগল অ্যাডস। আচ্ছা, এরপরে যদি আমরা চলে আসি সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো সোশ্যাল মিডিয়া বলতে আমরা সাধারণত বুঝি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, অর্থাৎ যেখানে সামাজিক জীব জড় যারা আছে তারা থাকে। সো সাধারণভাবে আমাদের বড় একটা প্ল্যাটফর্মই হচ্ছে মার্কেটিং করার জন্য হচ্ছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। চেয়ার কি আছে পিছনে? আর আচ্ছা আচ্ছা, চেয়ার নিয়ে আসতেছে। আচ্ছা, এখন এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং যে প্ল্যাটফর্ম বলি বা সোশ্যাল মিডিয়া হচ্ছে আমাদের মার্কেটিং এর জন্য অন্যতম আরেকটা, পিছনে রেখে দেন, অন্যতম একটা জায়গা। কেন জায়গা? কারণ এখানে রেগুলারলি হিউজ পরিমাণ অডিয়েন্স এক্সিস্ট করে। সো এখন আপনার বেসিক্যালি হচ্ছে ওই প্ল্যাটফর্মটাতে আপনি মার্কেটিং করতে গেলে বা ওই প্ল্যাটফর্মগুলো যখন ইউজ করছেন তখন স্বাভাবিকভাবে হচ্ছে আমরা ওই প্ল্যাটফর্মগুলো ইউজ করে যখন আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করি সেটাকে আমরা বলছি সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়ার জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকগুলো প্ল্যাটফর্মই আছে, যেমন ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে, লিঙ্কডইন আছে, টুইটার আছে, পিন্টারেস্ট আছে,
এবং বাংলাদেশি রিজিওনাল আরেকটা আছে এখন রিসেন্টলি খুব নাম কাম আসতেছে বা খুব পপুলারিটি পাচ্ছে, নাম হচ্ছে কি হিকমা। হ্যাঁ, সো হিকমা, হ্যাঁ, বাট হিকমার ক্ষেত্রে আবার কিছু রেস্ট্রিকশন বা কিছু বিষয় আছে। সো হিকমা এবং তাদের আরেকটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে মূলত ক্যাফ গার্ড নামে একটা প্ল্যাটফর্ম আছে। হ্যাঁ, সো ওদেরই মূলত প্ল্যাটফর্ম। সো ওইখানে রেস্ট্রিকশন যেটা হচ্ছে ওরা কোনো ধরনের মানে হচ্ছে ইনজেনারিক কন্টেন্টকে অ্যালাউ করবে না। তারা মূলত হচ্ছে ইসলামিক বা মানে সেন্সিটিভ কন্টেন্ট থেকে একটু দূরে সরে তারা রেগুলার ইসলামিক মাইন্ডেড বা একটু আহ, আমরা কি বলতে পারি যে হচ্ছে যেগুলা খুব বেশি সেন্সিটিভ না ইনজেনারিক সেগুলো তারা রাখবে, কিন্তু কোনো ধরনের মিউজিক্যাল, কোনো ধরনের একটু দেখা যায় হচ্ছে ওপেন ডেট এই টাইপের কন্টেন্টগুলো তারা অ্যালাউ করবে না। সো এখন ওই প্ল্যাটফর্মগুলো যদি অ্যাকচুয়ালি ভালো ডেভেলপ করতে পারে, আমি হিকমাটা ইউজ করছি, পারফরমেন্স খুবই ভালো মোটামুটি এ পর্যন্ত যেটা দেখলাম। সো এখন যদি তারা আসলে ইস্টাবলিশ করতে পারে এবং তারা কিছুটা যদি হচ্ছে রেস্ট্রিকশনটা আরেকটু বিট লোয়ার করে, মানে একদম আমি মনে করি যে হচ্ছে এটা তাদের যে প্ল্যান সেটা অবশ্যই রেস্ট্রিক্টেড রাখা উচিত, কিন্তু আরেকটু রেস্ট্রিকশনটাকে আরেকটু কমিয়ে যদি তারা রান করতে পারে, তাহলে আমরা মনে করি হচ্ছে বাংলাদেশের বড় একটা রেভিনিউ তারা সেভ করতে পারবে। কেন সেভ করতে পারে? আলটিমেটলি হচ্ছে আমরা যখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ইউজ করে পেইড ক্যাম্পেইন করছি, এই টাকাটা কিন্তু হচ্ছে গুগলকে দেই আর ফেসবুককে দেই, সেটা কিন্তু ওই দেশে অটোমেটিকলি চলে যাচ্ছে। সো আমরা বলতে পারি যে হচ্ছে বাংলাদেশেও অন্যতম এখন মানি লন্ডারিং এর সাথে জড়িত হচ্ছে ডিজিটাল মার্কেটাররা, যারা হচ্ছে মূলত হচ্ছে বাংলাদেশে অনেক অর্থ দিয়ে দিচ্ছে। আর দিয়ে দিচ্ছে কেন? কারণ আমাদের এখন ডিমান্ডটাই হচ্ছে ডিজিটাল। কিন্তু আমাদের যদি ওন প্ল্যাটফর্ম থাকতো তাহলে বিশাল বড় একটা $1 বিলিয়ন আমাদের দেশে সেভ হয়ে যেত। সো যার জন্য আমাদের ওন একটা প্ল্যাটফর্ম আসলে খুব প্রয়োজন। এখন ওন প্ল্যাটফর্মটা কখন ডেভেলপ হবে? যখন আমাদের অডিয়েন্স, আমাদের কাস্টমার ওই প্ল্যাটফর্মগুলোতে আসবে ফার্স্ট অফ অল। সেকেন্ড, ওই প্ল্যাটফর্মটা যখন আমাকে স্মুথ একটা মার্কেটিং প্রসেস আমাকে দিয়ে দিবে। সো আমরা কেন সোশ্যাল মিডিয়াতে বা আমরা কেন ডিজিটাল মার্কেটিং করি সেটারও বেশ কিছু ডেফিনেশন আছে, সেটাতে আমরা একটু পরে যাব। তো আলটিমেটলি হচ্ছে এই প্ল্যাটফর্মগুলো যেখানেতে হচ্ছে অনেক বেশি মানুষ কানেক্টেড থাকে একজন আরেকজনের সাথে, একদম সোশ্যাল ডিস্টেন্সের মতো বা সোশ্যাল যে কমিউনিকেশনটা থাকে সেটা থাকে, দেখে আমরা এই প্ল্যাটফর্মগুলোতে বলি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সো আমাদের বেসিক্যালি হচ্ছে চুজিংটা হয় বেসিক্যালি এক এক রিজিয়নে এক এক রকম। আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করে বলেন যে হচ্ছে আমি আমি কি ওয়ার্ল্ডের সব দেশের কান্ট্রির জন্য আমি কি ফেসবুকে মার্কেটিং এর জন্য ফার্স্ট চয়েস নিব? না। সো আমি নিব কি ওই দেশের অডিয়েন্স আসলে যেটাতে বেশি এক্সিস্ট করে আমি কিন্তু সেটাই। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলেন যে আমি টুইটারকে ফার্স্ট চয়েস নিচ্ছি, আপনার মার্কেটিং ফ্লপ, কারণ সেখানে আসলে একদমই বাংলাদেশের অডিয়েন্স খুবই খুবই কম। এরপরে যদি আসি হচ্ছে পিন্টারেস্টটা কম বেশি থাকে। হ্যাঁ, পিন্টারেস্ট হয়তো বা আপনার সেলফ মার্কেটিং বা হচ্ছে আপনার কিছু ক্ষেত্রে হচ্ছে আপনার থাকতে পারে। হ্যাঁ, তবে কিছু জায়গায় হচ্ছে আপনার চ্যানেলগুলোকে আপনি ইন্টিগ্রেটেড মার্কেটিং চিন্তা করবেন যখন, যে আমার প্রত্যেকটা প্ল্যাটফর্ম আর এক্সিস্টেন্স থাকা দরকার অ্যাটলিস্ট, তাহলে সেক্ষেত্রে আপনি সেগুলো যেতে পারেন। যদি আমি একদম কমনলি বলি যে আমাদের ইউআইএল এর যদি আপনি দেখেন, আমাদের শুধুমাত্র ফেসবুক পেজটা অনেক বেশি রেগুলার মেনটেন হয়। ইউটিউবে গেলেও দেখবেন যে আপনি খুব ভালো মেনটেন হচ্ছে না, ইনস্টাগ্রামে গেলেও দেখবেন যে খুব ভালো মেনটেন হচ্ছে না, অন্যান্যগুলোতেও গেলেই বাদ, কিন্তু ফেসবুকটা খুব রেগুলার। কারণ কি? আমার অডিয়েন্স সব হচ্ছে ফেসবুক, আমি অন্যগুলাতে এইখানে টাইম স্পেন্ড করে বা ওইটাকে পিছনে সময় দিয়ে আমার খুব একটা বেনিফিট হবে না, কিন্তু আমার প্রেজেন্সটা রাখার জন্য আমি জাস্ট সে প্ল্যাটফর্মগুলোতে যাওয়া। সো এরকম কিছু কিছু জায়গা হচ্ছে আপনাকে অবশ্যই প্রেজেন্সটা রাখতে হবে, আর কিছু জায়গা আপনাকে অ্যাক্টিভলি কাজ করে যেতে হবে। এরপরে আসি, সেটা হচ্ছে কি কন্টেন্ট মার্কেটিং। সো এখন সাধারণভাবে হচ্ছে আমরা কন্টেন্ট বলতে কি বুঝি? সো কন্টেন্ট বলতে আমরা সাধারণত কি বুঝি? বিভিন্ন টাইপসের ভিজুয়াল, গ্রাফিক্যাল, বিভিন্ন ধরনের ভিডিও কন্টেন্ট বা ভিডিও স্টোরি, বিভিন্ন ধরনের হচ্ছে কি বলা হচ্ছে স্টোরি বা কি বলো আমরা এটাকে বলি রিটেন ব্লগ, আর্টিকেল। সো এই যে যে কন্টেন্টগুলো আছে এগুলো বিভিন্ন প্যাটার্নে থাকতে পারে। এখন এই কন্টেন্টগুলোর মধ্যে আপনি বেসিক্যালি হচ্ছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করে যাবেন। আপনি দেখবেন যে হচ্ছে কেউ কেউ হচ্ছে বিভিন্ন জনকে নিয়ে সুন্দর সুন্দর হচ্ছে আর্ট করতেছে। হ্যাঁ, বা তাকে, যেমন আমি যদি এখন দেখি রিসেন্টলি হচ্ছে একটা জিনিস খুব পপুলার, যে বিভিন্ন প্ল্যাটফর্মগুলো ধরেন কোনো একজন পপুলার ব্যক্তি, সেটা হোক আমাদের চিফ অ্যাডভাইজার বা অন্য কেউ, সো সে যদি কোনো একটা বাণী বলে বা কোনো একটা যদি উক্তি বলে, সেই উক্তিটাকে ক্যাপশনে দিয়ে ওই ব্যক্তিটার একটা পিকচার দিয়ে সাথে ছোট্ট করে একটা ওই যে ব্র্যান্ডে এটাকে প্রমোট করছে তার লোগোটা দিয়ে সেটা কিন্তু শেয়ার করে দিচ্ছে। হ্যাঁ, পাশাপাশি হচ্ছে বিভিন্ন ধরনের সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড আমরা অনেক ধরনের পোস্ট দেখতে পাই, যেখানে সাপোজ হচ্ছে এখন হিট স্ট্রোক চলতেছে,
বা আমাদের দুই দিন আগে ছিল, খুবই হিটের খুব একটা ভয়াবহ অবস্থা ছিল। এটার জন্য যে ইস্যুটা হতে পারে সেটা হচ্ছে হিট স্ট্রোক হতে পারে, রাইট? সো এখন এটা থেকে বেসিক্যালি হচ্ছে আপনি কোন কোন বিষয়গুলো হচ্ছে বা কোন কোন বিষয়গুলো হচ্ছে আপনি মেনটেন করলে আপনি সেফ থাকতে পারেন, সেটাও কি একটা সোশ্যাল অ্যাওয়ারনেস। সো এখন এই সোশ্যাল অ্যাওয়ারনেসটা যখন আপনি ক্রিয়েট করবেন, সাধারণভাবে হচ্ছে আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেস, আমরা ধরেন এই ধরনের কন্টেন্টগুলো যখন পাবলিশ করি এগুলো অনেক বেশি শেয়ার পায়। সো এই শেয়ারটা যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই জায়গায় হচ্ছে আমার ব্র্যান্ডের লোগোটা আছে। সো আমার কিন্তু সেই জায়গাটা একটা ব্র্যান্ডিং হয়ে যাচ্ছে। সো এই ধরনের অনেকগুলো মেকানিজম, এখন ধরেন এই যে জিনিসটা বললাম সেটাও কি ওয়ান কাইন্ড অফ আমার ব্র্যান্ডিংয়ের জন্য কন্টেন্টটাকে ইউজ করা হচ্ছে। আপনি ভিডিও কন্টেন্ট, সো আলটিমেটলি আপনি এসইও করেন, এসইএম করেন, সোশ্যাল মিডিয়া করেন, ইমেল মার্কেটিং করেন, যেটাই করেন না কেন আপনার জন্য যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কন্টেন্ট। সো বেসিক্যালি হচ্ছে আপনি কন্টেন্ট মার্কেটিং এ যতটা বেটার কন্টেন্ট মার্কেটিং আপনি বা কন্টেন্টটাকে আপনি যতটা সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন, যতটা বেশি হচ্ছে কাস্টমার এঙ্গেজিং কন্টেন্ট তৈরি করতে পারবেন, তত বেশি হচ্ছে আপনার ওই প্রোডাক্টের বা ওই কন্টেন্টের এঙ্গেজমেন্টটা তত বেশি হবে। সো ফার্স্টলি হচ্ছে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা কিনা পরে আগে যেটা প্রয়োজন হয় কি কাস্টমার এঙ্গেজমেন্ট। কারণ এঙ্গেজমেন্ট না হলে সে সে কন্টেন্ট কি অডিয়েন্সের কাছে পর্যন্ত পৌঁছাবে? অর্গানিকের কথা যদি বলি, অর্গানিকের মেন পাওয়ারটা থাকে হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর উপর, অর্গানিকের মেন পাওয়ারটা থাকে হচ্ছে কাস্টমার এঙ্গেজমেন্টের জন্য। এখন আমরা এখানে নেগেটিভলি করব নাকি পজিটিভলি করব সেটা আমাদের উপর ডিপেন্ড করবে। এখন হিরো আলমও কি ব্র্যান্ডিং করতেছে না তার? আমরা হিরো আলম বললে তো চিনে ফেলি, চিনি না কেউ আছেন এমন হিরো আলমকে চিনেন না? কেন চিনেন? সে কন্টেন্ট ক্রিয়েটর প্লাস হচ্ছে তার কন্টেন্টের দিচ্ছে দেখেই হচ্ছে সে তার ব্র্যান্ডিংটা তার কন্টেন্টের মাধ্যমে করে যাচ্ছে। কিন্তু এটা কিন্তু নেগেটিভ ভাবে যাচ্ছে, কিন্তু নেগেটিভ ভাবে গেলেও তার কন্টেন্টের অডিয়েন্স অনেক বেশি। হ্যাঁ, সো আমরা ছোটখাটো মানুষ, তার লেভেলে আমরা যেতে পারবো না, এত কন্টেন্টে তার এঙ্গেজমেন্ট। কিন্তু কেন? আমার অডিয়েন্স যেটা চায় আসলে। সো আমরা যদি ওই অডিয়েন্সের টোনে যদি আমরা কথা বলতে পারি, অডিয়েন্স যে ধরনের, আমরা সাধারণভাবে হচ্ছে স্বভাবগতভাবে আমরা এন্টারটেনমেন্ট অনেক বেশি পছন্দ করি। সো এন্টারটেনমেন্ট যে ব্লগারই হোক না কেন সে দেখবেন যে হিট হিট হয়ে যায় না? এখনো পর্যন্ত এন্টারটেনমেন্টে আসছে, হিট হয় নাই এরকম কোনো পার্সন আছে? কিছু কিছু পার্সন আছে দেখবেন যে হচ্ছে সে ইচ্ছাকৃতভাবে পাগল সাজে আমাদের সামনে, কারণ আমরা পাগল পছন্দ করি, করে না? এই যে কি জানি হচ্ছে মাঝখান দিয়ে একজন ফেমাস হয়েছিল গাজীপুরের, এনাম কি জানি, উনি সম্ভবত আহ, মানে ওনার পেশাগতভাবে হচ্ছে উনি একজন টিচার। হ্যাঁ, কিন্তু হচ্ছে উনি জাস্ট মার্কেটে ভাইরাল হওয়ার জন্য, মানে আমাদের ভাইরাল ট্রেন্ডটা আসলে কতটা এইভাবে চলতেছে। সো ভাইরাল ট্রেন্ড করতে গেলেও কিন্তু তার মূলত লাগছে যে জিনিসটা সেটা হচ্ছে কি কন্টেন্টই লাগছে। সো আলটিমেটলি হচ্ছে আমাদের কন্টেন্টটা অনেক বেশি এখানে প্রয়োজন। এরপর আসি হচ্ছে আমাদের ইমেল মার্কেটিং। সো ইমেল মার্কেটিং বলতে আমরা সাধারণত এটা আমাদের মার্কেট যখন বা আমাদের বিজনেসটাকে যখন একটা স্কেল আপ করে ফেলি, আমাদের একটা সময় গিয়ে হচ্ছে ওই যে আমি প্রথমেই যেটা বলে আসছিলাম যে সিআরএম বা কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। সো আপনার যদি একটা সময় গিয়ে হচ্ছে আপনার বিজনেসকে স্কেল আপ করতে চান, বা আপনার যারা রিটেন কাস্টমার আছে বা যারা ফিক্সড কাস্টমার আছে তাদেরকে যদি আরও বেটার স্মুথ একটা আপনার প্রসেস বা স্মুথ একটা ফিল দিতে চান, তাদের সাথে কিন্তু একটা রিলেশনশিপ মেনটেন করতে হবে, করতে হবে না? রেগুলার তার থেকে একটা আপডেট নিতে হবে। সো এই আপডেটটা নেওয়ার অন্যতম একটা মাধ্যম হচ্ছে ইমেল। সো আপনি যদি তাকে কিছুদিন পর পর ইমেল করে তার খোঁজ খবর নেন, নতুন নতুন আপডেটগুলো দেন, তাহলে কিন্তু সে আপনার সম্পর্কে ভালো আইডিয়া নেবে। এখন ধরেন আপনি হচ্ছে এখানে রেগুলারলি আপনি সাপোজ, আমরা যেমন যেটা হয় যে যখন অনলাইন ক্লাস নেই মাঝে মধ্যে, তখন যেটা প্রবলেম পাই যে হচ্ছে আজকে যে ক্লাস আছে সেটা একটা ফোন কল যদি পাই তাহলে ভালো হতো। হ্যাঁ, তাহলে আমাদের আগে থেকে রিমাইন্ডার হতো, আমরা ভুলে যাই। সো এখন ফোন কল হোক, ইমেল হোক, সো তার সাথে কিন্তু আমি আগে থেকে রিমাইন্ড করে দিচ্ছি যে আজকে আপনার ক্লাস আছে। সো আমি যদি প্রত্যেকটা দিনের এইভাবে হচ্ছে আপনাকে রিমাইন্ড করে দিই আজকে আপনার ক্লাস আছে, কালকে এই জিনিসটা আছে, তাহলে স্বাভাবিকভাবে হচ্ছে আপনার মধ্যে কি ফিল আসবে? আমার রেগুলার খোঁজ খবর নিচ্ছে। বা আপনাকে আমি কোর্সের 10 দিন পরে অফিসিয়ালি হচ্ছে আপনার থেকে হচ্ছে একটা ফিডব্যাকের জন্য আপনাকে একটা মেল করে দিল যে আপনার ফিডব্যাক ফর্ম সার্ভে আপনি ফিল আপ করে দেন, তাহলে সেটা অবশ্যই আপনার কাছে কি মনে হবে সেটার জন্য? একটা অফিসিয়াল ম্যানেজমেন্ট মনিটরিং আছে, আমাদের খোঁজ খবর নিচ্ছে, বিষয়টা এরকমই আসবে। সো বেসিক্যালি হচ্ছে আপনার ওই জিনিসটাও আসতে পারে, পাশাপাশি হচ্ছে আমাদের রেগুলার অনেক ক্ষেত্র আছে, যেমন আপনি যদি হচ্ছে কর্পোরেট ডিলিংগুলো করতে চান সাধারণত, বা ভিটুভি ধরনের ডিলিংগুলো করতে চান, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমার ইমেল মার্কেটিংটা অন্যতম ইফেক্টিভ। কর্পোরেট কমিউনিকেশনগুলো সাধারণত ইমেল মার্কেটিং অনেক বেশি হয়। আপনি যখন কোনো একজন হায়ার প্রোফাইলিং কোনো পার্সনকে আপনি যখন আউটরিচ করবেন, তাকে কি আপনি ডিরেক্টলি ফোন কল দিলে সে ফোন পিক করবে? তাকে আপনি ডিরেক্টলি ফোনে পিচ করতে পারবেন?
ফোনে কিন্তু তার সাথে আপনি পিচ করতে পারবেন না, তাকে আপনি কানেক্ট করতে পারবেন না। আপনি জাস্ট তাকে সে আপনার ফোন ধরলো যে ভাই আমি অমুক বলছি, আমি এই জায়গা থেকে, সে ইনস্ট্যান্টলি যে আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন, আপাতত আমি ব্যস্ত আছি, ফোনটা রাখেন। আমরা চালডালের ফোনে তো বিরক্ত হয়ে যাই, আর সেটা তো হচ্ছে সে তো আরো সিইও বা হচ্ছে ম্যানেজমেন্ট লেভেল, সে আমার ফোন কেন ধরবে? আর আমি যখন বিজনেস প্রপোজালটাই তার ডিরেক্টলি দিয়ে ফেলতে যাব, সে কখনোই হচ্ছে আপনার সাথে কমিউনিকেট করবে না। তাহলে তার সাথে আমার কমিউনিকেট করার অন্যতম মাধ্যম হচ্ছে ইমেল। সো বেসিক্যালি হচ্ছে এই ইমেল মার্কেটিং হচ্ছে বলতে আমরা যেটা বুঝি, যখন হচ্ছে আপনি আপনার কোনো প্রোডাক্ট সার্ভিস বা কোনো বিষয়ে আপনি ইমেল টু ইমেল কমিউনিকেট করছেন, সে প্রসেসটাকে আমরা সাধারণত বলতে পারি হচ্ছে ইমেল মার্কেটিং। কিন্তু এখানে আরো বেশি অটোমেশন কাজ করে, আরো ডিটেলসে কাজ করে, এটা তো আমরা পার্সন টু পার্সন বলছি ইমেল আউটরিচের জন্য। কিন্তু আপনি যদি চান যে আপনার একটা বেসমেন্ট বা একটা কাস্টমার, একটা বড় একটা অডিয়েন্স আছে, তাদের সাথে আপনি একটা রেগুলার কানেক্টিভিটি থাকবেন, বাল্ক অ্যামাউন্ট। সো আমাদের ইমেল মার্কেটিং করার জন্য অনেক ধরনের ইমেল মার্কেটিং প্ল্যাটফর্ম আছে বা টুলস আছে, যেগুলোর মাধ্যমে আপনি চাইলে আপনার অডিয়েন্সের কাছে বাল্কলি পৌঁছায় যেতে পারেন এবং আপনার প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসটা সম্পর্কে আপনি তাকে ইনফর্ম করে দিতেও পারবেন। হ্যাঁ, সো এটার জন্য যেমন আমরা পপুলার কিছু টুলসের নাম জানি, অনেকে হয়তো বা জানেন, যেমন মেলচিম্প, নাম শুনছে অনেকেই। এরপরে হচ্ছে ক্লেভিও, অন্যতম পপুলার প্ল্যাটফর্ম, গেট রেসপন্স। আবার অনেক প্ল্যাটফর্ম আছে যাদের বিগ স্কেলে বিজনেস, তারা নিজস্ব টুলসও ডেভেলপ করে। কেন টুলসও ডেভেলপ করে? কারণ এই যে প্ল্যাটফর্মগুলোর কথা বলছি, এগুলো থার্ড পার্টি ফার্স্ট অফ অল। সেকেন্ড হচ্ছে এদের থেকে আপনাকে একটা প্রাইসিং প্রোভাইড করে তাদের থেকে প্ল্যানটা নিতে হয়, আপনি কয়টা মেল করতে পারবেন না করতে পারবেন। এখন বলতে পারেন যে হচ্ছে আমরা তো জিমেলের মাধ্যমে কমিউনিকেটটা করতে পারি। সো জিমেলের মাধ্যমে আপনি করতে পারেন, কিন্তু আমাদের মার্কেটিং করতে গেলে আরো বেশ কিছু জিনিস প্রয়োজন। আমরা শুধু কমিউনিকেশনটা না, কমিউনিকেশন, ট্র্যাকিং, এই জিনিসটা আমাদের মার্কেটিং এর জন্য সবচেয়ে যেটা প্রয়োজন, ট্র্যাকিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কারণ ট্র্যাকিং ডিজিটালের ক্ষেত্রে অ্যাটলিস্ট ট্র্যাকিং যদি না হয়, আপনি আসলে ডিজিটাল আর ট্রেডিশনালের মধ্যে কোনো পার্থক্য পাচ্ছেন না। কারণ আমরা ট্রেডিশনাল ক্ষেত্রে যদি আসি, যেমন আপনি টিভিতে কয়জন আপনার বিজ্ঞাপনটা দেখছে, সেটা ট্র্যাকিং করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। বাট ডিজিটালে সেই সুযোগগুলো আছে দেখে আমাদের এই জায়গায় ট্র্যাকিংটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো এখন আপনি যখন কাউকে বাল্ক অ্যামাউন্টে, আমরা সাধারণত জিমেলে সম্ভবত একদিনে সর্বোচ্চ 500টা মেল করতে পারি, রাইট? সর্বোচ্চ না 500টা আমরা করতে পারি। সো এখন এই যে 500 জনের কাছে যে আমি মেল করলাম, সেখানে কয়জন আপনার মেলটা ওপেন করেছে, সেটার কোনো ডাটা আমাদের কাছে আছে? পাই আমরা? আমি একজনকে দিয়ে দিচ্ছি, সেটা ডাটা আমরা পাই? সেটা আমরা পাই না। হ্যাঁ, তবে সেটার জন্য আপনি চাইলে একটা ট্র্যাকার আছে, ট্র্যাকারটা অ্যাড করলে অ্যাজ এ এক্সটেনশন আপনাকে হয়তো বা সেই একটা ওই যে মেলটা ওপেন করছে কি করে নাই, কয়বার ওপেন করলো, সেটা ডেটা আপনাকে দিবে। কিন্তু এটা যখন বাল্ক অ্যামাউন্টে হবে, তখন এটা মেনটেন করাটা পসিবল না। এরপরে আসি অ্যাফিলিয়েট মার্কেটিং। সো অ্যাফিলিয়েট নিয়ে হয়তো বা আপনারা কম বেশি অনেকে বুঝেন। অ্যাফিলিয়েট যখন আপনি বিজনেস ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইউজ করবেন, তখন সেটাকে আমি মার্কেটিং বলতে পারি। যখন অ্যাফিলিয়েটটা আপনি আর্নিং এর জন্য ইউজ করবেন, তখন আমি সেটাকে বলতে পারি হচ্ছে অ্যাফিলিয়েট হচ্ছে একটা বিজনেস মডেল। হ্যাঁ, কেন বিজনেস মডেল? যখন অ্যাজ এ পার্সন হিসাবে আমি চিন্তা করব যে হচ্ছে ইউএলএ হচ্ছে আজকে থেকে হচ্ছে অ্যাফিলিয়েট সিস্টেম দিচ্ছে, যে যারা এনে ভর্তি করাবো আমি 50% ই পাবো, কমিশন পাবো। সো আমি তারা ধরে ধরে এনে ভর্তি করিয়ে দিলাম। তার মানে এই যে ভর্তিটা করাচ্ছি, এখান থেকে আমি যে একটা পার্সেন্টেজ পাচ্ছি, আমি কিন্তু এখানে কেউই না, আমি বাইরের একজন। ওই যে আমরা যেটাকে বাংলা ভাষায় কি বলি, দালাল। হ্যাঁ, সো আমি এখানে দালালি করছি, ধরে ধরে এনে আমি ভর্তি করাই দিচ্ছি, আমি এখান থেকে একটা পার্সেন্টেজ নিয়ে নিচ্ছি। সো এটা কিন্তু আমার জন্য একটা মডেল হচ্ছে অ্যাফিলিয়েট, যেটাকে আমরা আসলে সুন্দর ভাষায় বলি হচ্ছে অ্যাফিলিয়েট বা মিডলম্যান বা ব্রোকার। হ্যাঁ, কিন্তু এটাকে আমাদের ভাষায় বলি হচ্ছে আমরা অ্যাফিলিয়েট। সো এখন আপনি যদি দারাজের প্রোডাক্টগুলো, আপনি আপনার একটা প্ল্যাটফর্ম আছে, আপনার ভালো একটা পপুলার পেজ আছে, আপনার একটা ইউটিউব চ্যানেল আছে, খুব ভালো রেসপন্সওয়ালা, এবং তারা সবাই ওই স্পেসিফিক প্রোডাক্টটাই পছন্দ করে, বা আপনার অডিয়েন্সটাই, যেমন আমি যদি বলি হচ্ছে, যেমন বাংলাদেশে হচ্ছে এখন মোটামুটি টেক রিভিউয়ার অনেক আছে। সো তারা যদি এখন বলে যে হচ্ছে আমরা সবাই হচ্ছে, বা তাদের সবার সাথে হচ্ছে ইন্টারনালি, ধরেন হচ্ছে আমরা কি বলে হচ্ছে এই যে কম্পিউটার অ্যাক্সেসরিজ দোকানটার নাম কি জানি ভুলে গেলাম, স্মার্ট টেকনোলজি আছে, বা রায়ান্স আছে। সো এরা ধরেন রায়ান্স গিয়ে হচ্ছে সব প্রত্যেকটা টেক রিভিউয়ারের সাথে কথা বললো যে আপনারা প্রোডাক্টের মাঝে মাঝে আমাদের প্রোডাক্টগুলোকে প্রমোট করবেন। সো ওইখানের জন্য আপনাদের জন্য আলাদা একটা লিঙ্ক দিয়ে দিব, এই লিঙ্কের মাধ্যমে যারাই সেল পাবে বা যারাই পারচেস করবে, আপনাকে আমরা একটা কমিশন দিয়ে দিব। সেটা কাস্টমারের জানো না, সে পজিটিভ ফিডব্যাক দিয়ে দিচ্ছে। সো এটা কিন্তু ইনজেনারিকলি হয়। আপনি সেটা ব্লগ সাইটের মাধ্যমে করতে পারেন, সেটা আপনি এখনকার সময়ে ব্লগ থেকে বের হয়ে এসে ভিডিও কন্টেন্ট, যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট অন্যতম পপুলার। সো এটা কিন্তু আপনি অ্যাজ এ আর্নিং সোর্স হিসেবে আপনি ইউজ করছেন। কিন্তু এখন একটা বিজনেস যদি চিন্তা করে যে আমি সেলটাকে একজনের সাথে আমি দুইটা যদি সেল করতে পারি, তাহলে আমার সেলটা স্কেল আপ হবে।
সো সেই জায়গায় যদি আপনি যেমন খুব কমন একটা টেকনিক, খুব পপুলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর, ক্যাম্পাস অ্যাম্বাসেডর, এই ধরনের একটা কনসেপ্ট আছে না? সো ক্যাম্পাস অ্যাম্বাসেডর যারা, তাদের বেনিফিট কি? তাদের বেনিফিট হচ্ছে তার ক্যাম্পাস থেকে কয়জন ভর্তি হচ্ছে সেটার জন্য সে একটা ছোট্ট মান্থলি একটা অনারিয়াম পাবে। সে ফিক্স না, স্পেসিফিক এত জনের জন্য এত, সেটা না, একটা ফিক্সড হয়তো বা পেতে পারে, কোম্পানি বা প্রতিষ্ঠান ভেদে ডিফারেন্ট হতে পারে। এরপরে গিয়ে আরেকটা যেটা, সেটা যদি যেমন ইউএলএফ যদি ক্যাম্পাস এম্বাসেডর থাকে, তাদের আলাদা করে একটা বেনিফিট তারা পায়, সেটা হচ্ছে তাদের স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে তাদেরকে গাইড করা হয়, তাদের রেগুলার আলাদা সেশন দেওয়া হচ্ছে। তাহলে তাদের বেনিফিটের জায়গা এগুলো। তাহলে ইউএলএফ তার পিছনে ইনভেস্ট করে লাভটা কি? সে ওই যে যে ক্যাম্পাসগুলো আছে তার ক্যাম্পাসে প্রতিষ্ঠানকে প্রমোট করে যাচ্ছে বিভিন্ন সেমিনার। তাহলে সে কিন্তু এখানে ওয়ান কাইন্ড অফ অ্যাফিলিয়েট মডেলে কাজ করছে। আরেকটা পপুলার অ্যাফিলিয়েট মডেল, সেটা আপনি দেখবেন যে হচ্ছে এটা সাধারণত হচ্ছে এডমিশন বা এই ধরনের জিনিস কোচিং সেন্টারগুলোতে অনেক বেশি হয়, যে একসাথে স্পেশালি হচ্ছে ইউনিভার্সিটি এডমিশন এগুলোতে অনেক বেশি দেখছি আমি, যে একসাথে যেটা হয় যে একসাথে দুজন বন্ধু ভর্তি হলে এত % ডিসকাউন্ট থাকে না? সো এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ আপনার অ্যাফিলিয়েট মডেলটাকে ইউজ করছে। হ্যাঁ, সো বেসিক্যালি হচ্ছে এই জায়গায় হোক বা আপনি ওয়েবসাইট কেন্দ্রিক হোক, আপনি ওই যে আরেকজনকে হায়ার করছেন যে আপনার রিভিউ দেওয়ার জন্য, তাকে সেখান থেকে একটা কমিশন দিয়ে দিচ্ছেন। সো এটা বেসিক্যালি হচ্ছে আপনার মার্কেটিংয়ের বা আপনার ব্র্যান্ডটাকে প্রমোট করতে কিন্তু হেল্প করছে। হ্যাঁ, সো এরপরে যদি আমরা চলে আসি, সেটা হচ্ছে ভিডিও মার্কেটিং। সো আমাদের কন্টেন্টেরই একটা টাইপস হচ্ছে ভিডিও। সো আপনি যখন টোটালি ভিডিও বেসড আপনি আপনার প্রোডাক্ট সার্ভিসটাকে প্রমোট করছেন, সেটা আমরা সাধারণত বলতে পারি ভিডিও। সো ভিডিওটা হচ্ছে আমাদের কন্টেন্ট ডিস্ট্রিবিউশনের একটা টাইপস। সো আমরা প্ল্যাটফর্ম হিসাবে সাধারণত হচ্ছে ভিডিওর জন্য কোন কোন প্ল্যাটফর্মগুলোকে আমরা চুজ করতে পারি? ইউটিউব, ফেসবুক, লিঙ্কডইন, টিকটক। এখন ভিডিওর আবার এখন অনেক ভেরিয়েশন চলে আসছে, যে আমরা কি হচ্ছে এখন হরিজন্টাল ভিডিও দিব নাকি ভার্টিক্যাল দিব। সো আমাদের সেক্ষেত্রে হচ্ছে টিকটক চলে আসে, ইউটিউবের শর্টস চলে আসে, ফেসবুকের রিলস চলে আসে, আবার পিন্টারেস্টও এখন ভিডিও শেয়ারিং এর জন্য অন্যতম ভালো জায়গা, বাট সেটা রিজিওনাল বেস। এখন সেই জায়গাটা হচ্ছে আবার টাইম ডিউরেশনের বিষয় চলে আসে। আচ্ছা, কারো কি জানা আছে ইউটিউব শর্টসের হচ্ছে লেন্থ কত? হ্যাঁ, 3 মিনিট। হ্যাঁ, 3 মিনিট। সো ওদের হচ্ছে 3 মিনিট। আর ইনজেনারিকলি অন্যান্যগুলো হয়তো বা নর্মাল আমরা ইনজেনারিকলি পাই হচ্ছে 15 সেকেন্ড, আর সর্বোচ্চ হচ্ছে 1 মিনিট। আবার ফেসবুকের ক্ষেত্রে যদি আপনি আসেন, এখনকার সময়ে আপনি রিলস আর রেগুলার ভিডিওর মধ্যে কোনো পার্থক্য পাবেন না, কিন্তু অ্যাকচুয়ালি দুইটা আলাদাভাবে আপলোড হয়, কিন্তু তারা এখন প্লেয়ারটাকে এক জায়গায় করে ফেলেছে। হ্যাঁ, হ্যাঁ ওইটা করেছে, কিন্তু তারা এই জায়গাটা যেটা করছে, এখন আমাদের অডিয়েন্স সবচেয়ে বেশি এঙ্গেজড হচ্ছে রিলসে। সো ফেসবুকে কিন্তু আলাদা ভিডিওর জন্য আলাদা প্লেয়ার ছিল আগে, রিলসের জন্য আলাদা ছিল। কিন্তু সেক্ষেত্রে যে প্রবলেমটা তারা পাচ্ছিল, দেখেন তারা কিন্তু সেক্ষেত্রে তাদের অ্যানালাইসিস করে কিন্তু সলিউশন নিয়ে আসছে। যে প্রবলেমটা পাচ্ছে তারা কিন্তু বেসিক্যালি জীবিত আছে কিসের উপর? রেভিনিউ। কিসে থেকে? অ্যাড থেকে। এখন আমরা যারা অ্যাডভার্টাইজার, আমরা অ্যাড কিন্তু সব জায়গায় দিচ্ছি, আমরা ইনস্ট্রিম ভিডিও তো দিচ্ছি। এখন যেহেতু তাদের রিলস এবং ভিডিও দুইটা আলাদা, সো আমাদের অ্যাডগুলো যাচ্ছে হচ্ছে ভিডিওতে। ভিডিওতে কোনো ধরনের ট্রাফিক নাই, ইমপ্রেশন নাই, সব কোথায়? রিলসে। তার মানে ওই প্লেসমেন্ট যেটা আছে সেটা কিন্তু ধ্বংসের দিকে। হ্যাঁ, সো ওদের ইউআই ইউএক্স টিম যেটা করলো, যে আমরা ঠিক আছে দুইটাকে আমরা এক জায়গায় নিয়ে আসি। এখন এক জায়গায় নিয়ে আসতে গেলে এখানে কিছু প্রবলেম আছে। প্রবলেম হচ্ছে একটা ডিউরেশন 15 সেকেন্ড, আরেকটা হচ্ছে লং। 15 সেকেন্ডে আমি হয়তো বা ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের আমি কোনো রিওয়াইন্ডের কোনো অপশন দিলাম না, কিন্তু আমার যখন লং হবে তখন কিন্তু এই অপশনটা দিতে হবে। সো তারা দুইটাকে এক জায়গায় নিয়ে আসলো, আর দুইটা 10 সেকেন্ড 10 সেকেন্ড ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের বাটন দিয়ে তাদের প্রবলেমের সলিউশন শেষ। এখন যেগুলো ভিডিও এড সেগুলোও যাচ্ছে রিলসে, যেগুলো রিলসের এড সেগুলো যাচ্ছে একই জায়গায়, এখন দুইটা একসাথে। সো আমরা যখন দেখবি যে হচ্ছে কোনো ধরনের অ্যাড দেখবেন যেগুলো হচ্ছে ইন স্ট্রিমে হয়, আবার কিছু অ্যাড দেখবেন ছোট দিয়ে ছোট করে নিচে দিয়ে জাস্ট ডিসপ্লে হচ্ছে। হ্যাঁ ম্যাম। না, এই রিলসের ক্ষেত্রে না, লং ভিডিও হলে সেক্ষেত্রে আপনি পারবেন, সেটা মিনিমাম 15 সেকেন্ডসের উপরে। হ্যাঁ, এখন যদি আপনি সেটা যদি হচ্ছে আপনি দেন হরিজন্টাল ফরম্যাটে দেন, তাহলেও সেটা ডিরেক্টলি হচ্ছে ওই প্লেয়ারে প্লে হবে, অ্যাজ এ রিলস হিসেবে অটোমেটিকলি চলে যাবে। ডিউরেশন যদি কম হয়, যদি ডিউরেশন বেশি হয়, তাহলে সেক্ষেত্রে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের রিওয়ার্ড সাইড চলে আসবে। হ্যাঁ, হ্যাঁ, ভিডিও কন্টেন্ট হিসেবে চলে যাবে। আচ্ছা, এরপরে যদি চলে আসি, সেটা হচ্ছে মোবাইল মার্কেটিং। সো আপনার মার্কেটিং প্রসেসটা যখন হবে কমপ্লিটলি মোবাইল বেসড, তখনই সাধারণত আমরা বলতে পারি মোবাইল। এখন মোবাইলে আসলে ঠিক কোন বিষয়গুলো আসলে আলাদা করে হচ্ছে মার্কেটিং হয়?
যেমন অন্যতম হচ্ছে পপুলার এসএমএস মার্কেটিং। আর ফোন কল হতে পারে। আর হোয়াটসঅ্যাপও ধরে নিচ্ছি, এটা কাইন্ড অফ এসএমএস মার্কেটিং এর মতো, কারণ হোয়াটসঅ্যাপে তো এখন স্পন্সর যাচ্ছে না এখনো। হ্যাঁ, এসএমএস মার্কেটিং এর মতো। হ্যাঁ, বিজনেস থাকলেও সেম কনসেপ্ট, সেম জিনিস একই। হ্যাঁ, কোনো আপনি স্পন্সর যাবে না ওইখানে, জাস্ট আপনি ডিরেক্টলি, হ্যাঁ হ্যাঁ ওইটা ক্যাটালগ আপনি অ্যাড করতে পারবেন। সেটা হচ্ছে আপনার কাস্টমারের সাথে অ্যাজ এ সার্ভিস হিসাবে আপনি কমিউনিকেট করতে আপনাকে হেল্প করবে, যেমনটা হচ্ছে আপনি ফেসবুক মেসেঞ্জারের ক্ষেত্রেও পান বিজনেসের জন্য। কোনটার জন্য? না, এটার জন্য আলাদা অ্যাপস করতে, আপনি অ্যাজ এ বিজনেস হিসেবে আপনি কিভাবে মোবাইলটাকে অ্যাজ এ মার্কেটিং টুলস হিসেবে ইউজ করতে পারেন। যেমন আমরা অ্যাজ এ কাস্টমার হিসাবে আমরা যেটা পাই, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত আমরা উঠতে বসতে হচ্ছে নোটিফিকেশন পাচ্ছি, পুশ নোটিফিকেশন যেটাকে আমরা বলি। সো তার মানে হচ্ছে আপনি বেসিক্যালি হচ্ছে মোবাইল মার্কেটিং আমরা পুশ নোটিফিকেশনটা অন্যতম বিষয়। সো এটা আগে দেখবেন যে হচ্ছে অন্যান্য প্ল্যাটফর্মগুলো কম কাজ করতো, এখন দেখবেন যে আপনি রেগুলারলি, স্পেশালি হচ্ছে সকালে আপনি যখনই মোবাইলটা ফার্স্ট স্ক্রিনটা অন করবেন, এখানে টাইমিংটা অনেক আছে। সো একটা হচ্ছে সকালবেলা আপনি ডিরেক্টলি একটা ফিক্সড টাইমে দিতে পারেন, আর আরেকটা হচ্ছে যে যখন সকালে ফার্স্ট তার স্ক্রিনটা অন করবে তার কাছে ফার্স্ট নোটিফিকেশন যাবে। সো আমি রিসেন্টলি হচ্ছে ই থেকে রকেট থেকে কন্টিনিউয়াসলি আমি পুশ নোটিফিকেশন পাচ্ছি কিছুক্ষণ পর পর। হ্যাঁ, তারপরে গিয়ে বিকাশ আরও বেশি, বিকাশ এখন এটা আরও বেশি। এখানে হচ্ছে তার ডেটার একটা বড় খেলা আছে বিকাশের। সো আমাদের টোটাল মার্কেটিংটা হয় হচ্ছে ডেটার উপর। সো বিকাশ যেটা করছে, বিকাশ দেখতে পাচ্ছে যে বেসিক্যালি হচ্ছে আমার অডিয়েন্স স্বাভাবিকভাবে বিকাশ অ্যাপ ইউজ করতেছে, সেটা আমরা ইন জেনারিক সবাই পাই। সো তাদেরকে আমার সম্পর্কে কিছু কোম্পানি বা ব্র্যান্ড দেখবেন যে হচ্ছে মার্কেটিং এখনো করে। কেন করে? আপনাকে রিমাইন্ড করার জন্য, আপনাকে মনে রাখার জন্য, রিমেম্বার করার জন্য। সো বেসিক্যালি বিকাশ হচ্ছে এই জায়গাটায় যে কোন টাইমটা সবচেয়ে বেশি হচ্ছে বিকাশ বা উইথড্র হচ্ছে, এমএফএস কোন টাইমটা হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে, মোবাইল ফাইন্যান্সটা কোন টাইমে এবং কোন জোনটা। সো বেসিক্যালি এই ডাটাগুলোর জন্য সে কোনো না কোনো থার্ড পার্টিকে দিয়ে দিচ্ছে যে আমার পুরা ঢাকা শহরের ডেটা লাগবে। কি ডেটা লাগবে? যে ঢাকা শহরের মধ্যে কোন টাইমে কত ডলার বা সরি কত অ্যামাউন্ট ট্রানজ্যাকশন হচ্ছে, কত টাকা উইথড্র হচ্ছে। সো ওই টাইমটা ধরে এবং কোন লোকেশন থেকে সবচেয়ে বেশি ট্রানজ্যাকশন হচ্ছে, সো ওই টাইমটা ধরে হচ্ছে ও বেসিক্যালি হচ্ছে আপনাকে, যে সাপোজ হচ্ছে সে টাইমটা পেয়ে যাচ্ছে যে বিকাল 5টা থেকে 7টা পর্যন্ত এই টাইমটাতে সবচেয়ে বেশি উইথড্র হয় এবং এই জোনটাতে। সো এই জোনের যে ডিভাইসগুলো আছে, এই ডিভাইসগুলোতে ওই টাইমেই সে একটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে। সো এবং এই সময়টার আগে সাপোজ 3টা থেকে হচ্ছে 5টা পর্যন্ত এটা হচ্ছে সবচেয়ে বেশি পিক আওয়ার, সে 2টা 2:30টার দিকে একটা নোটিফিকেশন দিয়ে দিচ্ছে বিকাশে উইথড্র করলে এত পার্সেন্ট ডিসকাউন্ট, বা বিকাশ ইউজ করলে এই বেনিফিট, বিভিন্ন ধরনের কিন্তু কন্টিনিউয়াসলি আসে। অ্যাড মানি করলে এত টাকা আছে, সেভিংস আছে কন্টিনিউয়াসলি। তার মানে ওই পুশ নোটিফিকেশনটা ইউজ করার জন্য কিন্তু এখানে ডাটা অ্যানালিটিক্স। সো আমরা সার্ভে, এটা সার্ভে। আর এই জিনিসগুলো ইনপুট করে হচ্ছে আপনার, সেটা হচ্ছে আপনি যখন প্লে স্টোরে অ্যাড করবেন, সো আপনার গুগল কনসোলস, হ্যাঁ ফায়ারবেস আছে বা অ্যাপসের যে ব্যাকএন্ড আছে, ব্যাকএন্ডের মধ্যে হচ্ছে এই ডাটাগুলো ইনক্লুড করে ফেলা যায়। হ্যাঁ, সো এটা অ্যাপসের সাথে কানেক্টেড। এরপর আরেকটা যেটা আছে, এটা বললাম আমাদের ফোনের মধ্যে উইন্ডো, যেটা আমরা পুশ নোটিফিকেশন পাই, যেটা আমরা শাটার নামাইলে হচ্ছে পাচ্ছি। আরেকটা নোটিফিকেশন হচ্ছে আমরা পাই ইন অ্যাপ নোটিফিকেশন। হ্যাঁ, সো অ্যাপের মধ্যে, অ্যাপের মধ্যে আমরা আরেকটা নোটিফিকেশন পাই। যেমন আমরা যদি এটা সচরাচর দেখি, যেমন দারাজ। সো দারাজের আপনি মেসেজ বাটনে গেলে শুধুমাত্র হচ্ছে আপনার ইয়ের মেসেজ পাবেন না, সাধারণত মেসেজের মধ্যে আমরা সাধারণত পাই হচ্ছে অর্ডার স্ট্যাটাসগুলা। সো দারাজের অ্যাপে গেলে আপনি সেখানে হচ্ছে অর্ডার স্ট্যাটাস পাবেন, সেখানে আপনার বিভিন্ন ধরনের সেলারদের যে প্রোডাক্টগুলো আপনি অ্যাড টু কার্ট করছেন তাদের থেকে পাবেন। এখন আবার দেখলাম ইন জেনারিক সব সেলারও আপনাকে কম বেশি মেসেজ করতে পারে। রিসেন্ট যদি কোনো ধরনের প্রমোশনাল ক্যাম্পেইন থাকে সেটাও ওই নোটিফিকেশনের মধ্যে চলে আসছে। পাশাপাশি হচ্ছে রিসেন্ট যেগুলো হচ্ছে লাইভ স্ট্রিমিং হচ্ছে, তারা যদি আবার লাইভ স্ট্রিমিংও করা যায়, সো লাইভ স্ট্রিম যেগুলো যাচ্ছে সেই ডাটাগুলো আপনার ওই নোটিফিকেশন প্যানেলের মধ্যে চলে আসছে। সো তার মানে হচ্ছে আপনার রেগুলারলি আপনার সাথে কানেক্টিভিটি আপনার নোটিফিকেশনের মাধ্যমে দেওয়ার পাশাপাশি সেলারদের আপডেটটাও কিন্তু আপনার সে জায়গাটায় চলে আসছে। সো আমাদের এই টোটাল কমপ্লিট জিনিসগুলা হচ্ছে ফুললি মোবাইলের মধ্যেই। আপনি এই জিনিসগুলো আবার ওয়েবসাইটে গেলে আপনি হয়তো বা নাও পেতে পারেন। হ্যাঁ, কিছু জিনিস আপনি অবশ্যই অ্যাড করতে পারবেন, কিন্তু ওয়েবসাইটের সাধারণত আমরা কয়জনে ক্রোম নোটিফিকেশন ইউজ করি?
আমরা কিন্তু সেটা ইউজ করি না। সো পুশ নোটিফিকেশনে কিন্তু এখানে কোনো সুযোগ নাই, এসএমএস এর কোনো সুযোগ নাই। হ্যাঁ, আমরা হয়তো বা হোয়াটসঅ্যাপটা ডেস্কটপে ইউজ করে দেখে হয়তো বা সেখানে আমরা মেসেজটা পাচ্ছি, সেটা কিন্তু ওয়ান কাইন্ড অফ এসএমএস প্রোটোকল ইউজ করছে। সো আমাদের এই টোটাল প্রসেসগুলোকে আমরা বলতে পারি হচ্ছে মোবাইল মার্কেটিং। এরপর আসি হচ্ছে অনলাইন পিআর বা আমরা যেটাকে বলে হচ্ছে পাবলিক রিলেশনস। সো মোটামুটি আমরা বলতে পারি এটা একটা জায়ান্টের গেমও, একটা জায়ান্ট গেমও আর কি এটা বলতে পারি। সো বেসিক্যালি হচ্ছে একটা কোম্পানিকে খুব দ্রুত অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য পিআর খুব ভালো কাজ করতে পারে, আবার একটা কোম্পানিকে খুব দ্রুত ধ্বংসের দিকে নিয়ে যেতে চাইলেও পিআর খুব ভালো কাজ করে। সো পিআর বলতে সাধারণত আমরা বলতে পারি হচ্ছে কাস্টমার উইলিংলি বা অডিয়েন্স উইলিংলি সেটা নিয়ে কন্টেন্ট দিচ্ছে, বাট আমরা এর মধ্যে স্পেসিফিকলি বলতে পারি পিআরটাকে আমরা অনেকটাই বেসমেন্ট করি হচ্ছে নিউজ আর্টিকেল এই ধরনের। সো আমরা পাবলিক রিলেশনটা সাধারণত হচ্ছে আপনার ভালো একটা জার্নালিস্ট বেজ আছে, জার্নালিস্ট যারা আছে তাদের সাথে আপনার খুব ভালো সখ্যতা আছে, তাদেরকে আপনি ছোট ছোট একটা খাম দিয়ে দিচ্ছেন যে আমার এই কোম্পানি এই জিনিসটা নতুন একটা ক্যাম্পেইন লঞ্চ করছে। সো আপনি খুব বড় কোনো ব্র্যান্ডে যাচ্ছেন না, ছোট ব্র্যান্ডগুলো দিয়েই আপনি মানে প্রথম আলো, কালের কণ্ঠ, এদের ক্ষেত্রে গেলে তো অনেক ধরনের প্রুফ রিডিং এর বিষয় আছে, তাদের ক্ষেত্রে তো আপনি সবকিছু পারবেন না। কিন্তু বাংলাদেশে তো কম অনেকগুলাই হচ্ছে কি আছে অনলাইন পোর্টাল আছে, সো আপনি তাদের মাধ্যমে গেলেও কিন্তু আপনার অ্যাওয়ার্ড কিন্তু কম হবে না। সো সেটাও কিন্তু এক ধরনের প্রসেস। আর আরেক ধরনের প্রসেস এখন ইউজ করা যেটা সেটা হচ্ছে এই যে ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরকে দিয়েও কিন্তু পিআরটা অনেক বেশি করানো হচ্ছে। সো বেসিক্যালি হচ্ছে আপনি যখন অডিয়েন্সকে দিয়েই আপনার মার্কেটিং করাই নেবেন, বা যারা মোটামুটি ভালো পপুলার সেলিব্রিটি আছে তাদের সাথে হচ্ছে আপনি কানেক্টেড থেকে আপনার ব্র্যান্ডের একটা পজিটিভ ইমেজ তৈরি করে নিচ্ছেন, ওইটা কিন্তু ওয়ান কাইন্ড অফ হচ্ছে পিআর, রাইট? আচ্ছা, এরপরে ইনফ্লুয়েন্সারের যে বিষয়টা। সো ইনফ্লুয়েন্সার এখন আমাদের দেশে খুব পপুলার, কিন্তু তারা কি আসলে ইনফ্লুয়েন্সার? তারা কি কন্টেন্ট ক্রিয়েটার? কিন্তু ইনফ্লুয়েন্সারের ডেফিনেশনটা আসলে কি? আমরা সাধারণত ইনফ্লুয়েন্স মানি হচ্ছে আমরা প্রভাবিতই বুঝাচ্ছি। সো আমাদের দেশে আসলে এই ধরনের কয়জন পার্সন আছে যারা কোনো একটা কমেন্টের কারণে একটা ব্র্যান্ডকে প্রভাবিত করতে পারে? আছে এরকম? বা তাদের পুরো ব্র্যান্ডের মানে যে প্রোডাকশন লাইন আছে সবকিছু তারা পরিবর্তন করতে বাধ্য হয়? খুব কম, এটা খুবই কম। সো তার মানে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা ইনফ্লুয়েন্সারের ডেফিনেশনটা ওই জায়গায় যাচ্ছি যাদের একটা ছোট হোক একটা অডিয়েন্স বেসড আছে, যে অডিয়েন্স তার কথা ছাড়া বা সে যে মতামত দিবে সেটার উপরে একটা কোম্পানির সেলস অনেক গ্রো হবে, একটা কোম্পানির সেলস অনেক ডাউন হয়ে যাবে। সো এটা বাংলাদেশে না হলেও ইন্টারন্যাশনালি অনেক আছে। আমার এক্স্যাক্টলি পার্সেন্টটার নাম মনে নেই, কিছুদিন মোটামুটি মাস ছয়েক আগেও দেখছিলাম অ্যাপেলের কোনো একটা সিরিজ নিয়ে একটা ইস্যু হয়েছিল, সে জাস্ট একটা কমেন্ট করেছিল দেখে অ্যাপেলের ওই প্রোডাক্টের পুরা প্রোডাকশন লাইনটা চেঞ্জ করতে হয়েছিল, এবং প্রোডাক্টগুলোকে রিটার্ন নিয়ে আবার চেঞ্জ করে এক্সচেঞ্জ করে রিফান্ড করে নতুন প্রোডাক্ট দিতে হয়েছিল, সো তার একটা মতামতের জন্য। সো এখন এই ধরনের যে বিষয়গুলো বেসিক্যালি হচ্ছে আমরা যখন দেখছি যে কোনো একজন পার্সন যে মার্কেটে বা আমার যে টার্গেটেড গ্রুপ যে অডিয়েন্স আছে তাদের ক্ষেত্রে খুব বড় একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে, ওই ধরনের পার্সনগুলোকে বলি আমরা ইনফ্লুয়েন্সার। আর তারা যখন আমার প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করে দিচ্ছে তখন সেটা বেসিক্যালি আমরা চ্যানেল হিসেবে বলতে পারি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন ওই যে আমাদের দেশে এখন যেটা চলে আসছে, আমরা যে পিএরটা করতেছি পিএরটাকে আমরা ওয়ান কাইন্ড অফ ইনফ্লুয়েন্সার মার্কেটিং হিসেবে বলে দিচ্ছি, কারণ আমরা পিআর করার জন্য কন্টেন্ট ক্রিয়েটরদেরকেই হায়ার করছি, কিন্তু তারা আমাদের জন্য এখন হয়ে গেছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। সো এটা ইন জেনারিকলি আপনি ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ক্ষেত্রে যদি ভালো ইনভেস্ট করতে পারেন আপনার ব্র্যান্ডকে মোটামুটি রাতারাতি পরিচয় করে দেওয়ার মতো সেই ক্যাপাবিলিটি রাখে। হ্যাঁ, যেমন দেখবেন যে হচ্ছে গভর্নমেন্ট কিন্তু এখন বর্তমানে ইনফ্লুয়েন্সারদের ক্ষেত্রে খুব ভালো ইনভেস্টমেন্টে যাচ্ছে, স্পেশালি হচ্ছে আমাদের প্রিভিয়াস গভর্নমেন্ট খুব ভালো ইনভেস্টমেন্ট করছে না? যখন পদ্মা সেতু উদ্বোধন হচ্ছে সব ইনফ্লুয়েন্সার সেখানে, যখন মেট্রো রেল উদ্বোধন হচ্ছে সব ইনফ্লুয়েন্সার সেখানে, মানে যেটাই উদ্বোধন হোক না কেন, যেটাই হোক না কেন নতুন করে, সেটা কিন্তু ইনফ্লুয়েন্সারদের, কারণ কি তাদের একটা বড় বেজ আছে। সো আপনি ডিজিটালি ইনভেস্ট না করে আপনি তাদের ইনভেস্ট করলে আপনার মোটামুটি, কিন্তু এখানে পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই আছে। কেন নেগেটিভ আছে? আপনি যখন ইন জেনারিক কোনো কিছুর মার্কেটিং করছেন তারা চুজিং ঠিক আছে, কোনো প্রবলেম নাই, কিন্তু আপনি যখন নিশ বেস স্পেসিফিক কোনো একটা বিষয় আপনি মার্কেটিং করছেন তাহলে আপনার অবশ্যই ইনফ্লুয়েন্সারদেরও হতে হবে ওই ক্যাটাগরির কিনা। সো আপনি যদি হচ্ছে সাপোজ আজকে এসে হচ্ছে আপনি ইনফ্লুয়েন্সার হিসেবে ওই যে কি জানি বলে লম্বা চুলালা মেয়েটার নাম কি জানি, নরিন আফরোজ, হ্যাঁ। সো এখন ধরেন হচ্ছে আপনি আজকে হচ্ছে আমি ইউএলএব এর মানে কোর্সের হচ্ছে আমি প্রমোশন করব, আমি নরিন আফরোজকে নিয়ে আসলাম, ইফেক্টিভ? ইফেক্টিভ না, কারণ তার কাস্টমার বেস কারা? তার জন্য হচ্ছে স্কিন কেয়ার, তার জন্য হচ্ছে ফ্যাশনেবল প্রোডাক্ট,
এরপরে আরেকজন আছে হচ্ছে রবিন রাফসান। হ্যাঁ, তারপর আরেকজন আছে হচ্ছে সম্পদ, হয়তো অনেকে চিনবেন না, আবার অনেকে হ্যাঁ, সবাই চিনবে না। এটার জন্য বললাম তার অডিয়েন্স কারা, কর্পোরেট, তার কন্টেন্টগুলো কি কর্পোরেট। সো আপনি যখন কর্পোরেট, সে কিন্তু ডিজিটাল মার্কেটার। হ্যাঁ, সো আপনি যখন কর্পোরেট বা টেকনিক্যাল এই ধরনের বিষয়গুলো মার্কেটিং করতে চাইবেন, সেম ভাবে রবিন রাফসান সে কিন্তু টেকনোলজিক্যাল আইটি, সো তার কন্টেন্টগুলো সেই টাইপসের। সো আপনি যখন তাকে দিয়ে করবেন, তাহলে আমার অডিয়েন্স হচ্ছে তারও অডিয়েন্স, সো আমার তার অডিয়েন্সগুলো দরকার। সো এই ওয়েতে হচ্ছে আমাকে মূলত ওই পার্সনগুলোকে চুজ করতে হবে। সো চুজ করলে তখন আমার মার্কেটিংটা ইফেক্টিভ হবে। সো আবার এরাও কিন্তু হচ্ছে এদের এখানে যেরকম কিছুদিন আগে মনে হয় কোনো একটা এরকম ইস্যু হয়েছিল, আচ্ছা ওইটা কাটটা জানি খেয়ালও নাই। সো ইনফ্লুয়েন্সিং মার্কেটিং করতে গিয়ে সেটা উল্টা হিতে বিপরীত হয়ে গেছে। সো এখন ওই পার্সনগুলো যখন আপনি পিক আপ করবেন, সো তারা যদি ভালো হয়, তারা যদি মার্কেটে রিনাউড হয়, সো তাদেরকে দিয়ে করলে তখন আপনার হয়তোবা মার্কেটটা ভালো। কিন্তু এখানে আরেকটা যেটা প্রবলেম আছে, আপনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে মার্কেটিং করছেন ততক্ষণ পর্যন্ত আপনার সেটা ইফেক্টিভ। সো কোনো কারণে যদি ক্যাম্পেইন বা প্রমোশন বন্ধ হয়ে যায়, সেটাও আবার ফিডব্যাক আসা মোটামুটি কমে যাবে। সো এই পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে টাইপস অফ মার্কেটিং এর বিভিন্ন ধরনগুলো। হ্যাঁ, হ্যাঁ বলে। হেলথ কেয়ার নিয়ে, এই যে কি যেন ওনার নাম, ডাক্তার জাহাঙ্গীর। আরো আরো আছে সম্ভবত, দুই একজন আছে, দুই একজন আছে। হ্যাঁ, আপনি তাসনিম জারার কাছে যান, তাসনিম জারা। তো উনি তো ফুললি হচ্ছে মেডিকেল। হ্যাঁ, মার্কেটিং টুলস, ইমেল মার্কেটিং টুলস যে প্রোভাইডারগুলো আছে, যেমন মেলচিম্প, মেলচিম্প ইন্টিগ্রেট করা যায়। মেলচিম্প একটা মানকি আইকন আছে, এটা মেলচিম্প। হ্যাঁ, ওইটা হচ্ছে আপনাকে ওই সাইটের সাথে ইন্টিগ্রেট করতে হবে। এটা কেন লাগবে? এটা লাগবে হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার ওয়েবসাইট অটোমেশন করার জন্য। যেমন আপনি ইমেল মার্কেটিংও কিন্তু হচ্ছে আমরা পাই, যেমন দারাজে হচ্ছে আপনি কোনো একটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছেন, পারচেস করেন নাই, সে একটু পরে হচ্ছে আপনাকে নোটিফিকেশন দিবে আপনি এই প্রোডাক্টগুলো ইমেলে পাঠিয়ে দেয়। বা আপনি কোনো কিছু কার্ট থেকে রিমুভ করছেন, বা আপনি চেক আউট পেজে গিয়েছেন, এই যে প্রত্যেকটা স্টেপ সে কিন্তু ট্র্যাকিং করে আপনাকে ডাটা দিচ্ছে। এটার জন্য হচ্ছে আপনার ওয়েবসাইটে ইন্টিগ্রেশন লাগবে। না, ওইটা হচ্ছে আপনার যে কোনো ওয়েবসাইটই হোক, সেটা আপনি এই টুলসগুলোর সাথে ইন্টিগ্রেট করলে, মানে এদের আরেকটা ফিচার যেটা, সেটা হচ্ছে মার্কেটিং বা ইমেল অটোমেশন। সো অটোমেশনটা ওরা করে দেয় বেসিক্যালি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা বিষয় আছে হচ্ছে ফেসবুক পেজগুলোতে এখন চ্যানেল বলতে একটা বিষয় আছে। সো এটার জন্য হচ্ছে অবশ্যই আপনার হচ্ছে রিকোয়ারমেন্ট খুব সম্ভবত একটা পেজে 1,000 1 লাখ, সরি 1 লাখ হচ্ছে ফলোয়ার থাকতে হয়। আর আরেকটা কি জানি রিকোয়ারমেন্ট আছে। সো যখন এটা হবে তখন হচ্ছে আপনি ব্রডকাস্ট চ্যানেলটা ক্রিয়েট করতে পারেন। আর ব্রডকাস্ট চ্যানেলের মধ্যে হচ্ছে আমি যখন কোনো একটা পোস্ট করব, ওই চ্যানেলের মধ্যে যারা আছে তাদের সবার কাছে হচ্ছে নোটিফিকেশনটা চলে যাবে। আপনি খুব সম্ভবত হচ্ছে হোয়াটসঅ্যাপ ব্রডকাস্ট চ্যানেলের মধ্যে আপনি ইন্টিগ্রেটেড বা কানেক্টেড আছেন। সো যার জন্য তাদের পোস্ট বা তারা কিছু একটা দিলে সেটা একটা নির্দিষ্ট টাইম আপনার কাছে চলে আসছে। এটা কি এরকম কিছু? হ্যাঁ, আপনার হোয়াটসঅ্যাপে? না, ওটা আপনার হোয়াটসঅ্যাপে করতে পারবেন না, না। বাট হোয়াটসঅ্যাপ কি না, হোয়াটসঅ্যাপে চ্যানেলটা আছে কিনা আমি শিওর না। ব্রডকাস্ট চ্যানেল কি হোয়াটসঅ্যাপে আছে? না, ওটা আপনি নর্মাল চ্যানেল করতে পারেন। ওটা হচ্ছে আপনি একটা কমিউনিটি তৈরি করে ওই কমিউনিটির মধ্যে আপনি রেগুলারলি হচ্ছে আপডেট দিতে পারেন। মানে সর্বোচ্চ হচ্ছে আপনি 5 জন। ওটার জন্য হচ্ছে হোয়াটসঅ্যাপের আলাদা টুলস আছে, পেড টুলস। ওটা দিয়ে হচ্ছে এটা প্রমোশন ক্যাম্পেইনগুলো করা হয়। এটার জন্য বেশ কয়েকটা সফটওয়্যার আছে, থার্ড পার্টি হচ্ছে সেল করে। আপনি চাইলে হচ্ছে আমি পরবর্তীতে দিতে পারি। হ্যাঁ, আর সেক্ষেত্রে নাম্বারটা ব্লক করে দিবে, নাম্বারটা ব্লক করার চান্স আছে। হ্যাঁ,
না না না, কিছু ক্ষেত্রে হচ্ছে ফুললি পার্মানেন্টলি ব্লক করে দেয়। আমাদের হচ্ছে এখানে হোয়াটসঅ্যাপ আছে, আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ পেয়েছেন না? আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেজ করেছে না? সো হোয়াটসঅ্যাপ মেসেজ কিন্তু হচ্ছে আমাদের ওই টুলসের মাধ্যমে করছে। সো আমাদের কিছুদিন পর পর নাম্বার কিন্তু ব্লক করে দিত। সো এখন মনে হয় কিছু ইস্যু সলভ হয়েছে। আচ্ছা, না না, ওইটা হচ্ছে গ্রুপ। ওইটা ওইটা উনি যেটা বলছেন ওইটা আর আপনারটা এক না। উনি হচ্ছে মাল্টিপল পারসনকে এট এ টাইম হচ্ছে মানে বাল্ক মেসেজ করবে, ওটার জন্য টুলস লাগবে। আর আপনারটা যেটা সেটা হোয়াটসঅ্যাপের হচ্ছে চ্যানেল বা একটা গ্রুপ ক্রিয়েট করা যায়, হ্যাঁ। সো কমিউনিটি গ্রুপ যেগুলো ওগুলো হচ্ছে আপনার এখানে ক্রিয়েট করা। হ্যাঁ, আলাদা আলাদা মেসেজ বলতে হচ্ছে ওইখানে আপনি সাপোজ হচ্ছে আমাদের কিছু যেমন একটা থাকে হচ্ছে অ্যানাউন্সমেন্ট, এরকম কিছু। এরপরে ওইটার আন্ডারে সাব সাব অনেকগুলো গ্রুপ ক্রিয়েট করা যায়। সো এই গ্রুপগুলোতে হচ্ছে মেসেজ দিয়ে দিলে আবার প্রত্যেকটা গ্রুপও আলাদা আলাদা মেনটেন করা যায়, সেটা আপনি অ্যাজ এ অ্যাডমিন হিসেবে আপনি করতে পারবেন। সফটওয়্যারটার নাম আমার মনে নেই, আমি জেনে ওইটা আমি বলে দেবো আপনাকে। হ্যাঁ, আশা করি হবে না। তারপর আমি হচ্ছে ওইটা সফটওয়্যারটার নাম জেনে আমি বলে দেবো, নাম মনে নাই কারণ ওইটা রেগুলারলি ইউজ করা হয় না। অথবা হচ্ছে আপনি, আচ্ছা আমি বলে দিব। অনেকগুলো আছে, থার্ড পার্টি অনেকে সেল করে আসলে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার। আচ্ছা, আপনারা চাইলে 5 মিনিটের একটা ছোট্ট ব্রেক নিয়ে আসতে পারেন, হাওয়া বাতাস খেয়ে চলে আসবেন, কিন্তু 5 মিনিট না, 10 মিনিট নেই, 10 মিনিটে হবে। চলেন আমরা শুরু করি আবার। আচ্ছা, সো আমাদের মোটামুটি টাইপসগুলো নিয়ে তো মোটামুটি আইডিয়া হয়ে গিয়েছে নাকি, বুঝে গেছে। সো আমাদের মূলত এখানে ওই বিষয়গুলোই বলা আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলতে আমরা সাধারণত ইউটিলাইজিং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবহার করে টু কানেক্ট উইথ দ্য টার্গেট অডিয়েন্স, বিল্ড ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যান্ড ড্রাইভ এঙ্গেজমেন্ট, এই বিষয়গুলো ওভারঅল এখানে প্রত্যেকটা ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। অ্যাফিলিয়েট মার্কেটিং ওই বিষয়গুলো। এরপরে যেটা চলে আসে চ্যানেল অফ ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং করতে গেলে আসলে মাধ্যমগুলো কি কি, কোন কোন মাধ্যমগুলো ব্যবহার করে আমরা ডিজিটাল মার্কেটিংটা করতে পারি। সো আমরা একটু আগে বলে আসছি সোশ্যাল মিডিয়া। এখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে গেলে চ্যানেলগুলো কি, স্বাভাবিকভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। এসইও করতে গেলে সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট, সেক্ষেত্রে হচ্ছে আপনার এসইওটা আবার ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট রকম হয়। ওয়েবসাইটের জন্য এসইও হতে পারে, ইউটিউব চ্যানেল বা ইউটিউব ভিডিওগুলোর জন্য এসইও হতে পারে, হ্যাঁ। এরপরে গিয়ে হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের জন্য এসইও হতে পারে। আপনার একটা গুগল ম্যাপ আছে বা যেটাকে আমরা বলি হচ্ছে গুগল লোকাল বিজনেস প্রোফাইল, সো বা গুগল বিজনেস প্রোফাইল, সেটার জন্য এসইও হতে পারে। যেমন আমি যদি এটার একটা ডেমো দেখাই, যেটা কথা আমরা বলছি, যে সাপোজ হচ্ছে আপনি এখান থেকে সার্চ করলেন যে হচ্ছে লোকালাইজ যে বিষয়গুলো, যেমন যে প্রোডাক্টগুলো আপনি বা যে বিষয়গুলো আপনি সার্চ করলে লোকাল ডাটাগুলো দিবে। যেমন আমি যদি সার্চ করি এখানে কেক শপ, এখন সে আপনাকে কি দূরের কোনো ডাটা দিবে নাকি নিয়ারেস্ট? এটা নিয়ারেস্টে দিবে। সো আমি যদি এখানে সার্চ করি তাহলে দেখবেন যে সে এটার ক্ষেত্রে সার্চের ইন্টারফেসটা কিন্তু একটু ডিফারেন্ট হয়ে গেল না? রেজাল্টের বিষয়গুলো আগে কি শো করছে? ম্যাপ বা প্লেস, তারপরে কি হচ্ছে ওয়েবসাইট। সো লোকাল সার্চগুলোর ক্ষেত্রে সাধারণত সে কিন্তু ম্যাপসকে প্রাধান্য দেয়। সো এই ম্যাপসটা হচ্ছে মূলত একটা বিজনেস প্রোফাইল, যেটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার অডিয়েন্সের সাথে এঙ্গেজ করতে পারেন, লাইক তার ওয়েবসাইট, ফোন কল, আবার এখানে হচ্ছে মেনু প্রোডাক্টগুলো অ্যাড করা যায়, যেটার মাধ্যমে হচ্ছে আপনার লোকাল কোনো একটা বিজনেস থাকলে সেটাকেও আপনি গুগলে প্রেজেন্ট করতে পারেন উইদাউট ওয়েবসাইট। আপনার ওয়েবসাইট নাই, আপনি লোকাল বিজনেস করেন, আপনি চাইলে আপনার লোকাল স্টোরটাকেও গুগলে শোকেস করতে পারেন, সেটা গুগল ম্যাপসের মাধ্যমে হোক অথবা সেটা গুগল সার্চের মধ্যে হোক। সো ম্যাপসে গেলে তো আপনি অবশ্যই দেখতে পাবেন। আমরা সাধারণত অনেক ক্ষেত্র ম্যাপসে গিয়েও কি করি, সার্চ করি না? ম্যাপসে গিয়ে কিন্তু আমরা সার্চ করি। সো এখানেও যদি আমি সার্চ করি কেক শপ, আসতেছে। সো এখানে আমার যেটা নিয়ারেস্ট, এখানে একটা প্রক্সিমিটির একটা বিষয় আছে, যেটা সবচেয়ে ক্লোজ বা সবচেয়ে কাছের, সেটা পাশাপাশি সেটার আবার ভ্যালু রিভিউ সেটাও ম্যাটার করে, সেটা আমাদের সবার আগে শো করে। তার মানে এটার জন্য কিন্তু আপনার কি প্রয়োজন নাই, ওয়েবসাইট প্রয়োজন নাই, কিন্তু এটাও এখানে আসার পিছনে হচ্ছে এসইও কাজ করে, কিন্তু সেটা হচ্ছে লোকাল এসইও, লোকাল ম্যাপ এসইও।
সো এই জায়গায় কিন্তু এসইও এর একটা বিষয় আছে। তার মানে আমাদের এই চ্যানেলগুলা এসইওর ক্ষেত্রে একরকম, সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে একরকম, ইমেলের ক্ষেত্রেও আমাদের আলাদা চ্যানেল আছে যে টুলসগুলা। এরপর হচ্ছে ওয়েবসাইট ব্লগের মধ্যে আবার বিভিন্ন ধরনের কন্টেন্ট টাইপসগুলো নিয়ে আলোচনা। ভিডিওর জন্য আমরা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মগুলোকে চুজ করি। ডিসপ্লে নেটওয়ার্ক বলতে একটা বিষয় আছে, মোবাইল অ্যাপস। এখানে মোটামুটি ওই চ্যানেলগুলোর কথাই প্রত্যেকটা ডিভাইডেড আকারে আছে। আচ্ছা ম্যাম, আপনি যেটা বলছিলেন ইয়ের কথা, গ্রুপ নোটিফিকেশনের কথা, সেটা কি কাইন্ড অফ এরকম আপনি রিপ্লাই করতে পারেন না, রেগুলার মেসেজ আসে এরকম? তারপর ওটার পাশাপাশি আরো অনেকগুলো গ্রুপ থাকে, যেমন এই যে অনেকগুলো গ্রুপ আছে, বাট একটা গ্রুপ থাকে যেটা হচ্ছে কমনলি অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্য, যেটা সবাই দেখতে পাবে, যত গ্রুপে আছে যত জনে আছে সবাই দেখতে পাবে। কিন্তু এই গ্রুপগুলো আবার স্পেসিফিক, যারা যে গ্রুপে যুক্ত আছে শুধু তারা দেখতে পাবে। এরকম কিছু কি ছিল? না না, যারা গ্রুপে আছে তারা দেখতে পাবে, গ্রুপ ব্যতীত অন্য কেউ দেখতে পাবে না। মানে যে নাম্বারগুলো গ্রুপে যুক্ত করা আছে তারা ব্যতীত অন্য কেউ দেখতে পাবে না। এটা হচ্ছে তাদের কমিউনিটি চ্যানেল বা কমিউনিটি গ্রুপ আমরা যেটা বলি। আর আরেকটা হচ্ছে যে আপনি একসাথে অনেকজনকে মেল করবেন, সেটার জন্য অনেক টুলস আছে। সেটা হচ্ছে যদি আমরা হোয়াটসঅ্যাপ মার্কেটিং টুলস, এই যে ও নোটিফায়ার আছে একটা, তারপর লোকাল আবার অনেকগুলো বিজনেস প্ল্যাটফর্মও এটা সেল করে। যখন আরেকটা দেখছিলাম কোনটা ডায়না নাকি কে জানি সেল করে। সো এরা যেমন সেল করে, এরা বাংলাদেশি। সো এদের এখানে প্রাইসিং প্যাকেজটা বলে দেওয়া আছে যে বেসিক প্যাকেজ হচ্ছে প্রায় 3000 টাকার মতো, যেখানে হচ্ছে আপনার আনলিমিটেড মেসেজ সেন্ড করেন, কালেক্ট নাম্বার ফ্রম গুগল ম্যাপ থেকে, তাদের এখানে ইন্টিগ্রেটরের কাজ করে, আবার হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ফিল্টার করে একটা অ্যাকাউন্ট। আপনি যদি এখন ব্লগের বিষয়টা আমি, কারণ টুলসটা যতক্ষণ পর্যন্ত আপনি ইউজ করবেন না ততক্ষণ পর্যন্ত এটা বলতে পারবেন না যে আসলে কোনটা ব্লগ হচ্ছে ভাই। এটা যারা প্রোভাইডার তাদের সাথে এটা কথা বলে নেওয়াটাই সবচেয়ে বেটার, কারণ ওরাই হচ্ছে আপনাকে টুলসটা প্রোভাইড করবে। এটা আপনি ওপেন মার্কেটেও সাধারণত পাবেন না, টুলসটা আপনি ওপেন মার্কেটে পাবেন না। মানে আপনি ডাউনলোড করলেন সেটা ইউজ করতে পারবেন, বিষয়টা কিন্তু এরকম না। এগুলা তাদের থেকেই অ্যাক্টিভেশনটা করতে হয়, পারচেজ করে তাদের থেকে নিতে হয়। সো এছাড়া হচ্ছে কাজ করা যায় না। যেমন হচ্ছে আমরা যেমন টেলিসেলসের ক্ষেত্রে আপনার কিন্তু অনেক ধরনের অনেকগুলো সিম লাগবে। সো ইঞ্জিনিয়ারিং আমাদের সিমগুলোতে কল রেট কত? প্রায় 1.5 টাকা, প্রায় 1 টাকার কাছাকাছি, 1 টাকার কাছে 1.5 টাকা না, প্রায় 80-90 পয়সার মতো এরকম চলে যায়। কিন্তু যেগুলো হচ্ছে আপনার কল সেন্টার বা যেগুলো ইউজ করে সেগুলোতে সাধারণত আগে এক সময় ছিল হচ্ছে 25 পয়সাতেও চলে যেত, এখন সম্ভবত 30-35 পয়সা, 30-35 পয়সা করে কাটে। সো এগুলো আপনি ইঞ্জিনিয়ারিং সিম থেকে পাবেন না, এটাও আপনাকে ওই যারা প্রোভাইডার তাদের থেকে আপনাকে নিতে হবে। আজকে হ্যাঁ, মাস্কিং নন মাস্কিং ওইভাবে, এসএমএস এর ক্ষেত্রেও সেম। সো ওদের থেকে হচ্ছে এটা কালেক্ট করতে হয়, এরকম অনেকগুলো প্ল্যাটফর্মই আছে। আচ্ছা, সো এরপরে যদি আমরা চলে আসি, সো মোটামুটি আমাদের চ্যানেল নিয়ে আমরা আরো কিছু পরবর্তীতে আলোচনা করব। এরপর আমরা চলে আসি যে অনেকের একটা কনফিউশন থাকে বা একটা কোশ্চেন থাকে, এত তো বা মার্কেটিং এর ট্রেডিশনাল ইউজ না করে কেন আমরা ডিজিটালে যাব, বা দুইটার মধ্যে আসলে কি। সো আসলে জেনারিকলি বলতে গেলে আসলে দুইটার মধ্যে কোনো পার্থক্য আপনি করাটা উচিত না। আপনার বিজনেসের পারপাসে আপনাকে যে কোনো ধরনের চ্যানেল আপনাকে অবশ্যই চুজ করতে হবে, সেটা হোক ট্রেডিশনাল, সেটা হোক ডিজিটাল। এখন আপনাকে দেখতে হবে যে বেসিক্যালি আমার কোন জায়গায় অপরচুনিটি বেশি। আর আপনার যখন বিজনেস স্টার্টিং পয়েন্ট, আপনি অবশ্যই হচ্ছে ট্রেডিশনাল দিকেও খুব একটা মুভমেন্ট করতে পারবেন না। কারণ কি, ট্রেডিশনাল তুলনামূলক ডিজিটাল চাইতে এক্সপেন্সিভ। এর কারণ কি, আপনি ধরেন টিভিসি আমি বললাম, ট্রেডিশনাল আপনি যেতে পারবেন, একদম যে পারবেন না তা না, লিফলেট, সো চিপ। সো আপনি লিফলেট বিতরণ করতে হবে, ইফেক্টিভ না। বা হচ্ছে আপনার যেমন আরেকটা জিনিস দেখবেন হচ্ছে বিভিন্ন শোরুমগুলো যখন উদ্বোধন হবে, এখন ডায়মন্ড শেপের একটা কাটিং ব্যানার লাগায় রাখে সব জায়গায়, এটা খুব পপুলার ডায়মন্ড শেপটা। সো এটা সব জায়গায় এলাকা ভিত্তিক সব জায়গায়, এখন এটাও কিছু ক্ষেত্রে প্রযোজ্য। যেমন টেস্টিরে তাদের নতুন একটা ব্রাঞ্চ ওপেন করছে এই জায়গায়, সো তার অ্যাওয়ারনেসটা দুই জায়গায় করতে হবে। একটা হচ্ছে তার কোথায় করতে হবে, ইতে কি বলে হচ্ছে আপনার লোকালাইজও করতে হবে, মানে আমাদের ট্রেডিশনাল, প্লাস হচ্ছে আবার ডিজিটালও করতে হবে। সো ডিজিটালের সুবিধা কি, ডিজিটাল সে এরিয়াটাকে মার্ক করতে পারবে, আর ট্রেডিশনালি করলে সে প্রত্যেকটা এরিয়া অনুযায়ী তার ওই জায়গায় লিফলেট। এখন ফিজিক্যালি, সো দুইটার মধ্যে এখন আপনার জন্য ইফেক্টিভ বা আপনি ডাটা ড্রিভেন কোনটা সেটা যদি ডিসিশন নিতে চান তখন আবার ডিজিটাল। সো এখন এই জায়গায় যদি আমরা আসি ডিজিটাল আসলে বেনিফিটটা কি। সো বেনিফিটটা হচ্ছে এখানে ওয়াইড রিচটা আপনি পাচ্ছেন।
সো আপনি আপনার বিজনেসটা যেই জায়গায় এক্সপ্যান্ড করতে যাচ্ছেন, যে জায়গায় দিতে চাচ্ছেন, সেই জায়গায় আপনি রিচটা আপনি কন্টিনিউ করতে পারছেন। পাশাপাশি কস্ট ইফেক্টিভনেস, সো আপনি ট্রেডিশনালি যদি করতে যান সেক্ষেত্রে হচ্ছে যে কস্টিং যদি ইফেক্টিভভাবে মেসিভ আকারে করতে যান তাহলে সেখানে অন্যতম বড় কস্টিং হচ্ছে টিভিসি মেকিং সেটা। পাশাপাশি আপনি যদি টিভিতে বিজ্ঞাপন দিতে যান, আমার যদি আইডিয়া নাই যে টিভিতে প্রতি সেকেন্ডের জন্য হচ্ছে কত টাকা চার্জ করে, নাসির ভাইয়ের কি আইডিয়া আছে? ধরেন আমি খুব পিক আওয়ারে নিচ্ছি, প্রতি সেকেন্ডের জন্য আমাকে কত দিতে হবে? ধরেন আমি টপ লিডিং একটা এভারেজ বুঝতে পারছি। তার মানে এখানে আসলে অ্যামাউন্টটা ভ্যারি করতেছে। এটা কাউকে আবার বলেন না, না দিয়ে দিয়ে রাখছে। আর এটার আবার এটার ক্ষেত্রে তো হচ্ছে বিভিন্ন থার্ড পার্টি এজেন্সিও কাজ করে, এজেন্সি হয়ে তো যাচ্ছে। যেমন আমরা যদি বলি আমরা সচরাচর সবাই এখন ম্যাটেরিয়াল ইউজ করছি। সো ম্যাটেরিয়াল আসলে বিজ্ঞাপনদাতা অথরিটি কে? কারা বিজ্ঞাপনগুলো দিচ্ছে? অ্যাডকম। অ্যাডকম, সো এটা হচ্ছে অ্যাডকমের আন্ডারে। আচ্ছা, তো এখন আমি যে রেটে বিক্রি করতে পারি। সেল করব না। সো এই জায়গাটাই হচ্ছে আসলে কস্টের বিষয়টা চলে আসে। কিন্তু সেই জায়গায় যদি আমরা ডিজিটালের কথা চিন্তা করি, সো আমরা লেটস সে হচ্ছে আমরা ধরে নিচ্ছি হচ্ছে ৫,০০০ অডিয়েন্সের কাছে আমি যেতে চাই। সো ৫,০০০ অডিয়েন্সের কাছে যেতে চাইলে আমার জাস্ট আমি যদি অ্যাওয়ার করতে চাই, সেটা আমি ফেসবুকে হয়তো বা আমার সর্বোচ্চ ১০ থেকে $১৫ যদি আমি এক্সপেন্ড করি, সেটা হিউজ আমার জন্য। কারণ অ্যাওয়ারনেসের ক্ষেত্রে ফেসবুক ইন জেনারিকলি আমরা যদি বলি পার ডলারে অ্যাটলিস্ট 1000 ইমপ্রেশন থেকে আপনাকে ৩,০০০ পর্যন্ত অ্যাওয়ারনেসের ক্ষেত্রে আপনাকে ইমপ্রেশন দিবে। সো এখন যদি আমি ১৫,০০০ ইমপ্রেশন, এখন ইমপ্রেশন জিনিসটা আসলে কি? বেসিক্যালি ইমপ্রেশন বলতে আমরা বুঝি হচ্ছে কতবার দেখলো সে বিষয়টা। সো আমি যদি ইন জেনারিক ভাবে আমি বলি যে আমি ৫,০০০ রিচ চাই, তাহলে আমার ইমপ্রেশনটাকে আমি আরো একটু এক্সপেন্ড করি। আমি ধরে নিচ্ছি যে আমার যদি আমি রেশিওটা 1:3 করি, তার মানে আমার ৫,০০০ এর জন্য ১৫,০০০ ইমপ্রেশন হলেই আমার এনাফ। তার মানে আমার এখানে $৫ থেকে $10 দিলেই এখানে কাজ হয়ে যাচ্ছে। তার মানে আমার ৫০০ থেকে ১,০০০ বা ১৫০০ টাকায় আমার এটা খরচ হয়ে যাচ্ছে। পাশাপাশি আমি ধরলাম যে আমার এডিশনালি হচ্ছে আমার কন্টেন্ট মেকিং টেকিং নিয়ে আরো ১,৫০০ টাকা। তার মানে অন এভারেজ আমি ৪-৫,০০০ টাকা দিয়ে আমি মোটামুটি একটা অডিয়েন্স গ্যাদারিং করে ফেলতে পারবো। এখন এই যে টেস্টিটির কথা বলছি, সো তার জন্য এটা এখন ইজি, এটা কনভেনিয়েন্ট। সে একটা ছোট্ট বিলবোর্ড দিচ্ছে, সো এটা দুই জায়গায় সে নিতে পারে, তাহলে তার অ্যাওয়ারনেসটা মেসিভ হবে। কারণ আমাদের একটা স্বভাবগতভাবে একটা বিষয় আছে, আমরা যখন একটা জিনিস বারবার দেখবো, এটা হিউম্যান সাইকোলজি এইভাবে কাজ করে, বারবার দেখবো তখন ওই জিনিসটা আমাদের রিকল থাকে, মাইন্ডে থাকে। আর এটা ইনজেনারিকলি মার্কেটিং এর একটা কনসেপ্ট আছে 7 ল। সো 7 লতে বেসিক্যালি হচ্ছে আপনি একটা জিনিস যখন 7বার দেখবেন তখন অটোমেটিকলি ওইটার প্রতি আপনি অনেক বেশি আকৃষ্ট হয়ে যান। সো এখানে কস্ট ইফেক্টিভনেস প্লাস আরেকটা যেটা চলে আসছে হচ্ছে টার্গেটেড অ্যাডভার্টাইজিং। সো আমরা টিভির কথাই যদি বলি, টিভিতে হচ্ছে এখানে জেনারিক অডিয়েন্স, কোন টাইমে সিনিয়ররা বসে কোন টাইমে বাচ্চারা বসে সেটা আপনি সাধারণত মেজার করতে পারবেন না। হ্যাঁ, এখানে কিছু জায়গা হয়তো আপনি আপনার কমন সেন্স, আপনার সাইকোলজি আপনি ইউজ করে হয়তো বা চিন্তা করতে পারেন যে এখন টকশো টাইম, ঠিক আছে, এখন হয়তো বা একটু যারা এইজি পার্সন তারা হয়তো বা বুঝতে পারে। এখন হয়তো বা খেলার টাইম, এই টাইমটাতে হয়তো বা একটা জেনারেল পিপল বা একটা অডিয়েন্স থাকবে। আর এখন হয়তো বা একটা সিরিয়াল বা একটা মুভি টাইম, এখন হয়তো বা এই ধরনের অডিয়েন্স। এটা কিন্তু আপনার থিঙ্কিং, নট এ অ্যাকুরেসি, নট এ এক্সাক্ট ডাটা। সো কিন্তু সেই জায়গায় যদি আমরা ডিজিটালে আসি, তাহলে আমি বলে দিচ্ছি যে আমার অডিয়েন্সটা আসলে কারা, তারা কি করে, তাদের এজ কত। সো এই টোটাল ওভারঅল ডিটেলসগুলো কিন্তু আমাদের ডিজিটালের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারছি। এরপরে আসে হচ্ছে মেজারেবল রেজাল্ট। সো আপনি টিভিতে বিজ্ঞাপন দিয়ে দিচ্ছেন, আপনাকে যদি বলা হয় টিভিতে হচ্ছে আপনি কতজনকে আপনি টিভির অ্যাডটা দেখিয়েছেন, আপনি আমাকে ডাটা দেন,
কোনো চ্যানেল আপনাকে সেটা প্রোভাইড করতে পারবে না। সে হয়তো বা টেন্টেটিভ বলতে পারবে আমাদের চ্যানেল এত হাজার ভিউয়ার, সো এখান থেকে হয়তো আপনার একটা এরকম দেখেছে, বাট সেটা কখনোই অ্যাকুরেট না। কিন্তু আপনাকে ডিজিটাল যে টুলসগুলো আছে প্রত্যেকে আপনাকে সেই মেজারেবল অ্যাকুরেট ডাটাটা দিতে পারবে, যে কতজন রিচ করলো, কতজন আপনার লিঙ্কে ক্লিক করলো, কতজন আপনার ওয়েবসাইট ভিজিট করলো যদি ওয়েবসাইট হয়, যদি কতজন আপনার কন্টেন্টটা ভিউ করলো, কত সেকেন্ড বা কত পার্সেন্ট আপনার ভিডিওটা প্লে করলো, এবং আপনার ওয়েবসাইটে গিয়ে সে কোন কোন ইভেন্ট করলো, টোটাল একটা ট্র্যাকিং সিস্টেমের উপর সে ডিপেন্ড করে। তবে কিছু জিনিস এখানে আপনাকে ইন্টিগ্রেট করতে হবে, কিছু জিনিস সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ওই প্ল্যাটফর্মগুলো বাই ডিফল্ট পায়। যেমন আপনি ফেসবুকে আমরা যে কোন পেজ ভিজিট করে আসলাম, ভিজিট করে আসার পর তো আমাদের সামনে অ্যাড চলে আসে, হ্যাঁ, সো তার মানে সে ওই ডাটাটা ট্র্যাকিং করছে। আবার আমরা যদি আসি যে কোনো একটা ওয়েবসাইট আমরা ভিজিট করে আসলাম, সেই ওয়েবসাইটে ঠিক যে প্রোডাক্ট আমরা ভিজিট করে আসছি সেই প্রোডাক্ট এবং সেই প্রোডাক্ট রিলেটেড অন্যান্য প্রোডাক্টগুলাই আমাদের সামনে চলে আসে। সো দুইটা কিন্তু দুইটা আলাদা প্ল্যাটফর্ম, ফেসবুকের নিজস্ব আর এটা হচ্ছে আমার ওয়েবসাইট। সো সেই সরাসরি কখনো ওয়েবসাইটের ডাটা নিয়ে আসতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি ওয়েবসাইটে আমার ট্র্যাকারটাকে যুক্ত করব, যেটা ফেসবুক ট্র্যাকিং করার জন্য। সো আমরা সেই বিষয়গুলো এখানে ইন্টিগ্রেশন হলেই তখন সে মূলত আপনাকে এখানে একটা পারফেক্টলি মেজারেবল আপনাকে রেজাল্ট দিয়ে দিতে পারে। এবং ফাইনালি আরেকটা যেটা ডেটা ড্রিভেন ডিসিশন। সো আমি বারবারই মনে বলে আসছি যে আমাদের এখনকার সময়ে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে ডেটা ড্রিভেন ডিসিশন, বা সহজভাবে আমরা বললে ডেটা উপর ভিত্তি করে আপনার মার্কেটিং ডিসিশন নিতে হবে। যে আমার আসলে হচ্ছে ওই যে তখন বললাম যে আমরা টেলিসেলসের কথা, যে আমার আসলে কোন অডিয়েন্সটা ভালো পারফর্ম করতেছে, কোন অডিয়েন্সটা ভালো পারফর্ম করতেছে না, সেটা কিন্তু আমি তাদের থেকে ফিডব্যাক নিলে আমি বুঝতে পারছি যে আসলে তাদের কিছু যদি ডাটা নেয় যে যাদেরকে ফোন দিচ্ছে তারা আসলে বেসিক্যালি কোন রোলে আছে, তাদের রোলটা কি, তাদের বয়সটা কত, যদিও বয়স জিজ্ঞেস করাটা সেটা আবার ঝামেলাপূর্ণ, কিন্তু আমি তার রোলটা আমি জিজ্ঞেস করতে পারি, তার অবস্থানটা আমি জিজ্ঞেস করে নিতে পারি। অথবা আমি যখন ডাটাটা কালেক্ট করছি তখন কিন্তু আমার কাছে ডাটাগুলো নিয়ে আসা পসিবল। সো এখন এই ডাটাগুলো যখন চলে আসবে, আমাকে ধরেন 100 জনের ডাটা যদি আমি কাউকে দেই, সেখানে 70 জনই এঙ্গেজড হচ্ছে। এখন এই 70 জনের ডাটা আর 30 জন যারা এঙ্গেজড হচ্ছে না, যারা টোটালি রিজেক্ট, সো তাদের দুইজনের মধ্যে ডাটা ডিফারেন্স করলে 70 জনের মধ্যে মেজরিটি ডাটা কারা, যে মেজরিটি আমি ধরে নিচ্ছি তারা হচ্ছে স্টুডেন্ট যারা ঢাকাতে কাজ করে। তার মানে আমি পরবর্তী অ্যাডটা রান করার ক্ষেত্রে আমি বুঝতে পারবো যে এই অ্যাডটা বেসিক্যালি ওদের জন্য, ওই অডিয়েন্সটার জন্য এটা হিট করবে। তার মানে আমার অডিয়েন্স কিন্তু সেখান থেকে আমি চুজ করে ফেলতেছি। এখন এই যে চুজ করলাম যে এরাই ভালো কাজ করবে, সেটা কিসের উপর? ডেটার উপর, রাইট? সো আমরা ডেটা ড্রিভেন বলতে আমরা সাধারণত যেটা বুঝি, সঠিক সময়ে সঠিক ব্যক্তিকে সঠিক পণ্যের বিজ্ঞাপন দেখানোর নামটাই হচ্ছে ডেটা ড্রিভেন। এখন সঠিক সময় কখন, সঠিক ব্যক্তিকে এবং সঠিক পণ্যটাই, সেটা আসবে কিসের উপর? সেটা হচ্ছে আপনার ডেটার উপর। আর সেই ডেটাটার উপর ভিত্তি করে তার জন্য যে সময়, এখন সাধারণত সময়টা কখন, যখন সে এক্সপ্লোরিং মোডে যায়, এক্সপ্লোর যখন করতে যায়, এবং সঠিক ব্যক্তি যে এক্সপ্লোর করতেছে সে, এবং সঠিক পণ্য যে পণ্যটা সে দেখে আসছে। সো ফেসবুকে কিন্তু আমাদের এই জিনিসটাই করতেছে দুই ধরনের ট্র্যাকিং এর মাধ্যমে, একটা ওয়েবসাইটে সেটা হচ্ছে পিক্সেল ট্র্যাকিং, আর একটা হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং। হয়তো আপনারা এই দুইটা টার্মের সাথে অনেকেই পরিচিত। এখন যখন আমার ওয়েবসাইটে যাচ্ছে, আমি কিন্তু ওই ট্রিকার, ফেসবুকের যে ট্র্যাকার ফেসবুক পিক্সেল, সেটা আমার ওয়েবসাইটে ইন্টিগ্রেট। সো আমার কি কি স্টেপগুলো হলে সে কাউন্ট করবে, সে আমার প্রোডাক্ট পেজ ভিজিট করলে আমি তার ট্র্যাকিং করব, সে আমার ওয়েবসাইটে পারচেজ করার যে বাটনটা থাকে, কি নাম থাকে জানি বাটনটার, অ্যাড টু কার্ট নামে আমরা সাধারণত পাই। এরপরে গিয়ে আমরা যখন অর্ডার করতে যাই, একটা পেজ আসে না, সেটাকে আমরা কি পেজ বলি? চেক আউট পেজ। সো চেক আউট পেজ পর্যন্ত কারা গেল এবং কারা অর্ডার করলো, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ডাটা আমরা ট্র্যাক করতে পারি। হ্যাঁ, এখন হচ্ছে ডাটা সেট, না কনভার্সন এপিআই না, সেটা হচ্ছে ডাটা সেট। আর কনভার্সন এপিআই যেটা, সেটা হচ্ছে সার্ভার সাইডের জন্য, দুটো আলাদা। পিক্সেল আগেও ছিল ডাটা সেট, এখন জাস্ট ওটার নাম পরিবর্তন হয়ে ডাটা সেট হয়েছে। আর ব্রাউজার সাইট যেটার জন্য আমরা ডাটা সেট ইউজ করছি, সার্ভার সাইডের জন্য সেটা আগেও কনভার্সন এপিআই, যেটা শর্ট ফর্ম আমরা কাপি বলি। সো কাপি আগেও ছিল, এখনো আছে। হ্যাঁ ম্যাম, কনভার্সন এপিআই, কনভার্সন এপিআই, এটা আপাতত নোট করা লাগবে না, এটা আমরা পরবর্তীতে এমনিতেই ডিপ ড্রাইভ করব আমরা, ওটা নিয়ে কোনো প্রবলেম নাই, ওটা প্রসেসটা কি। আচ্ছা, এরপরে আসি, সেটা হচ্ছে ইনহ্যান্স কাস্টমার রিলেশনশিপ। সো আমাদের মার্কেটিং যদি একদম ফান্ডামেন্টালে যাই, সেখানে দুইটা কথা আছে, একটা মাল্টি চ্যানেল আর একটা হচ্ছে অমনি চ্যানেল। নাম শুনেছেন কেউ? মাল্টি চ্যানেল, অমনি চ্যানেল। সো মাল্টি চ্যানেলের থিওরিটা কি আসলে? থিওরিটা কি হচ্ছে, আমাদের বিভিন্ন চ্যানেল থাকবে আমাদের সার্ভিস প্রোভাইড করার জন্য, কিন্তু এক এক চ্যানেলের সাথে আরেক চ্যানেলের কোনো ধরনের ইন্টিগ্রেশন, কোনো ধরনের কানেকশন থাকবে না।
আপনি সব থেকে নিলে এক ধরনের সার্ভিস, আপনি ফেসবুক থেকে নিলে হয়তো বা বেটার সার্ভিস, আপনি ওয়েবসাইটে গেলে আরেক ধরনের সার্ভিস। কারোর সাথে কারো কোনো ধরনের কানেক্টিভিটি নাই, যেটা আমরা মাল্টি চ্যানেল প্রসেসে বলি। সো এখন এই ক্ষেত্রে হচ্ছে আপনার একই প্রোডাক্ট সব জায়গায় অ্যাভেলেবেল নাও থাকতে পারে। এটা কিন্তু মাল্টি চ্যানেল কনসেপ্ট। অমনি চ্যানেলের যে কনসেপ্ট সেটা কি? সেটা হচ্ছে যতগুলো চ্যানেলে আপনি এক্সিস্টিং রাখছেন সবগুলো চ্যানেলের মধ্যে একটা ইন্টারনাল কানেক্টিভিটি আছে। আপনি শপে গেলেও সেম প্রোডাক্ট সেম এক্সপিরিয়েন্স পাবেন, আপনি ফেসবুকে গেলেও সেম প্রোডাক্ট সেম এক্সপিরিয়েন্স পাবেন, আপনি ওয়েবসাইটে গেলেও সেম প্রোডাক্ট, সেখানে আরো বেটার এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন। এখন এই যে এই জায়গাটাই হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে কাস্টমার রিলেশনশিপটা আসলে ডিজিটাল কিভাবে করছে, সবটা না হলে আমাদের অফলাইন। কিন্তু এই কাস্টমার ডিজিটাল বা এই ইনহেন্সটা করছে হচ্ছে এই মাধ্যমে, যখন আমরা যদি কমিউনিকেশনের কথা বলি, কমিউনিকেশনটা আমরা অ্যাকচুয়ালি কাস্টমারের সাথে কতভাবে হতে পারে, সেটা এখনকার যদি বলি আমরা ফোন কল হতে পারে খুব জেনারিক ভাবে, হোয়াটসঅ্যাপ হতে পারে, হ্যাঁ, এরপরে অন্যান্য ইমো হতে পারে, সেটাও তো আমাদের একটা চ্যানেল কমিউনিকেশনের। পাশাপাশি আমাদের কিন্তু মার্কেটিং এর ক্ষেত্রে আবার আপনি যদি বলেন যে ও আপনি ইমো ইউজার, সেটা আপনি ওইভাবে বলতে গেলে আপনার বড় একটা অডিয়েন্সকে আপনি মিস করবেন। কারা? যদি আপনার অডিয়েন্স হয় মিডল ইস্ট, কারণ তারা যে হচ্ছে ইচ্ছাকৃতভাবে ইমো ইউজ করছে তা কিন্তু না, তাদের ওইখানে হোয়াটসঅ্যাপ ব্লগ দেখেই তারা ইমো ইউজার। সো আপনাকে সেটা কিন্তু ইউজ করতে হবে। এরপরে গিয়ে হচ্ছে সেটার বাইরে যদি আসি, তাহলে লাইভ চ্যাট, ওয়েবসাইটের লাইভ চ্যাটের একটা অপশন থাকে, মেসেঞ্জার থাকে, ইনস্টাগ্রামের মেসেজ থাকতে পারে। তারপরে এই যে জিনিসগুলো ইন্টিগ্রেটেড যে সিস্টেম, এটা আপনাকে কিন্তু কাস্টমারের সাথে কানেক্টিভিটি করার জন্য অনেক বেটার এক্সপিরিয়েন্স দিচ্ছে। সেম ভাবে হচ্ছে অ্যাজ এ কাস্টমার হিসাবে আপনি দেখেন, আগের যদি কথা বলি, ইউনিলিভারের সাথে আপনি কমিউনিকেট করতে যাবেন, বা আমি সেটাও বাদ দিলাম, ব্যাংকের সাথে আপনি কমিউনিকেট করতে যাবেন, আগে ফিজিক্যালি যেতে হতো। এখন অনেক অনেক সার্ভিস আছে যেগুলো আপনি সিকিউরিটি কোডগুলো যদি পাস করে দিতে পারেন, সে আপনাকে ইনস্ট্যান্ট সার্ভিস দিয়ে দিচ্ছে। সো এখন সেটা সার্ভিস কি? তাদের কল সেন্টার আছে, তাদের মেসেজও ইভেন দো তারা সে সার্ভিসটা দেয়। সো এই যে যে প্রসেসগুলো আমরা পাচ্ছি, এগুলো মূলত আমাদের ডিজিটাল মার্কেটিং এর একটা বেনিফিশিয়াল আমরা বলতে পারি। সো যেখানে আপনার কাস্টমার রিলেশনশিপ বা এখানে কাস্টমারের সাথে কমিউনিকেশন গ্যাপের কোনো সুযোগ নাই। অ্যাক্সেস টু ডিভাইস বেসড ইউজার। সো আমরা এতক্ষণে আপনাদের আইডিয়া হয়ে যাওয়ার কথা যে আমরা চাইলে শুধুমাত্র মোবাইল বেসড ইউজারকে আমরা মার্কেটিং করতে পারি, আমরা চাইলে হচ্ছে মোবাইলের আবার আইওএস অ্যান্ড্রয়েড, যেহেতু আমরা টার্গেটিং নিয়ে কথা বলে আসছি, সো আমরা আইওএস অ্যান্ড্রয়েড তাদেরকেও আমরা টার্গেট করতে পারি, ডেস্কটপ বেস ইউজার তাদেরকেও আমরা টার্গেট করতে পারি। তার মানে এখানে আমাদের এই বিশাল সুযোগগুলোই বেসিক্যালি আছে। এবার বলেন এই পর্যন্ত আমরা মোটামুটি ক্লিয়ার কিনা? সো যারা ক্লিয়ার তারা তো ক্লিয়ারই, বরং তাদের একটু বোরিং বোরিং লাগার কথা, তাই না? যে একই জিনিস শুনতে কার কার ভালো লাগে বলেন? আজকে একদম বোরিং লাগছে কার কার একটু বলেন তো, একদম ট্রু ফিডব্যাক। আচ্ছা, ট্রু ফিডব্যাক বলেন, যে যার বোরিং লাগছে তাকে হচ্ছে আমরা চায়ের ব্যবস্থা করব এখন সবাই। ওকে, ঠিক আছে। সো এরপরে এবার চলে আসি যে এত যুদ্ধ করব, যুদ্ধ করে লাভটা কি? এই যুদ্ধটা আসলে কিসের জন্য আমরা করব? হ্যাঁ, সো স্বভাবত হচ্ছে আমরা এই কোন দিকে যাব সেই রাস্তাটার জন্য আমরা যুদ্ধটা করছি। সো ক্যারিয়ারটা আসলে বেসিক্যালি কি? সো এখন ডিজিটালের ক্যারিয়ার বলেন বা আইটি সেক্টরের ক্যারিয়ার বলেন, এখন মোটামুটি কম বেশি প্রত্যেকটারই ক্যারিয়ার আমাদের সবারই জানা নাকি? সো আমি ফর্মালিটির জন্য আমি আবার এখানে একটু আলোচনা করব আর কি। সো ডিজিটালের ক্ষেত্রে আমাদের ক্যারিয়ার অপরচুনিটিটা একটু মনে হয় অনেকের ক্ষেত্রে একটু বেশি। কেন বেশি? যেমন আপনি যদি বলেন যে আমি গ্রাফিক ডিজাইন শিখে হচ্ছে আমি বিজনেস গ্রোথের জন্য কাজ করব, কখনোই সেটা পসিবল না। সো এই জায়গা থেকে অন্তত আমি বলতে পারি যে একটা পয়েন্ট আমার বেশি। হ্যাঁ, সো এখন ধরেন লোকাল জব করবেন। সো জব মার্কেটে এখন যদি আমরা আসি, আসলে লোকাল জব মার্কেটে আসলে ডিজিটালের আসলে অপরচুনিটি এখন কেমন? সো আমরা যদি এখন বলি যে ইনজেনারিকলি আপনি মোটামুটি নিউ মার্কেটের দোকান থেকে কোন একটা গ্রুপ অফ কোম্পানি, প্রত্যেকটা ক্ষেত্রে এখন কম বেশি একজন হলেও ডিজিটাল মার্কেটার লাগছে। নিউ মার্কেটের দোকান হয়তো বা আপনাকে 50,000 দিবে না, সে হয়তো বা 5-10 হাজার টাকা দিবে, কিন্তু 5-10 হাজার তখনই আপনার জন্য ইফেক্টিভ হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে নিউ মার্কেট বলে আবার একটু টিটকারি করতেছে, বিষয়টা এরকম না। নিউ মার্কেটে কিছু খুব ভালো ভালো এফ কমার্স ব্র্যান্ড আছে, এফ কমার্স কিছু ব্র্যান্ড আছে, আর তার মধ্যে হচ্ছে আপুদের আবার খুব পপুলার ব্র্যান্ড, তারা নিবিড় ফ্যাশন, চিনেন? নিবিড় ফ্যাশনের মেন ব্রাঞ্চ কোথায়? সে নিউ মার্কেটই, পূর্ণিমা শাড়ি ঘর। হ্যাঁ, সো যে নামই হোক, কিন্তু তারা ঠিকই ওই জায়গায় খুব ভালো এক্সিস্ট করতেছে, অন্তত আপনাদের বসুন্ধরা স্টাইলিকো থেকে ভালো। হ্যাঁ, যাদের হচ্ছে পাকিস্তানি বলে হচ্ছে অন্য ড্রেস ধরে দেওয়ার চাইতে যেটা বলতেছে সেটাই দিচ্ছে। আচ্ছা, সো বেসিক্যালি হচ্ছে ওই জায়গায় কিন্তু একজন ডিজিটাল মার্কেটারের হাত অনেক বেশি। এখন তারা আবার কাজ করতে করতে গিয়ে তারাও আবার কিছু শিখে ফেলে,
তারা নিজেরও লাইফ টাইম এগুলো করতে করতে তারাও হয়ে যায়। এরপরে কি হচ্ছে, আপনি যদি বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে যান, গ্রুপ অফ কোম্পানিগুলোতে যান, তারা হয়তো বা একসময় হচ্ছে আইটি সচেতন ছিল না, কিন্তু এখন মোটামুটি কম বেশি প্রত্যেকেই সচেতন হচ্ছে। পাশাপাশি তারা চাচ্ছে যে আমরা ডিলার নির্ভর না হয়ে ডিলার প্লাস হচ্ছে আমাদের নিজস্ব সেল ডিস্ট্রিবিউশন সিস্টেম থাকবে। যেমন আমরা যদি আসি হচ্ছে প্রাণের কথা, প্রাণের তো অনেকগুলো চেইন আছে, হ্যাঁ, প্রাণের আলাদা একটা ই কমার্স প্ল্যাটফর্ম আছে, কোনটা? অথবা.com। সো সেখানে কিন্তু প্রাণের নিজস্ব ডিরেক্ট সেলস সিস্টেম। এরপরে আমরা আরেকটা কোম্পানি চিনি হচ্ছে হক, আদম তুমি জি হক, কিছুদিন আগে একটু পাগল পাগল মনে হয়েছে। সো ওই ব্যক্তিও এখন চাচ্ছে তার যে ব্র্যান্ড সেটাকে ডিরেক্ট সেলসের দিকে নিয়ে যেতে, ই কমার্স সার্ভিস নিয়ে যেতে। সো মোটামুটি প্রত্যেকে নিয়ে যাচ্ছে, এবং তাদের ওই যে বললাম যে আইটি সচেতনতা ছিল না, তার জন্য দেখবেন যে বর্তমানে বাংলাদেশের বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যারা আছে তাদের নিজেদের নামে কোনো ডোমেইন নেই, বা যদি যুক্ত করে তাহলে আশেপাশে অন্য কোনো ট্রাম যুক্ত করে। আপনি কখনোই দেখবেন না যে হচ্ছে আরএফএল কি বলে হচ্ছে প্রাণ সরাসরি হচ্ছে প্রাণ দিয়ে প্রাণ.com দিয়ে পাচ্ছে, প্রাণ-rfl.com, প্রাণ.com দিয়ে সে পাবে না। এরপরে হক.com আপনি পাবেন না, হক গ্রুপ বিডি এরকম দিয়ে খুঁজতে হচ্ছে। কেন খুঁজতে হচ্ছে? কারণ ওই ডোমেইনগুলো অলরেডি ব্লক করে নিয়ে ফেলছে, যে আপনি যদি নিতে হয় তাহলে আমরা পে করেন। সো এই ধরনের একটা ইনসিডেন্ট ঘটছে হচ্ছে তালুকদারের সাথে। তালুকদার গ্রুপের তো নাম শুনছেন অনেকেই। সো তালুকদার গ্রুপের যে আইটিতে ছিল তিনি সবকিছু ম্যানেজ করছে, সুন্দর তালুকদার গ্রুপের আইডিও পেয়েছে। সে বান্দা হচ্ছে চাকরি ছেড়ে যাওয়ার সময় সব ওয়েবসাইট নিয়ে সব নিয়ে চলে গেছে। পরবর্তীতে বলছে যে তুমি আবার ওয়েবসাইটটাকে ডেভেলপ করে দাও, আপডেট করে দাও, পয়সা লাগে, পয়সা ছাড়া আপডেট হবে না, ডোমেইন লাগবে, এটা তো আমি আমার টাকা দিয়ে কিনে এতদিন মেইনটেনেন্স করছি, সে সার্ভিস ফিটা দেন। এতদিন তো আপনি তো 2 বছর ধরে যে কন্টিনিউ করেন নাই, আমি তো 2 বছর আগে ছিলাম, 2 বছর পরে যে চলে আসলাম, 2 বছর পরে যে আপনি কন্টিনিউ করেন নাই, সেটার জন্য যে কস্টিংটা গেছে সেটা আমি বহন করছি, সেটা সার্ভিস ফি দেন। পাশাপাশি এটা যে আমার কাছে আছে আপনি তো নিতে পারেন নাই, আমাকে সেই কস্টিংটাও দেন। সো সব মিলে আসলে হচ্ছে এই সচেতনতা না থাকার কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। কিন্তু তারা প্রবলেম যে জায়গাটা হচ্ছে, তাদের যে নেম ব্র্যান্ডিং, সেই ব্র্যান্ডিংটা কিন্তু কনসিস্টেন্স থাকতেছে না। সো অ্যাজ এ কাস্টমার হিসেবে আমি কিন্তু ডিরেক্টলি সার্চ করব হচ্ছে প্রাণকে প্রাণ.com দিয়ে খোঁজার ট্রাই করব, কিন্তু হয়তো বা ডোমেইনটা আমরা পরবর্তীতে নিব, দেখতে দেখতে হয়তো আমরা মনে রাখবো, কিন্তু সাধারণভাবে কিন্তু আমরা মনে রাখবো না। সো যার জন্য আপনার সেম কনসিস্টেন্সি ব্র্যান্ডের নেম সব জায়গায় সেম হওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন এটা হচ্ছে হয়তো আমরা বলতেছি ব্র্যান্ডিং এর জন্য, কিন্তু আমাদের যে ডিজিটাল প্ল্যাটফর্মগুলো সেগুলো কিন্তু ব্র্যান্ডের যে কনসিস্টেন্সিটা আছে, ব্র্যান্ড মেনশনিং বা ব্র্যান্ডের যে ভ্যালুটা কাউন্ট করে, সেগুলো মূলত ওই নামটার উপরে কাউন্ট করে, যে সব জায়গায় একই নাম কিনা। এক, 2 নাম্বার আরেকটা জিনিস কাউন্ট করে যে সব জায়গায় আরেকটা যেটা সেটা হচ্ছে অ্যাড্রেসটা একই কিনা। এটা ডিফারেন্ট ক্ষেত্রে ডিফারেন্ট হতে পারে। এরপরে ফোন নাম্বার যেটা আপনি দিচ্ছেন কন্ট্যাক্ট পয়েন্ট, সেটা সব জায়গায় একই রকম কিনা। তাহলে সে অনেকগুলা ম্যাট্রিক যুক্ত করে বুঝতে পারে যে আচ্ছা এই ব্র্যান্ডটা ফেসবুকে যে আছে, ইনস্টাগ্রামে যে আছে, দুইটা একই ব্র্যান্ড, গুগলে যে আছে দুইটা একই ব্র্যান্ড। এখন দেখবে যে সে পরবর্তীতে যে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সেটার আসলে হচ্ছে অ্যাক্টিভিটি বা সেটার রেপুটেশন কেমন। সো গুগল কিন্তু রেপুটেশনটাকে অনেক বেশি পছন্দ করে। আপনার অন্য প্ল্যাটফর্মের রেপুটেশন, এই প্ল্যাটফর্মের রেপুটেশন, সব রেপুটেশন নিয়ে যেটাকে আমরা বেসিক্যালি বলছি ব্র্যান্ড মেনশন। সো বেসিক্যালি আমরা যেটাতে ছিলাম লোকাল জব, এখন এই লোকাল জবের আমাদের ভালো একটা অপরচুনিটি কোথায় আছে, সেটা ওই যে বললাম যে নিউ মার্কেটের দোকান হোক, অথবা কোনো একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি হোক, অথবা কোনো একটা অ্যাড এজেন্সি হোক। সো অ্যাড এজেন্সির মধ্যে হচ্ছে এখন অনেকগুলো অ্যাড এজেন্সি ছিল, যারা আগে শুধুমাত্র হচ্ছে কন্টেন্ট মেকিং এর দিকে ফোকাস ছিল, যে টিভিসি গুলা বেসিক্যালি। সো সেটার জন্য তাদের একটা বড় টিম ছিল, ফটোগ্রাফার, তারপর হচ্ছে সিনেমাটোগ্রাফার, এরপরে কন্টেন্ট কপিরাইটার, এরপরে ভিডিও এডিটর, গ্রাফিক্স ডিজাইনার। তাদের কিন্তু ডিজিটাল যে টিম সেটা সে ছিল না। আরো সিনিয়র লেভেলের আছে, এইচওডি আছে, এরপরে গিয়ে হচ্ছে আপনার প্ল্যানার আছে, অনেকে আছে। এখন গিয়ে হচ্ছে ম্যাক্সিমাম যে এজেন্সি আছে তারা ওইটার পাশাপাশি, বড়গুলোর কথাই বলছি, ওইটার পাশাপাশি কিন্তু আরেকটা উইংস তৈরি করে ফেলছে ডিজিটালের জন্য, যেখানে কেউ এসইও সার্ভিস দিচ্ছে, কেউ সোশ্যাল মিডিয়া সার্ভিস দিচ্ছে, কেউ হয়তোবা কাস্টমার সার্ভিস সাপোর্ট যে সার্ভিস সেটাও দিচ্ছে। আবার কিছু কিছু এজেন্সি আছে যারা শুধুমাত্র নিশ বেস, যে তারা সম্পূর্ণ তাদের সার্ভিস হচ্ছে এসইও বেসড। কিছু এজেন্সি আছে যারা টিভিসি ওভিসি দুইটা নিয়ে কাজ করছে, পাশাপাশি ডিজিটাল সার্ভিস দিচ্ছে। কিছু শুধুমাত্র সোশ্যাল মিডিয়া সার্ভিস বা মিডিয়া বাইং সার্ভিসটা দিচ্ছে। যেমন এর জন্য যদি বলি হচ্ছে আপনারা হয়তো বা ছোটখাটো কিছু ইয়ের নাম শুনছেন, আইএমভিডি। সো আইএমভিডি কিন্তু ফুললি মিডিয়া বাইং, ওরা মিডিয়া বাইং এর জন্য ভালো পারফর্ম করতেছে। বিসকো, বাইজারেক্স, সো এরা ফুললি হচ্ছে এসইও বেসড। সো এরকম অনেক এজেন্সি আছে মোটামুটি, যেগুলো হচ্ছে আপনার এই
যে ডিজিটাল সার্ভিস সেটা দেওয়ার জন্য। হ্যাঁ, এখন এদের ইফেক্টটা তখন পড়বে যখন আবার ইন্ডাস্ট্রিগুলো তাদের ইন হাউস মার্কেটিং টিম রেডি করে ফেলবে। সো অনেক ছোটখাটো কোম্পানিও আছে যারা চিন্তা করে যে আমি মান্থলি এতগুলো অ্যামাউন্ট না দিয়ে এটা দিয়ে তো আমি একটা মার্কেটিং টিমই পালতে পারি, আমার ইন হাউস থাকলো। সো ওইটাও তারা এরপরে যেটা চলে আসে হচ্ছে সেটা হচ্ছে বর্ডারলেস অফসাইট জব। সো বেসিক্যালি হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে রিমোট জব। সো আপনি যদি রিমোট জবের চিন্তা করেন তাহলে রিমোট জবেরও ভালো একটা অপরচুনিটি আছে। চলেন আমরা একটু ছোট্টখাটো একটু ম্যাট্রিক্স দেখে আসি এবার। আমরা যাব হচ্ছে কোথায় যাব, ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বিডি জবসে যাই, দেখে আসি আমরা সেখানে আসলে আমাদের অপরচুনিটিগুলো নিয়ে কি বলা হচ্ছে। ডিজিটাল মার্কেটিং আমরা সার্চ করে ফেলি। এখন এই জায়গায় আসলে হচ্ছে আমরা যেটা পাচ্ছি মোটামুটি 1347টা হচ্ছে ওভারঅল জবস যেগুলো ডিজিটাল মার্কেটিং এই ওয়ার্ডটার সাথে ম্যাচ করে সেগুলো নিয়ে আসা হয়েছে। এখানে ডিজিটাল বা অন্যান্য আদারও কিছু ইনক্লুড থাকতে পারে, যেখানে ওভারঅল পজিশন বা ভ্যাকেন্সি আছে প্রায় 8,500। এটা ভ্যাকেন্সি নাম্বার, নট এ টোটাল জব নাম্বার। এরপরে যদি আসি নিচের দিকে আসলে এক্সিকিউটিভ ডিজিটাল মার্কেটার, অবশ্যই আপনারা চেনেন। এটা আবার এসিএ লবণ না, এসিএ মোটরস। হ্যাঁ, এসিএর ব্যাপারে কিন্তু অনেকে আপনারা ইয়ামাহা হেটার যারা তারা লবণ কোম্পানি বলেন না। আচ্ছা, সো এটি এসিএ মোটরস। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এক্সিকিউটিভ মার্কেটিং। সো বাড়িধারাতে ডিজিটাল মার্কেটিং, রিনিক্স, ইউনিটি ল্যাবরেটরিজ, তারপরে এয়ারপোর্টেড মেরিন কোম্পানি নাম দেয় নাই। এরপরে আরেকটা পাচ্ছি ইউএস বাংলা মেডিকেল কলেজ হসপিটাল। তার মানে মেডিকেল হসপিটালগুলো তো বেসিক্যালি আপনার লাগবে। হ্যাঁ, আগে তারা মার্কেটিং এক্সিকিউটিভ খুঁজতো, এখন তারা ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ খুঁজতেছে। হ্যাঁ, তারপরে এসআর, এটা হচ্ছে কি কোম্পানি? না না, এসআর বিডি আমরা পাচ্ছি, কোম্পানির নাম হচ্ছে বিডি ইন্টেরিয়র। তার মানে ইন্টেরিয়র কোম্পানিও আপনাকে যাচ্ছে। তার মানে কম বেশি সব কোম্পানিতে আপনার লাগবে। এখন এখানে আমি ডিটেলসে যাচ্ছি না, সময়ের স্বল্পতা আছে, আপনারা একটু এগুলোর ভিতরে যাবেন। স্পেশালি হচ্ছে যেগুলো বড় বড় গ্রুপ, রিনাউন্ড গ্রুপ, তারা কি চায়, তারা বেসিক্যালি কি চাচ্ছে, অ্যাট লিস্ট 1 ইয়ার। আমরা একটাই ধরলাম তেজগাঁও, তাদের তো অফিস এখানেই, নাবিস্কো এখান দিয়ে। এখানে তারা বেসিক্যালি হচ্ছে এফএমসিজি। সো এফএমসিজি কোম্পানিগুলোর ক্ষেত্রে হচ্ছে তারা বেসিক্যালি আপনার এখানে কি কি চাইবে, সো সেটা তাদের কোম্পানি সম্পর্কে মনে বলে দিচ্ছে। কনটেক্সট, রেসপন্সিবিলিটি কি, প্ল্যানিং ক্রিয়েটিভ কন্টেন্ট ফর ডিজিটাল প্ল্যাটফর্ম ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া অ্যান্ড। তার মানে এখানে আপনার কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যাদেরকে বলতেছেন তাদের কাজ না, আপনি নিজে ওই ব্র্যান্ডের জন্য কন্টেন্ট প্ল্যানিং থেকে শুরু করে কন্টেন্ট রাইটিং সবকিছু আপনাকে করতে হবে। আপনাকে হয়তো বা ভিজুয়াল কন্টেন্টগুলো আপনাকে ডেভেলপ করতে হবে না, বাট সেটার কনসেপ্ট আপনাকে দিতে হবে। ভিডিও কন্টেন্ট ডেভেলপ, ইমপ্লিমেন্ট, ম্যানেজ ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইন। সো এখানে পেইড ক্যাম্পেইন প্লাস অবজেক্টিভ, একটা স্ট্র্যাটেজিক্যালি আপনার কনসেপ্টটা থাকা এখানে প্রয়োজন। ওভারসিজ দ্য কোম্পানি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ইনক্লুডিং কন্টেন্ট ক্রিয়েশন, পোস্টিং, এঙ্গেজমেন্ট। তার মানে অ্যাজ লাইক হচ্ছে আমরা যেটাকে রোল হিসেবে বলি হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার বা সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভের কাজটা এখানে। প্ল্যান এক্সিকিউটিভ মিডিয়া বাইং, হয়তো অনেকের জন্য ওয়ার্ডটা পরিচিত না। সো আমরা যেটাকে বেসিক্যালি অ্যাজ এ আমাদের ভাষায় যেটাকে ইঞ্জিনিয়ারিং বলি হচ্ছে বুস্ট। সো বুস্ট দেওয়ার জন্য যে পার্সনটা, সেটাকে আমরা বলি হচ্ছে পেইড মার্কেটার, আর সেটাকে আমাদের ভাষায় সুন্দরভাবে আমরা বলি হচ্ছে মিডিয়া বায়ার। সো যারা মূলত হচ্ছে পেইড মার্কেটিং নিয়ে কাজ করে তাদেরকে আমরা বলি হচ্ছে মিডিয়া বাইং বা মিডিয়া বায়ার। এরপরে মনিটর অ্যানালাইসিস, ওই যে আপনি আগে যে ঘটনাগুলো ঘটায় আসছেন সেগুলো হচ্ছে বেশ কিছু টুলস আছে, যেমন গুগল অ্যানালিটিক্স, এরপরে কি হচ্ছে মাইক্রোসফটের ক্ল্যারিটি, এরপরে হটজার, এই ধরনের অনেক অ্যানালিটিক্যাল টুলস আছে যারা মূলত হচ্ছে আপনার প্রত্যেকটা ডেটা ট্র্যাকিং করে আপনাকে সুন্দর মতো ইভেন্টগুলো দেখাই দিবে যে কি কি হচ্ছে, সেই ইনফরমেশনগুলো অ্যানালাইসিস করে সেগুলো, এবং স্টে আপ টু ডেট উইথ দ্য লেটেস্ট ডিজিটাল মার্কেটিং ট্রেন্ড, টুলস, বেস্ট প্র্যাকটিস। সো ট্রেন্ড অবশ্যই হচ্ছে আপনাকে ফলো করতে হবে। হ্যাঁ, আজকে ট্রেন্ড যদি হিরো আলম হয় আপনাকে হিরো আলমে যেতে হবে। হ্যাঁ, আজকে ট্রেন্ড যদি হচ্ছে বিল গেটসকে বিলকিস বলাটা হয় সেটা আপনাকে ফলো করতে হবে। সো বেসিক্যালি হচ্ছে যখন যে ট্রেন্ড, সেই ট্রেন্ডের সাথে আপনাকে রেগুলারলি, সো ট্রেন্ড আমরা বুঝি কি, আমরা সবাই ফেসবুক ইউজ করি, তাই না? এখন বর্তমানে কি ট্রেন্ড চলতেছে, এই ঈদে কি ড্রেস গেল, সেটা আপনি কোথা থেকে পাচ্ছেন? ফেসবুক। সো ট্রেন্ডও আপনাকে এই ফেসবুকের মধ্যে রেগুলারলি আপনাকে খুঁজতে হবে, বিভিন্ন কন্টেন্টগুলো দেখতে হবে যে কোন কন্টেন্ট। এখন একটা জিনিস দেখবেন, স্পেশালি হচ্ছে অনলাইন কন্টেন্টের ক্ষেত্রে, ওয়েবসাইটগুলোর ক্ষেত্রে ভিডিও কন্টেন্টের হুক হিসেবে ইউজ করা হয়। দেখবেন যে হচ্ছে স্টার্টিং এ মারামারি ধরাধরি কিছু একটা, এটা এখন ট্রেন্ড যাচ্ছে, কারণ অডিয়েন্স হচ্ছে যে কোনো ধরনের আমাদের মানে ঝামেলা এই ধরনেরগুলো আমরা পছন্দ করি, করি না? যদি বলেন যে না করি না,
তাহলে হচ্ছে একটু পরে দেখবেন যে হচ্ছে এসকেএস এর সামনে কেউ মারামারি করছে, ওখানে আপনারা সবাই জট লাগাই গেছেন। এটার ভিতরে নাই? আচ্ছা, তাহলে উনি হচ্ছে এটা পছন্দ করে না, তার মানে ওনার অডিয়েন্সের টোনটা, আমার যদি টার্গেট অডিয়েন্স ওনার টাইপের হয় তাহলে আমি কিন্তু ওই কন্টেন্ট দিলে কাজ হবে না। সো আপনার অডিয়েন্সের টোন, অডিয়েন্সের টাইপ ধরেই আপনাকে মূলত ট্রেন্ডও কাজ করতে হবে। হ্যাঁ, এটা পয়েন্টটা বলছেন, ভালো হয়েছে। তাহলে আরেকটা পয়েন্ট যুক্ত করা গেছে। আচ্ছা, এরপরে টুলস, বেস্ট প্র্যাকটিস অ্যান্ড ইনোভেশন আইডিয়া টু ইনহ্যান্স। সো এই বিষয়গুলো এখানে আপনাকে মূলত যে টপিকগুলো বা যে বিষয়গুলো দিয়ে স্কিল থাকতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, ক্রিয়েটিভ মাইন্ডসেট। সো এটা ছাড়া আপনার আসলে কন্টেন্টটার প্ল্যানটা আসবে না। হ্যাঁ, এরপরে ডেটা অ্যানালাইসিস, কারণ কন্টেন্টের বিষয়টা আসলে ক্রিয়েটিভিটি থেকে ওন হয় আমার কাছে মনে হয়, ভিতর থেকে যে যত বেশি ক্রিয়েটিভ তার মধ্যে এগুলো আসে। ডেটা অ্যানালাইসিস, এক্সেলেন্ট কমিউনিকেশন স্কিল, এটা আপনার দুনিয়ার যে কোনো স্কিলের জন্য এটা লাগবে। আপনি বলবেন যে না আমি এটাতে চাকরি করব না, আমি হচ্ছে সেলসে চাকরি করব, মার্কেটিং সেলসে, সেক্ষেত্রে আরো বেশি লাগবে। হ্যাঁ, আপনি যখন হচ্ছে কাস্টমার বা আপনি যখন পিপল হ্যান্ডলিং এ যাবেন, কমিউনিকেশন স্কিল আপনার লাগবেই। মিডিয়া বাইং, এসএমএম এবং টাইম ম্যানেজমেন্ট, এটাও লাগবে না নাকি? এটাও আমাদের প্রয়োজন। হ্যাঁ, সো ওভারঅল হচ্ছে তাদের ফ্যাসিলিটিসগুলো। তার মানে দেখেন, আমরা যদি ওভারঅল একটা শর্ট সামারাইজ করি, আমরা যে বিষয়গুলো, যেমন তাদের এক্সিকিউটিভ, মিডিয়া বাইং, প্ল্যানিং এক্সিকিউটিভ। সো আমি যদি বলি আমাদের যে মডিউলটা আছে সেটাও যদি আপনি প্রপারলি ঠিকঠাকভাবে কমপ্লিট করেন, আমি মনে করি যে এটা আপনার জন্য একটা অপরচুনিটি আছে। তবে এখানে আপনার বাইন্ডিং হয়তো বা, যেহেতু বড় কোম্পানি, তারা আপনার প্রিভিয়াস কিছু ছোটখাটো এক্সপিরিয়েন্স দেখতে চাইবে। সো আপনার যদি ছোট্ট কিছু এক্সপিরিয়েন্স থাকে, আমি এরকম কিছু অ্যাড রান করছি, আমার মিডিয়া বাইং, যেহেতু এটা মিডিয়া বাইং, যে আমার মিডিয়া বাইং এর আমি এ পর্যন্ত সাপোজ 1000, 2000, $5000 আমি এক্সপেন্ড করছি, তাহলে সেটা কিন্তু আপনার একটা কি হচ্ছে এক্সপিরিয়েন্স। তো তখন আপনার প্রায়োরিটিটা একটু বেটার চলে আসবে। সো এই জায়গা থেকে আপনারা কাইন্ডলি আরেকটু ডিটেলস অ্যানালাইসিস করবেন, তাহলে এটা আপনাদের জন্য বেটার হবে। তাহলে আপনার ওই ক্যারিয়ার ফোকাসটা আরেকটু বেটার হবে। এরপরে এর জন্য রিমোট জবের ক্ষেত্রে যেটা করবেন সেটা হচ্ছে, যেমন একটা প্ল্যাটফর্ম আছে গ্লাসডোর, হয়তো আপনারা অনেক পরিচিত গ্লাসডোর। সো গ্লাসডোর যে প্ল্যাটফর্মটা আছে, এখানে একটু অ্যানালাইসিস রিসার্চ করে দেখবেন, ডিরেক্টলি জবে চলে যাবেন। ওদের প্রসেসের মাধ্যমে গেলে আপনি করতে পারবেন না, ক্রিয়েট করতে পারবেন না। সো এখানে গেলে কোথাও একটা জায়গা হচ্ছে ডিজিটাল রিলেটেড আছে, ধরেন ওদের অ্যাকাউন্ট ছাড়া আবার সার্চ করা যায় না আর কি। ধরেন আমি অ্যাকাউন্টিং এ যাই। সো এখানে এসে হচ্ছে আমাদের এই যে সার্চ করার একটা অপশন চলে আসে। কোন জোনে আপনি চান, ধরেন আমি রিমোট চেয়ে যাচ্ছি, রিমোট ইউএসএ দিয়ে আমরা দেখি একটু। সো এখানে কম বেশি অনেকগুলো জবও আমাদের দেখাচ্ছে। তবে আমি একটু ছোট্ট হিন্টস দিয়ে নিই, সাধারণত আমাদের লোকাল বা বাংলাদেশ মার্কেটে আপনি ফ্রেশার হিসেবে জবে এন্ট্রি করার জন্য যতটুকু স্কিল প্রয়োজন, বাইরের দেশগুলোতে একটু বেশি প্রয়োজন। এটা একটু অ্যানালাইসিস করতে গেলে আপনারা এই জিনিসটা পাবেন, ওইখানে আরো একটু কিছু বিষয় বেশি জানা প্রয়োজন। তবে আমি মনে করি এই বিষয়গুলো অনুযায়ী আমাদের যদি আপ টু ডেট আমরা হতে পারি, তাহলে আমাদের জন্য এটা বেনিফিশিয়াল। হ্যাঁ, সো এখানে হচ্ছে মোটামুটি ওই প্রত্যেকটা জবের বিষয়ে থাকবে। পাশাপাশি আপনাদের লিঙ্কডইন আছে, সো লিঙ্কডইনও আপনারা একটু সার্চ করে দেখেন, তাহলে দেখবেন যে হচ্ছে ওই জায়গাটা আসলে ভ্যালু কেমন। এরপরে আরেকটা বিষয় চলে আসে হচ্ছে ওয়ান অফ দ্য টপ স্কিল ইন ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। কেন? সো এই কেনটার উত্তরটা আগে দিয়ে নিই। সেটা হচ্ছে বেসিক্যালি ফ্রিল্যান্সিং করতে গেলে আমরা জানি যে সাধারণত নিশ স্পেসিফিক বা ছোট ছোট টপিক চলে আসে। সেটাও যদি বাদ দেই, এই যে আমরা লোকাল জবের কথা বলছি, সো আপনি দেখবেন যে হচ্ছে বিভিন্ন কোম্পানিগুলোতে শুধু ডিজিটাল মার্কেটারের পজিশন আছে অনেকগুলা, শুধু ডিজিটাল মার্কেটিং সেক্টরটার, এসইও এক্সিকিউটিভ, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ, মিডিয়া বায়ার, শুধুমাত্র তিনটা বললাম। সো এটাকে আরো ডিফাইন করা যায়, কন্টেন্ট রাইটার, কপি রাইটার আছে। সো এই জিনিসগুলোর জন্য আমাদের চাইলে, আপনারা যদি মনে হয় যে না আমি ওভারঅল ডিজিটাল সেক্টরটা যেটা যদি বলি এটা অনেক বিশাল, এই বিশাল সেক্টরটাকে আপনাকে ক্যাপচার করতে অনেক সময় লাগবে। আপনি যদি চান যে না আমি অল্প সময়ে দ্রুত শুরু করতে চাই, তাহলে আপনি যেটা করতে পারেন, ছোট্ট একটা টপিক ধরে ওই টপিকে আমি বস। যেমন আমি শুধুমাত্র চিন্তা করলাম যে আমি সোশ্যাল মিডিয়াতে বস হবো। সো সোশ্যাল মিডিয়ার জন্য আমাকে কি শিখতে হবে? প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদম বা অর্গানিক মার্কেটিং এর প্রসেস, প্লাস হচ্ছে আমার কন্টেন্ট মার্কেটিং এর প্রসেস, কন্টেন্ট স্ট্র্যাটেজি, এই দুটোই স্কিল থাকলে আপনি মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অর্গানিক মার্কেটিংটা করা যাবে। সোশ্যাল মিডিয়া যেটাকে আমরা বেসিক্যালি বলতেছি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট রোল। পাশাপাশি হচ্ছে আপনি যদি মিডিয়া বাইং করে ফেলেন, তাহলে আপনার বড় একটা প্যাকেজ কিন্তু সেখানে রেডি হয়ে যাচ্ছে। আপনি অ্যাজ এ মোটামুটি একটা এক্সপিরিয়েন্স পার্সন হিসেবে সেখানে ইনক্লুড। এসইও আপনি নাই ধরলেন, এসইও ছাড়া ডিজিটাল মার্কেটে করা যাবে? আমরা সাধারণত যেটা বলি যে এসইও আমাদের পার্ট অফ ডিজিটাল মার্কেটিং, রাইট?
কিন্তু আমাদের আসলে ওভারঅল মার্কেটিং এর কনসেপ্ট একরকম, এসইওর কনসেপ্ট আরেক রকম, কিন্তু এটা পার্ট অফ মার্কেটিং এর। সো ওখানেও আপনার অনেকগুলো কনসেপ্ট মার্কেটিং এর লাগবে, অনেকগুলো বিষয় লাগবে। তবে এসইও তে যারা ইন্টারেস্টেড, বেশ কয়েকজন আমি জানি যে হচ্ছে এসইও তে আপনারা একটু বেশি ফোকাসড। সো এসইও তে যারা বেশি ফোকাসড, আমি আপনাদেরকে একটু বলবো যে আপনারা একটু বেসিক এখন থেকে ধাপে ধাপে একটু কোডিং জিনিসটা একটু বুঝেন, নট এ কি এক্সপার্ট, একটু ছোট ছোট করে সেটা আপনারা উইলিংলি, নট আমি হচ্ছে জোরাজোরি করব। কেন এটা জিনিসটা বলার কারণ হচ্ছে আপনি এটা যদি বুঝেন তাহলে হচ্ছে আপনার ওয়েবসাইট এসইওটা আপনার জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। এটা সবার জন্য না, নট রিকমেন্ডেড সবার জন্য, শুধুমাত্র যারা এসইও তে বেশি উইলিং এবং হচ্ছে যাদের ডেডিকেশনটা অনেক বেশি তারা। হ্যাঁ, সো যাদের ডেডিকেশন একটু কম, একটু কোড টোড দেখলে ভয় পান, তাদের চিন্তা করার কারণ নাই, এটাতে আপাতত যাওয়ার দরকার নাই, এটা আমরা অন্য প্রসেসে বুঝবো। সো এখানে মূলত হচ্ছে HTML, আপনারা হয়তো অনেকে পড়ছেন আইসিটি বইতে, এখন এটা থাকেই। সো HTML এর কোডিং বা একটা ওয়েব পেজের যে ইন্টারফেসটা হয়, মূলত স্ট্রাকচারটা কিরকম হয়, এই বিষয়গুলো মূলত এখানে আছে। এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মূলত একটা ওয়েবসাইটের ব্যাকবোন। সো এটা আমাদের শেখার বিষয় না, এটা যারা ওয়েব ডিজাইন ডেভেলপার আছে তারাই শিখাবে, কিন্তু আমাদের যেটা বুঝতে হবে এখানে স্ট্রাকচারটা, আমাদের দায়িত্ব যতটুকু সেটা হচ্ছে স্ট্রাকচারটা বোঝা, আর বেশি কিছু না। সো এসইওর ক্ষেত্রে এই জিনিসটা একটু লাগে। সো এই জিনিসটা বোঝা থাকলে, লাগে বলতে বোঝা থাকলে আমাদের জার্নিটা একটু স্মুথ হয় বেশি। হ্যাঁ, আর যদি না জানা থাকে হয়তো জার্নিটা তুলনামূলক একটু ট্রিকে হবে, বাট আমরা জিনিসগুলো করে ফেলতে পারি। আচ্ছা, সো এখান থেকে আপনারা দেখে নেবেন। পাশাপাশি হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, সেগুলো চাইলে আপনারা ফাইবার, আপওয়ার্ক একটু অ্যানালাইসিস করে দেখতে পারেন। পাশাপাশি বিজনেস গ্রোথ, এটা নিয়ে আর কিছু বলার আছে? সো আপনি ডিজিটাল মার্কেটার জানবেন, আপনি অন্যের বিজনেস নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে পারবেন। তাহলে আপনি যদি নিজের বিজনেস মাইন্ডেড থাকে, নিজের যদি হচ্ছে আপনার প্রোডাক্ট সোর্সিং থাকে, তাহলে আপনি কেন নিজের বিজনেস ডেভেলপ করবেন না? তাহলে আপনি যদি নিজের বিজনেস ডেভেলপ করতে না পারেন, তাহলে আপনি অন্যটা কিভাবে করবেন? সো এটার ক্ষেত্রে অবশ্যই বিজনেস নিজেরটার একটা মাইন্ডসেট থাকতে হবে, আর প্রোডাক্ট সোর্সিংটা আমি মনে করি যে সবচেয়ে ইম্প্যাক্ট যে বিষয়টা, সেই জিনিসগুলো এখানে চলে আসে। আর আলটিমেটলি ওই যে আমরা কিছু পজিশনের কথা বলছিলাম, এটা আপনারা একটু দেখে নিলেই হয়ে যাবে। সো এখানে আমি ক্লাসিফিকেশন যে ছোট ছোট কি হতে পারে, এটা আপনাদের স্লাইডটা সহ চলে যাবে। হ্যাঁ, সো নেক্সট ক্লাসে তাহলে ট্যাক্স থাকছে কি, সেটা কিছুই না, এই থিওরিটিক্যাল কনসেপ্টগুলো আপনি একটু নোট ডাউন করে সেটা আমাকে একটা ছবি তুলে দিয়ে দিলে হয়ে যাবে। সেটা হ্যান্ড নোট অথবা ডিজিটাল নোট। ডিজিটাল নোট নিলে সেটা পিকচার ফরম্যাট অথবা পিডিএফ ফরম্যাট। যদি পিডিএফ ফরম্যাটে দিতে চান, কাইন্ডলি গুগল ডক্সে দিন, তাহলে আমার চেক করাটা ইজি। যদি আপনারা এই জিনিসগুলো পারবেন, জাস্ট এই স্লাইডটা একটু রিভিশন দিবেন। পাশাপাশি আরেকটা যেটা থাকবে, টপিকগুলো নিয়ে আপনারা যদি একটু নিজেরা একটু অ্যানালাইসিস করেন, আমার মনে হয় আপনাদের লার্নিংটা আর একটু ইফেক্টিভ হবে। সো যেদিন যে টপিকটা আলোচনা হবে, সেই টপিকটা নিয়ে গুগল, চ্যাটজিপিটি, ইউটিউব, আমার সব কিছু মিক্স করে আপনি একটু অ্যানালাইসিস করবেন, তাহলে আপনাদের সুন্দর আরও বেটার কন্টেন্ট আসবে। নিজে যখন রিসার্চ করবেন তখন জিনিসগুলো আরেকটু বেশি মাথায় যাবে। সো আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। আজকে আমরা এক্সট্রা 20 মিনিট নিয়ে ফেলছি, নেক্সট দিন আবার এটা হবে না। সো আচ্ছা, সো আমার স্লট ফাঁকা থাকলে আমি নিতে পারি, কিন্তু স্লট না থাকলে আমি নিতে পারবো না। হ্যাঁ, যেমন এই ল্যাবে হয়তো বা নেক্সট ক্লাস নাই, 7টা থেকে ক্লাস আছে সামার। হ্যাঁ, সো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে আল্লাহ হাফেজ। আর ফ্রন্ট ডেস্ক থেকে আমাকে একটা মেসেজ দিয়েছে।